স্যার আসসালামু আলাইকুম। জি, আপনি কি সিআর? জি স্যার। আচ্ছা, ওই যে আইটি থেকে তো এখনো হোস্ট করে দেয় নাই। তো কোনো কারণে নয়েজ হলে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না, কন্ট্রোল করতে পারবো না। একটু যোগাযোগ করেন। আসসালামু স্যার আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। তো আমরা আজকে আমাদের সেশনটা শুরু করছি। আজকে আমরা যেটা প্রথম দিকে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যাটের যে ইম্পর্টেন্ট ডেফিনিশন গুলো আছে সেগুলা। তারপর হচ্ছে গত ক্লাসে আমরা একটা জিনিস শেয়ার করেছিলাম, মনে আছে কি? ভ্যাট মেকানিজম প্লাস হচ্ছে আহ, আপনার ডিউটি ক্যালকুলেশন, অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন ম্যাটেরিয়াল দিয়েছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? জি স্যার। আমরা শুরুর দিকে আমরা এই কয়টা জিনিস আলোচনা করব। প্রথম হচ্ছে ইম্পর্টেন্ট ডেফিনিশন গুলো, দেন হচ্ছে ভ্যাট মেকানিজম, ভ্যাটটা কিভাবে বাংলাদেশে কাজ করে, আর এটা স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজমটা কি, বাংলাদেশে কিভাবে কাজ করতে হয় আমরা দেখাবো। দেন হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে হয় ইনপুট স্টেজে, আর ইনপুট ডিউটি কিভাবে ক্যালকুলেট করতে হয়। এই দেখেন প্রথম যে ডেফিনিশনটা আছে সেটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স বলতে ভ্যাট আইনে কি বোঝায়? ভ্যাট আইনে ট্যাক্স বলতে বোঝায়, ট্যাক্স মিন্স ভ্যালু এডেড ট্যাক্স, টার্নওভার ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি। কয়টাকে বোঝায় ট্যাক্স বলতে ভ্যাট আইনে? স্যার তিনটা। তিনটা জিনিসকে বোঝায়। কি কি দেখেন? ভ্যালু এডেড ট্যাক্স, টার্নওভার ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি। আমরা ভ্যাট আইনে অ্যাডভান্স ট্যাক্স আগাম কর নামে একটা শব্দ গত ক্লাসে আলোচনা করেছিলাম, মনে আছে স্যার? জি স্যার মনে আছে। দেখেন তো এই অ্যাডভান্স ট্যাক্সটা কি ট্যাক্সের ডেফিনিশনের মধ্যে ইনক্লুড করা আছে না নাই? না স্যার এর মধ্যে নেই, আপনি বলেছিলেন ওইটা আসলে অ্যাকচুয়ালি ভ্যাট না। কেন বলেছিলাম? কারণ এটা ট্যাক্সের ডেফিনিশনের মধ্যে এটাকে ইনক্লুড করা নাই, রাইট? তাহলে জি স্যার। এক্সামে যদি আসে যে ট্যাক্স ইনক্লুডস, নিচে আসবে এতে ভ্যাট, বিতে টার্নওভার ট্যাক্স, সিতে সাপ্লিমেন্টারি, ডিতে অ্যাডভান্স ট্যাক্স, ইতে বসে উপরে সবগুলা। স্যার 3 নম্বর স্যার অ্যাডভান্স ট্যাক্স। কোশ্চেন কি ছিল আর উনি আনসার কি দিলেন? আমার তো কোশ্চেন ছিল নিচের কোনগুলা ইনক্লুড করে, রাইট? যদি বলতাম যে জি স্যার, তিনটা ইনক্লুড করে ভ্যাট, টার্নওভার ট্যাক্স। হ্যাঁ, যদি কোশ্চেনটা করতাম যে ট্যাক্স ডাজন্ট ইনক্লুড, তাহলে সেই ক্ষেত্রে আনসার হইতো আমার কি? অ্যাডভান্স ট্যাক্স, রাইট? আগাম কর। তাহলে কোশ্চেনটা আমাকে বুঝতে হবে, কোশ্চেন বুঝতে ভুল করলে আনসারটা সঠিক হবে না, এটাই তো স্বাভাবিক। জি স্যার। তাহলে আমরা ট্যাক্সের ডেফিনিশন থেকে কি জানলাম? ভ্যাট আইনে ট্যাক্স মিন্স ভ্যাট, টার্নওভার ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, এই তিনটাকে ট্যাক্স বোঝায়, এবং এই তিনটা রিলেটেড যদি কোনো এরিয়ার থাকে, কোনো ইন্টারেস্ট থাকে, কোনো মনিটারি পেনাল্টি থাকে, সেগুলা। ক্লিয়ার স্যার? এটা বুঝতে কি কার জি কোনো স্যার। অসুবিধা আছে? না। নো স্যার। তারপর দেখেন সাপ্লাই। আমরা বলেছিলাম সাপ্লাই করলেই ভ্যাট হবে। আমি কোন একটা গুডস তৈরি করে আমার কাছে রেখে দিলাম, তাহলে কি ভ্যাট হবে? গত ক্লাসে নো কিন্তু স্যার। আমরা এগুলো আলোচনা নো করেছি। স্যার। নো স্যার। যখন একজনের কাছ থেকে আরেকজনের কাছে সাপ্লাই অথবা ট্রান্সফার হয় তখনই ভ্যাটটা ইম্পোজ হয়, রাইট? জি স্যার। তাহলে সাপ্লাই, সাপ্লাই বুঝতে হবে যে সাপ্লাই কি জিনিস। সাপ্লাই হলেই ভ্যাট হবে, রাইট? ভ্যাটের ইস্যু আসবে। সাপ্লাই না হওয়া পর্যন্ত ভ্যাটের ইস্যু আসবে না। সাপ্লাই বলতে কি বোঝায়? ভ্যাট এন্ড সাপ্লাই বলতে এই নিচের এ বি সি ডি, এই চার ধরনের জিনিসকে বোঝায়। কয় ধরনের জিনিসকে বোঝায়? চার ধরুন। চার চার ধরনের স্যার। ধরনের। কি কি? গুডস, সার্ভিস, ইমুভেবল প্রপার্টি, আর ডি হচ্ছে এই তিনটার মধ্যে যে কোনো কম্বিনেশন। ওকে? তাহলে আমরা নরমালি সাপ্লাই বলতে তিনটা জিনিস বুঝবো, আর বাকিটা কি এগুলোর মধ্যে কোনো কম্বিনেশন। কম্বিনেশন আমি একটু পরে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। আগে গুডস। গুডসটা কি? যেটা ট্যানজিবল, রাইট? যেটা ট্যানজিবল মুভেবল অ্যাসেট। যেটা কি? ট্যানজিবল, মুভে বলেছে। কবে বলে স্যার স্যার? যেগুলো ট্যানজিবল এবং মুভ করে, এগুলোকে আমরা গুডস বলবো। এগুলোকে আমরা কি বলবো? গুডস। কোর্স। গুডস বলবো। যেমন যেমন একটা ল্যাপটপ, মোবাইল, এটা কি ট্যানজিবল? টাচ করা যায়? জি স্যার। যায়। এটা কি মুভ করা যায়? জি জি স্যার। স্যার। যায়। তাহলে এটা হবে গুডস। তাহলে এটা কি হবে? গুডস। গুডস। এখন একটা বিল্ডিং, এটা কি টাচ করা যায়? জি স্যার। জি স্যার। কিন্তু এটা কি মুভ করা যায়? না স্যার। তাহলে সেটা কি? গুডস। না না স্যার, স্যার। ইমুভেবল। ইমুভেবল। এটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি। এটা কি হবে? ইমুভেবল প্রপার্টি। প্রপার্টি। তাহলে পার্থক্যটা কি বুঝতে পারতেছি স্যার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে দেখেন গুডস এর ডেফিনিশন কি বলেছে। বলছে গুডস বলতে এই যে এই কয়টা জিনিস বাদ দিয়ে অন্য যে কোনো ট্যানজিবল মুভেবল প্রপার্টিকে বোঝায়। যে কোনো ট্যানজিবল মুভেবল প্রপার্টিকে বোঝায়, রাইট? ট্যানজিবল হইতে হবে, মুভেবল হইতে হবে, তাহলে সেটাকে গুডস বলবো, রাইট? তবে কোনটা কোনটাকে কভার করবে না? সেটা হচ্ছে শেয়ার, স্টক, সিকিউরিটি, মানি, টাকা। টাকা কি টাচ করা যায়? জি জি স্যার। স্যার। মুভ করা যায়? জি স্যার। জি স্যার। তাহলে কি হওয়ার কথা? গুডস গুডস হওয়ার হওয়ার কথা। কথা হবে না গুডস স্যার। হওয়ার কথা। হবে কিন্তু না। আইনে বলছে যে শেয়ার, স্টক, সিকিউরিটি, মানি, এই চারটা বাদ দিয়ে অন্য যেই কোনো ট্যানজিবল মুভেবল প্রপার্টিকে কি বলবো? গুডস। গুডস বলবো। কারণ পরীক্ষা যদি আসে যে নিচের কোন কোনগুলা গুডস বা কোনটা গুডস নয়, তাহলে সেটা কি হবে? সেখানে মনে করেন আপনার দিল ল্যাপটপ, তারপর দিল কি শেয়ার, তারপর দিল আপনার মোবাইল, এরকম তিন চারটা নাম দিয়ে দিল, তাহলে এখান থেকে কি শেয়ারটা কি গুডস হবে? নো না স্যার। স্যার। হবে না। যদি এখানে মানি থাকতো তাহলে সেটা কি গুডস হবে? না স্যার। হবে না। তাহলে এগুলো মুখস্থ করার কোনো বিষয় না, এগুলো বুঝার বিষয়। এই ভ্যাট আইনটা যদি আপনি বুঝে পড়েন পরীক্ষায় আপনি 40 তে 40 পাবেন। এখানে মাস আপনার কাটা যাওয়ার বা ভুল করার চান্সটা নাই যদি বুঝে পড়ি, রাইট? জি স্যার। ওকে। Yes, sir. এখন তারপর বলছে যে ইমুভেবল প্রপার্টি মানে যেটাকে মুভ করা যায় না। এক্সাম্পল দিয়েছিলাম, বলতে কি এক্সাম্পল দিয়েছি? বিল্ডিং। বিল্ডিং।
এছাড়া মনে করেন একটা কালভার্ট, একটা ফ্লাইওভার, এক পদ্মা ব্রিজ, এগুলো কি মুভ করা যাবে? আচ্ছা স্যার না স্যার, যাবে না। তাহলে এগুলো হচ্ছে ইমুভেবল প্রপার্টি। ল্যান্ড মুভ করা যায়? না স্যার। না স্যার, যায় না, সেটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি। আচ্ছা, এবার আসবো আমরা কোথায়? সার্ভিসে। কোথায় যাবো এখন? সার্ভিস। সার্ভিস। সার্ভিস বলতে কি বোঝায়? সার্ভিস হচ্ছে গুডস এবং ইমুভেবল প্রপার্টি বাদ দিয়ে, গুডস এবং কি ইমুভেবল প্রপার্টি বাদ দিয়ে বাকি যা আছে সবগুলো কি সার্ভিস সার্ভিস। তাহলে গুডস এবং ইমুভেবল প্রপার্টি বাদ দিয়ে যা আছে বাকি সবই সার্ভিস, এক্সেপ্ট মানি। এক্সেপ্ট কি? মানে মানে মানি। তাহলে মানি গুডসও পড়বে না, ইমুভেবল প্রপার্টিতেও পড়বে না, সার্ভিসও পড়বে না, রাইট? জি স্যার তাহলে এটা মানি কোনো ধরনের সাপ্লাইয়ের মধ্যে পড়ছে না, তাই তো? জি তো যার স্যার, কারণে এই যে একজন আরেকজনকে আমরা টাকা দিচ্ছি, যদি এটা গুডস সার্ভিস অথবা ইমুভেবল প্রপার্টি কোনটার মধ্যে পড়তো, তাহলে সেটার উপর ভ্যাট হইতো, একজন কাছ থেকে আরেকজনকে সাপ্লাই দিলে, রাইট? আপনি যখন ব্যাংকে 10 লাখ টাকা জমা করেন বা আপনি আপনার এমপ্লয়িকে 10,000 টাকা দিয়েছেন, এই যে টাকা দিলেন সাথে সাথে, তাহলে কি হইতো? ভ্যাট দেওয়া লাগতো, রাইট? জি স্যার কিন্তু এই যে নগদ টাকার লেনদেন, এটার উপর কি কোনো টাকা যে আপনি একজন আরেকজনকে টাকা দিচ্ছে, এটার উপর কি কোনো ভ্যাট হচ্ছে? না স্যার। হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা সাপ্লাই না। এটা কি? সাপ্লাই না সাপ্লাই না। সাপ্লাই হইতে গেলে এটা গুডস হইতে হবে, অথবা ইমুভেবল প্রপার্টি হইতে হবে, অথবা সার্ভিস হইতে হবে, অথবা এই তিনটার কোনো কম্বিনেশন। কম্বিনেশন আমি এখন এক্সাম্পল দেই নাই, এখন দিলে আপনারা বুঝে যাবেন। তাহলে এই তিনটা কি বুঝেছি? গুডস, ইমুভেবল প্রপার্টি, সার্ভিস। জি স্যার। ওকে। তো এখন ওই যে ডি নাম্বার যেটা বলেছে যে কম্বিনেশন অফ এ বি সি, এগুলোর মধ্যে কোনটা কম্বিনেশন। একটা এক্সাম্পল যদি দেই, মনে করেন আপনার কেউ একটা মেশিনারি কিনেছে। কি কিনেছে? একটা মেশিনারি কিনেছে, ফ্যাক্টরিতে প্রোডাকশনের জন্য একটা মেশিন কিনেছে। এখন ওই সাপ্লাইয়ের সাথে তার যদি কন্ট্যাক্ট হয়, সে মেশিনটা সাপ্লাই দিবে, প্লাস মেশিনটা ইনস্টল করে দিবে এবং মেশিনটা টেস্ট ট্রায়াল দিয়ে তাকে বুঝিয়ে দিবে। এরকম যদি তার সাথে কন্ট্যাক্ট থাকে সাপ্লাইয়ের সাথে, তাহলে এটা পুরোটা কি গুডস? এই যে কন্ট্রাক্টটা, না স্যার। এটার মধ্যে একটা পার্ট হচ্ছে মেশিনারিটা হচ্ছে গুডস, রাইট? স্যার। মেশিনারিটা হচ্ছে গুডস। এই যে ইনস্টলেশন করে দিবে, এটা কি? সার্ভিস। এটা কি? সার্ভিস সার্ভিস। এই যে টেস্ট ট্রায়াল করে এটাকে রেডি করে দিবে, এটা কি? এগুলো হচ্ছে কনসালটেন্সি, রাইট? এগুলো হচ্ছে সার্ভিস। তাহলে এখানে কি হলো? গুডস এবং সার্ভিসের কম্বিনেশন হলো। কি হলো? গুডস এবং সার্ভিস কম্বিনেশন কম্বিনেশন। এখন যদি এমন হয় যে আপনি একটা ফ্লাইওভার বানাবেন, কি করবেন? আপনি একটা কাজ পেয়েছেন, ফ্লাইওভার তৈরি করে দিবেন। কি করে দিবেন? ফ্লাইওভার তৈরি করে দিবেন। এই যে ফ্লাইওভারটা তৈরি করলেন, এবং সেখানে যদি কন্ডিশন থাকে, ফ্লাইওভার তৈরি করার পর এটা আবার মেইনটেনেন্সের দায়িত্ব আপনার। মেইনটেনেন্সের দায়িত্ব কার? আপনার। তাহলে ফ্লাইওভারটা হলো আপনার ইমুভেবল প্রপার্টি। ফ্লাইওভারটা হলো কি? ইমুভেবল প্রপার্টি প্রপার্টি। আর এই যে পরবর্তীতে আপনি যে রক্ষণাবেক্ষণ করবেন, এটার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে সার্ভিস, রাইট? জি স্যার তাহলে এটা কি বুঝতে পেরেছি? ডি নাম্বারটা যে এটা এই গুডস, ইমুভেবল প্রপার্টি বা সার্ভিসের কম্বিনেশনে হতে পারে জি স্যার কোন ধরনের। ক্লিয়ার? জি স্যার সাপ্লাই বলতে আমরা গুডস, ইমুভেবল প্রপার্টি, সার্ভিস অথবা এই তিনটার কোনো কম্বিনেশন হতে পারে, রাইট? ক্লিয়ার? জি স্যার ওকে। দেন এখন বলছে যে ট্যাক্সেবল ইম্পোর্ট। তো ইম্পোর্ট আমরা গত ক্লাসে শিখলাম। ইম্পোর্ট মানে কি? দেশের বাইরে থেকে বাংলাদেশে আমি যদি কোনো কিছু কিনে নিয়ে আসি, সেটাকে আমরা ইম্পোর্ট বলবো, রাইট? জি স্যার রাইট স্যার। এখন হচ্ছে ট্যাক্সেবল ইম্পোর্ট। দ্যাট মিন্স যেই ইম্পোর্টটার উপর ট্যাক্স অ্যাপ্লিকেবল, সেটাকে বলে ট্যাক্সেবল ইম্পোর্ট, রাইট? তো এটা পড়ার Yes, sir. কিছু নাই। এটা বলছে যে এক্সাম্পটেড ইম্পোর্ট ছাড়া বাকি যা আছে সবগুলোই ট্যাক্সেবল ইম্পোর্ট, রাইট? জি স্যার এখন বলছে ট্যাক্সেবল সাপ্লাই। তাহলে প্রথমে হলো সাপ্লাই, তাহলে আগে সাপ্লাইয়ের কন্ডিশনের মধ্যে পড়তে হবে, দেন দেখতে হবে যে এই সাপ্লাইটা ট্যাক্সেবল সাপ্লাই কিনা, রাইট? তাহলে আমরা Right, sir. দেখবো যে প্রথমে আমি যেটা ডেলিভারি করেছি বা ট্রান্সফার করেছি সেটা সাপ্লাই কিনা। দেখলাম যে হ্যাঁ, এই তিনটা ক্যাটাগরির মধ্যে যেকোনো একটা মধ্যে পড়তেছে, রাইট? দেন আমি দেখবো যে সেই মনে করেন আপনি এটা গুডস সাপ্লাই দিচ্ছেন। এখন দেখতে হবে যে এই গুডসটা সাপ্লাই ডেফিনিশন কভার করেছে, কিন্তু সেটা ট্যাক্সেবল সাপ্লাই কিনা, এটা কি করে বুঝবো? যদি সেটা কি এক্সাম্পটেড সাপ্লাই না হয়, তাহলে এক্সাম্পটেড আমরা গত ক্লাসে পড়ছিলাম না স্যার, কোথায় এক্সাম্পটেড লিস্ট থাকে? জি স্যার পড়েছেন। শিডিউল ফার্স্ট শিডিউল ফার্স্ট শিডিউল থাকে, রাইট? আর কোথায় থাকে? এসআর এর মাধ্যমে থাকে, রাইট? জি স্যার জি। জি স্যার তাহলে আমরা যদি দেখি যে আমি যে গুডসটা সাপ্লাই দিয়েছি সেটা ফার্স্ট শিডিউলে ওই গুডসটার নাম আছে, তাহলে কি এটা ট্যাক্সেবল সাপ্লাই না এক্সাম্পটেড সাপ্লাই? এক্সাম্পটেড কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি? জি স্যার ইয়েস স্যার। এখন হচ্ছে তারপর বলছে যে এটা হলো তাহলে এক্সাম্পটেড সাপ্লাই না হয় যদি, তাহলে এটা ট্যাক্সেবল সাপ্লাই হবে, এবং সেটা কি হতে হবে? থ্রো প্রসেস অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্য দিয়ে সেটা সাপ্লাই হতে হবে। এখন যদি কেউ মনে করেন এমন হয় যে এটা সে যে ট্রান্সফারটা করেছে, ডেলিভারিটা দিয়েছে, সেটা রেখেছে, সে কোনো টাকা নেয় না, সেটা আপনার এটা কি বলবো চ্যারিটি হিসেবে করে, তাহলে সেটা কি ইকোনমিক অ্যাক্টিভিটি স্যার? নো স্যার যে আপনি কাউকে চিকিৎসা দিলেন, ট্রিটমেন্ট দিলেন, তার বিনিময়ে আপনি কোনো টাকা নিচ্ছেন না, তাহলে কি এটা ইকোনমিক অ্যাক্টিভিটি? নো স্যার না। বুঝতে পেরেছি কিনা? জি ক্লিয়ার স্যার ওকে। এই যে এখন দেখেন ইকোনমিক অ্যাক্টিভিটির ডেফিনিশন। এখন কি আছে এখানে? ইকোনমিক অ্যাক্টিভিটির ডেফিনিশন। এখন আসেন আপনাদের ম্যানুয়ালে যখন আপনারা এই ডেফিনিশনটা দেখবেন, প্রথমে কি আমার মতো ওই যে প্রথমে ট্যাক্সের ডেফিনিশন আপনাদের ম্যানুয়ালে আছে না অন্য কিছু আছে? অবশ্যই অন্য অন্য কিছু কিছু থাকে। এক এক জায়গায়। দেখেন খেয়াল করেন, এখানে দেখেন এই যে সিরিয়াল নাম্বারটা কত? 24। শুরু হওয়ার কথা তো 1 2 3 দিয়ে, রাইট? আমি প্রথমে দিলাম 24, তারপর দিলাম 94। কোনো কি সিকোয়েন্স আছে স্যার সিরিয়াল নাম্বার? নো স্যার নাই। ইয়েস স্যার আমি এই সিরিয়ালটা আপনাদের ম্যানুয়ালে বা ভ্যাটের আইনে যেটা আছে সেটা হচ্ছে অ্যালফাবেটিক সিরিয়াল। বাংলা আইন যেহেতু সেটা কি সরে সরে দেন কি ক এইভাবে অ্যালফাবেটিক সিরিয়াল। আমি ওই সিরিয়ালটা মেইনটেইন করি নাই। কেন করি নাই? কারণ ওই সিরিয়ালটা মেইনটেইন করলে একবার হয়তো আমি 10 তলায় উঠতাম, আরেকবার 5 তলায় নামতাম, আরেকবার 15 তলায়, আরেকবার 3 তলায়, রাইট?
কিন্তু এখন যেটা হচ্ছে আমি যেখানে শুরু করব একটার সাথে একটা রিলেটেড এবং চেইন বাই চেইন আগাবে, একটার সাথে একটা রিলেশন আছে। আমি কি করেছি, এটা বাস্তব জিনিসটা আপনাকে বোঝানোর জন্য যেভাবে সিরিয়াল হওয়া দরকার সেইভাবে আমি সিরিয়ালটা করেছি। এটা ওই অ্যালফাবেটিক সিরিয়াল করি নাই। কথা বুঝতে পারছি স্যার? জি ক্লিয়ার স্যার দেখেন এই যেখানে আমরা প্রথম ট্যাক্স ডেফিনিশন, তারপর সাপ্লাই, সাপ্লাই পরে গুডস, সাপ্লাই ভিতরে গুডস আছে এজন্য গুডস ডেফিনিশন, সাপ্লাই ভিতরে ইমুল প্রপার্টি এজন্য ইমুল প্রপার্টি ডেফিনিশন। এভাবে আস্তে আস্তে একটার সাথে একটা রিলেশন সিরিয়ালি ম্যাচ করে করে আগাচ্ছি, রাইট? এরপর দেখেন এই যে লাস্টেরটাতে ছিল ইকোনমিক অ্যাক্টিভিটি, নিচে ইকোনমিক অ্যাক্টিভিটি বলার সাথে সাথে ইকোনমিক ডেফিনিশনটা ওখানে 6 নাম্বার নিয়ে আসছি, রাইট? তাহলে 32 এর পরে নাম্বার 6 আনছি। তাহলে এটা হচ্ছে আমাদের যেভাবে বাস্তব ঘটনাগুলো ঘটে সেটার সাথে রিলেশন মেইনটেইন করে আমরা সিরিয়ালটা করেছি যাতে আপনি এটা বুঝতে পারেন। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। Okay. এখন বলছে যে ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে কি বোঝায়। এটা সহজভাবে মনে রাখতে হবে যে একটা বিজনেসে যা যা ঘটে সবগুলাই নরমালি ইকোনমিক অ্যাক্টিভিটি, রাইট? তাহলে কোনগুলো ইকোনমিক অ্যাক্টিভিটি না? তাহলে সহজ উপায় হচ্ছে যে যেগুলো ইকোনমিক অ্যাক্টিভিটি না সেই চারটা মনে রাখলেই তো আর অন্যগুলো মনে রাখা দরকার নেই, নাকি স্যার? রাইট স্যার। জি স্যার তো সেজন্য আমরা অন্য কিছু করব না, আমরা সরাসরি কোথায় চলে যাব? ওই নিচের অংশে বিতে চলে যাব। যেগুলো ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে আসবে না বলছে। তাহলে এই কয়টা আসবে না যে চারটা সেটা মনে রাখলে তো বাকি পৃথিবী যা যা আছে সবগুলোই তো ইকোনমিক অ্যাক্টিভিটি, নাকি স্যার? জি স্যার ওকে, তাহলে দেখেন কি বলেছে। নাম্বার 1, সার্ভিস রেন্ডার্ড বাই অ্যান এমপ্লয়ি। একজন এমপ্লয়ি, কর্মচারী তার ওনারকে যিনি এমপ্লয়ার তাকে যে সার্ভিস দেয়, তার মানে আপনি যেখানে জব করেন, আপনি যে স্যালারি পান, আপনি যে জব করছেন, আপনার স্যালারির উপর কি ভ্যাট দেন স্যার? না স্যার ট্যাক্স দেই স্যার দেওয়া হয় স্যার। আলাদা ট্যাক্স দেন। এখন কথা হচ্ছে মনে করেন আপনি যে চাকরি করছেন, তাহলে আপনি এটা কি গুডস না সার্ভিস? সার্ভিস আপনার যদি সার্ভিস হয় তাহলে সার্ভিসের উপর ভ্যাট হওয়ার কথা না? জি স্যার। জি স্যার হওয়ার কথা। এটা একটা সার্ভিস এবং এটা একটা সাপ্লাই হচ্ছে, এবং এটা ট্যাক্সেবল সাপ্লাই। কিন্তু কেন এটা হচ্ছে না? কারণ এটাকে ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে ইনক্লুড করছে না, কনসিডার করছে না, যার কারণে আপনার বেতনের উপর কি হচ্ছে না, ভ্যাট হচ্ছে না। বুঝতে পারছি কিনা স্যার? ক্লিয়ার জি স্যার স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন বলেন তো, একটা কোম্পানি যদি আমরা প্রাইভেট হোক বা পাবলিক লিমিটেড যাই হোক, একটা কোম্পানিতে অনেক শেয়ার হোল্ডার থাকে না? জি স্যার। থাকে কিনা? জি থাকে সব শেয়ার হোল্ডারের মনে যদি 100 জন শেয়ার হোল্ডার থাকে, তাহলে 100 জনে কি কোম্পানিটাকে পরিচালনা করে, না স্পেসিফিক কয়েকজন লোক সেটাকে পরিচালনা করে? স্যার স্পেসিফিক কয়েকজন। তা তাদেরকে কি বলে? ডিরেক্টর ডিরেক্টর স্যার। বোর্ড অফ ডিরেক্টর, রাইট? বোর্ড অফ ডিরেক্টরস, রাইট? Yes, তাহলে ডিরেক্টরস যারা, বোর্ড অফ ডিরেক্টরস তারাই হচ্ছে কোম্পানিটাকে পরিচালনা করার দায়িত্ব পায় অ্যাজ পার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অফ কি দা কোম্পানি, নাকি? তো সেখানে Yes, তাহলে ওইখানে দেখবেন যে তাহলে কোম্পানি যারা বোর্ড অফ ডিরেক্টরস থাকে তারা প্রতি মাসে বা 2 মাসে অথবা 3 মাস পর পর তারা কি করে, একটা বোর্ড মিটিং করে না স্যার, সিদ্ধান্ত নেওয়ার জি জন্য? স্যার জি স্যার। ওই বোর্ড মিটিং এ যখন ডিরেক্টররা জয়েন করেন, ওই বোর্ড মিটিং এ জয়েন করার জন্য তাদেরকে একটা অনারিয়াম দেওয়া হয়। তাদেরকে কি দেওয়া হয়? অনারিয়া তাহলে এটা বোর্ড মিটিং এ অ্যাটেন্ডেন্সের জন্য তাদেরকে একটা ফি দেওয়া হয়, রাইট? ওই যে বোর্ড মিটিং এ জয়েন করলো, মিটিং এর জন্য 10,000 8,000 15,000 বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। তো এই যে টাকাটা পেমেন্ট করলো সেটার উপর ভ্যাট হবে, সেটার উপর কি হবে? ব্যাট হবে ভ্যাট হবে। তাহলে ডিরেক্টরস যে বোর্ড মিটিং এ জয়েন করলে সেখানে যে সে বোর্ড সভায় অংশগ্রহণ করার জন্য যে ফিটা পায় সেটার উপর ভ্যাট হবে। বুঝতে পারছি কিনা স্যার? কেন হবে? কারণ তার ওই সার্ভিসটাকে ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে কনসিডার করা হয়। কি হিসেবে কনসিডার করা হয়? অ্যাক্টিভিটি। কিন্তু একটা কোম্পানিতে মনে করেন একটা ব্যাংক, সেখানে ম্যানেজিং ডিরেক্টর থাকে না স্যার? এক্সিকিউটিভ ডিরেক্টর থাকে না? ফিনান্স জি থাকে ডিরেক্টর, অ্যাকাউন্ট ডিরেক্টর, অডিট ডিরেক্টর, এরকম বিভিন্ন ডিরেক্টর থাকে না? জি থাকে তো তারা কি ফুল টাইম এখানে সার্ভিসটা দেয় না? দেয় স্যার দেয়। তারা অন্যান্য ডিরেক্টরের মতো মিটিং এ শুধু জয়েন করে না, তারা ফুল টাইম এখানে সার্ভিস দেয়, রাইট? জি এরকম এরকম যারা কোম্পানিতে ফুল টাইম সার্ভিস দিচ্ছে তাদের ওই পেমেন্টের উপর তারা তো মাসে শেষে একটা অনারিয়াম পায়, রাইট? 1.5 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ 10 কোটি যাই পাক না কেন, পাই তো? এই যে পেমেন্টটা পায় সেটা একজন এমপ্লয়ির মতো, সেটাকে সেই ডিরেক্টরের যে পেমেন্টটা সেটাকে ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে কনসিডার করা হবে না। তাহলে যারা যেসব ডিরেক্টররা ফুল টাইম কোম্পানিতে সময় দিচ্ছে, বেতনের মতো অন্যান্য এমপ্লয়িদের মতো ফুল টাইম সময় দিচ্ছে, তারা যে বেনিফিট পাবে সেটা ইকোনমিক অ্যাক্টিভিটি হবে না। তাহলে কাদেরটা ইকোনমিক অ্যাক্টিভিটি হবে? যারা ওই যে বোর্ড মিটিং এ জয়েন করে অনারিয়াম বাইশ পাচ্ছেন, মিটিং এর ফি পাচ্ছেন, তাদেরটা হচ্ছে ভ্যাটেবল হবে। কেন ভ্যাটেবল হবে? কারণ সেটা ইকোনমিক অ্যাক্টিভিটি। কথা বুঝতে পারছি? ইয়েস স্যার। জি স্যার। ওকে। দেন বলছে যদি কেউ রিক্রিয়েশনাল পারপাস অথবা আপনার যদি হবি হয় যে আপনি ছবি আঁকেন, কারণ ছবি আঁকার পর আপনি এটা বিক্রি করতে পারেন অথবা কাউকে গিফট করতে পারেন, রাইট স্যার? একটা প্রশ্ন ছিল স্যার। একটু পরে শেষ করি। তো আপনি যদি ছবি আঁকে যদি এটা মার্কেটে বিক্রি করেন, তাহলে সেটা কি কমার্শিয়াল না নন কমার্শিয়াল? কমার্শিয়াল স্যার কমার্শিয়াল। তাহলে যদি আপনি এটা কমার্শিয়াল বেসিসে এটা আপনার হবিটা দিয়ে পারফর্ম করে আপনি সেখান থেকে ইনকাম করেন, তাহলে সেটা হচ্ছে কমার্শিয়াল বেসিস, তাহলে সেটা ইকোনমিক অ্যাক্টিভিটি হবে, রাইট? কিন্তু যদি এটা জি, স্যার। নন কমার্শিয়াল হয়, দ্যাট মিন্স আপনি এটা ছবি এঁকে এটা বিক্রি করছেন না, এটা কাউকে গিফট করছেন বা কোনো ইয়েতে এক্সিবিশনে দিয়ে রাখছেন, রাইট? সেখান থেকে কোনো আর্নিংস করছেন না, তাহলে সেটা কি হবে? ইকোনমিক অ্যাক্টিভিটি হবে না। বুঝতে পেরেছি কি স্যার? যেমন আপনি গান জি স্যার কারণ আপনি যদি কোনো প্রোগ্রামে গান করলে সেটা বিনিময়ে টাকা নেন, তাহলে সেটা হচ্ছে কমার্শিয়াল। আর যদি টাকা না নেন তাহলে নন কমার্শিয়াল। তাহলে নন কমার্শিয়াল হলে সেটা ইকোনমিক অ্যাক্টিভিটি হবে না, তাহলে সেটার উপর ভ্যাট হবে না। বুঝতে পারছি কিনা? জি স্যার। ওকে। এরপর বলছে যে গভর্নমেন্ট যদি কোনো কাজ করে, কে? সরকার, গভর্নমেন্ট যদি কোনো কাজ করে যেটা কমার্শিয়াল উদ্দেশ্যে না, কি উদ্দেশ্যে না? কমার্শিয়াল উদ্দেশ্য না। ব্যবসার উদ্দেশ্যে না, ইনকামের উদ্দেশ্যে না, জনগণকে সার্ভিস দেওয়ার জন্য, জনগণকে সেবা দেওয়ার জন্য, তাই না? তাহলে সেগুলা কি হবে না? ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে না। তাহলে পরীক্ষা যদি আসে যে কোন কোন জিনিসগুলো ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে কনসিডার হবে না, তাহলে এই চারটা জিনিস কি মুখস্থ করা লাগবে না মনে থাকবে স্যার? মনে থাকবে স্যার। স্যার 2 নাম্বারটা যদি আরেকটু ক্লিয়ার করতেন স্যার ভালো আর হতো। ক্লিয়ার করার কোনো সুযোগ নাই। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, ঠিক একজন আছে। কোশ্চেন করছিলেন, কার জন্য কোশ্চেন ছিল বলেন?
একটু আগে একজন কোশ্চেন করতে চাইছিলেন। নন প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে এক্ষেত্রে তো বোর্ড অফ ট্রাস্টে যারা কাজ করেন ওনাদের রিমুনারেশনের সাথে ভ্যাট হবে না তাইলে নন প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে কি হবে স্যার? জিনিসটা বুঝতে হবে আপনার কি প্রফিটেবল নন প্রফিটেবল প্রতিষ্ঠান হিসাব করে ভ্যাট হয়? ভ্যাট তো হয় হচ্ছে কি আপনার গুডস সার্ভিস আর কি ইমুভেবল প্রপার্টি সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। এটা কি প্রতিষ্ঠানের চেহারা স্বাস্থ্য কেমন সেটার উপর নির্ভর করে স্যার? এটা শিখলাম। কিসের উপর ডিপেন্ড করে? সার্ভিসের উপর স্যার। কারণ আপনি যদি বলেন যে আমার এটা হচ্ছে এনজিও, এনজিও মানে হচ্ছে আমরা ভ্যাট এক্সাম্পটেড প্রতিষ্ঠান বা নন ভ্যাট প্রতিষ্ঠান, কথাটা পুরোটাই ভুল। কথাটা কি হলো পুরোটাই ভুল। ভ্যাট কোনো প্রতিষ্ঠানের চেহারা দেখে হয় না। ভ্যাট হয় গুডস সার্ভিস আর ইমুভেবল প্রপার্টি সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। কথা বুঝতে পেরেছি কিনা স্যার? জি স্যার। এখন মনে করেন এনজিও যদি এমন কোন সার্ভিস দেয় যেটা ভ্যাট এক্সাম্পটেড বা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে না, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা উপর ট্যাক্সেবল সাপ্লাই হবে না। সেটা কি হবে না? ট্যাক্সেবল সাপ্লাই হবে না। তার সার্ভিসটা ট্যাক্সেবল সার্ভিস না। আমি কি এটা বলবো যে এনজিওটা ভ্যাট এক্সাম্পটেড এটা বলতে পারবো? প্রতিষ্ঠানটা ভ্যাট এক্সাম্পটেড এটা বলতে পারবো? নো। প্রতিষ্ঠান যে সার্ভিসটা দিচ্ছে সেটা ভ্যাট এক্সাম্পটেড হতে পারে। কথা বুঝতে পারছি কিনা স্যার? দেখেন একটা এনজিও সে যেই সার্ভিসটা দিচ্ছে সেই সার্ভিসের ইনকামটা হয়তো ভ্যাটেবল হবে না। তো তার যে এক্সপেন্স গুলো আছে সেগুলোর উপর ভ্যাট নাই স্যার? আছে কিনা? তাহলে কি আমরা কি বলতে পারবো একটা স্যার বোর্ড অফ ডিরেক্টরদের যদি বোর্ডের রিমুনারেশনের কথা বলছেন স্যার অনলি। তা বলেন কোনো সমস্যা নাই। আপনাকে দেখতে হবে তাহলে এনজিও কি দিচ্ছে? বোর্ড মিটিং এ বোর্ড অফ ডিরেক্টর জয়েন করছে। উনি কি ফ্রি? উনি টাকা নিচ্ছে না? নিচ্ছে কিনা? বোর্ড এই অফ সার্ভিসটা কে দিল? ডিরেক্টর জি স্যার। একটু কথা বলি। কথাটা না শুনলে তো পটপট করতে থাকবেন, রেজাল্ট পাবেন না। উনি যে সার্ভিসটা দিচ্ছেন বোর্ড অফ ডিরেক্টরস যার কথা বললেন, হ্যাঁ মিটিং এ জয়েন করছে। তো এনজিওর বোর্ড অফ ডিরেক্টরস আর একটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস একই তো কথা। উনি তো এখানে ফ্রি না, উনি তো টাকা নিচ্ছেন। নিচ্ছেন না টাকা? তো উনি যে সার্ভিসটা দিচ্ছেন তার বিনিময়ে টাকা নিচ্ছেন। তাহলে ওনার এটা কি হবে? একই কথা। ইকোনমিক অ্যাক্টিভিটি হবে। কথা বুঝতে পারছেন মিস্টার সোহেল? আপনার প্রতিষ্ঠান নিয়ে হিসাব হবে না। হিসাব হবে সার্ভিসটা কি দিয়েছে এবং সার্ভিসটা ইকোনমিক অ্যাক্টিভিটিস কিনা। কথা বুঝতে পেরেছি? জি স্যার। আপনার এখানে বোর্ড অফ ডিরেক্টর যিনি উনি একজন ব্যক্তি, উনি একটা সার্ভিস দিয়েছেন নাকি এনজিও সার্ভিসটা দিয়েছে? কে সার্ভিসটা দিয়েছে? বোর্ড মিটিং এ যে সময়টা দিল 2 ঘন্টা মিটিং করলো, এই সার্ভিসটা কে দিয়েছে? বোর্ড অফ ডিরেক্টর স্যার। সাপ্লায়ারটা কে? একজন ব্যক্তি। সাপ্লায়ার হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর। সাপ্লায়ারটা কে? বোর্ড অফ ডিরেক্টর, মিস্টার এক্স মিস্টার ওয়াই। তো মিস্টার এক্স ওয়াই যখন সাপ্লাইটা দিয়েছে, মিস্টার এক্স ওয়াই সার্ভিসটা দিয়েছে, এই সার্ভিসের এগেইনস্টে মিস্টার এক্স ওয়াই কি টাকা নিয়েছে? নিয়েছে কিনা? রিমুনারেশন নিয়ে যদি নিয়ে থাকে তাহলে এটা তো কমার্শিয়াল, রাইট? তো কমার্শিয়াল এটা ইকোনমিক অ্যাক্টিভিটি। মাথা ঢুকছে না? এখনো ঢোকে নাই? প্রতিষ্ঠান দিয়ে বিচার হয় না যে এটা ভ্যাট হবে কিনা। বিচার হয় এটা কি ধরনের সাপ্লাই, গুডস, সার্ভিস, ইমুভেবল প্রপার্টি, এটা কি ট্যাক্সেবল না এক্সাম্পটেড। ক্লিয়ার স্যার? মনে থাকবে? ইনকাম ট্যাক্সে যেরকম ট্যাক্স হয় ওই পার্সন বা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী, রাইট? কিন্তু ভ্যাটে হচ্ছে সাপ্লাইয়ের ধরন অনুযায়ী, প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী না। বুঝতে পারছি কিনা? ওকে। তাহলে গুডস, সার্ভিস বা ইমুভেবল প্রপার্টি যদি এগুলো কেউ সাপ্লাই দেয়, সেই সাপ্লাইটা যদি ইকোনমিক অ্যাক্টিভিটি হয় তাহলে সেটার উপর ভ্যাট হবে। আর যদি এক্সাম্পটেড লিস্টে থাকে তাহলে হবে না। যদি এক্সাম্পটেড লিস্টের মধ্যে না থাকে তাহলে সেটা কি হবে? ট্যাক্সেবল সাপ্লাই হবে। এই তিনটা কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে। ওকে, এখন একটা ইম্পর্টেন্ট ডেফিনিশন হচ্ছে কনসিডারেশন। ইম্পর্টেন্ট ডেফিনিশন কনসিডারেশন। আমরা যখন মনে করেন কোন একটা গুডস 100 টাকা সকল প্রকার ট্যাক্স ছাড়া, ট্যাক্স এক্সক্লুডেড ভ্যালু হচ্ছে 100 টাকা। আমি এই 100 টাকার গুডসটাকে বিক্রি করব 15% ভ্যাট দিয়ে, তাহলে 100 টাকার সাথে 15 টাকা ভ্যাট যোগে বিক্রি করব কত টাকা স্যার? 115 টাকা। তো এখানে যে 100 টাকা যেটা, এটাকে আমরা বলবো ভ্যালু অফ সাপ্লাই। এটাকে আমরা কি বলবো? 100 টাকাকে কি বলবো? ভ্যালু অফ সাপ্লাই। এটাকে বাংলায় বলে সরবরাহ মূল্য। কি বলে? আচ্ছা। আর এই যে 15 টাকা সেটা হচ্ছে আমার ট্যাক্স ফ্র্যাকশন। সেটা কি আমার ট্যাক্স ফ্র্যাকশন। আর 115 টাকা যেটা, 115 টাকাকে কি বলবো? তাহলে এটাকে আমরা এটা বলতে পারি না যে ট্যাক্স ইনক্লুডেড ভ্যালু বলতে পারি না স্যার? ওকে। তাহলে ট্যাক্স ইনক্লুডেড যে ভ্যালু সেটাকে বলে কনসিডারেশন। সেটাকে কি বলে? কনসিডারেশন। তার মানে কি? ভ্যাট সহ মূল্য। ট্যাক্স সহ মূল্যটাকে কি বলে? কনসিডারেশন। এটাকে বাংলায় বলে পন, মূর্ধন্য পন। ঠিক আছে? ইংলিশে বলে কনসিডারেশন। দ্যাট মিন্স কনসিডারেশন মিন্স আপনি ট্যাক্স সহ টোটাল যত টাকা পেমেন্ট করছেন টোটাল অ্যামাউন্ট হচ্ছে কনসিডারেশন। আর ট্যাক্স ছাড়া যে ভ্যালুটা সেটাকে বলে ভ্যালু অফ সাপ্লাই, বাংলায় বলে সরবরাহ মূল্য। এই দুইটা শব্দ কি বুঝতে পেরেছি স্যার? ভ্যালু অফ সাপ্লাই আর কনসিডারেশন। তাহলে 115 টাকাকে কি বলবো? আর 100 টাকাকে কি বলবো? ভ্যালু অফ সাপ্লাই। কি বলবো? ভ্যালু অফ সাপ্লাই। কর ব্যতীত মূল্য, না? তাই না? সেটাকে কি বলবো? কর ব্যতীত মূল্য। আর কনসিডারেশন বলবো কর সহ মূল্য। ক্লিয়ার? এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস জানার আছে, সেটা হচ্ছে এই যে দেখেন কালার করা আছে, does not include any discount in price given at the time of supply. আপনি যখন বিক্রি করছেন তখন যদি কোনো ডিসকাউন্ট দেন, সে এটা রেগুলার প্রাইস হচ্ছে 1000 টাকা, আপনি 10% ডিসকাউন্টে বিক্রি করছেন, তাহলে সেই ক্ষেত্রে কনসিডারেশন কি হবে? বলছে যে ডিসকাউন্টটা কনসিডারেশনের মধ্যে কি আসবে না, ইনক্লুড হবে না। তাহলে এইটা এমনি
থিওরিটিক্যাল পড়লে মনে থাকবে না। এটাকে যদি আমরা অ্যাকাউন্টিংটা বুঝি তাহলে এটা সহজে মনে থাকবে। কিরকম? প্রোডাক্টটার রেগুলার প্রাইস কত স্যার? ট্যাক্স ছাড়া মূল্য কত? 1000 টাকা বলেছিলেন। 1000 টাকা। 100 টাকা আমি যদি 1000 টাকা থেকে 10% ডিসকাউন্ট দেই তাহলে কি হবে? ডিসকাউন্টেড প্রাইস কত হবে স্যার? 900 টাকা 900 টাকা। টাকা। তাহলে 900 টাকাকে আমরা বলবো ভ্যালু অফ সাপ্লাই। 900 টাকাকে কি বলবো? সেল অফ ভ্যালু অফ ভ্যালু অফ সাপ্লাই সাপ্লাই। তাহলে ভ্যালু অফ সাপ্লাইয়ের উপর ভ্যাট হবে। তাহলে 900 টাকার উপর 15% করলে কত টাকা আসবে? কত 125 টাকা আসবে নাকি? জি স্যার 125 টাকা আসলো। তাহলে 900 প্লাস 125 তাহলে কত হলো? 1035 নাকি? তাহলে আপনার কনসিডারেশন কত হলো? 1035 এটার ভিতরে কি আমার ডিসকাউন্ট আছে? 1035 এর মধ্যে? জি স্যার আছে নাই। ঘোড়ার ডিম। ডিসকাউন্টটা বাদ দিয়ে তো ওই প্রাইসটা আসছে বোকা। এই স্যার হ্যাঁ? ডিসকাউন্ট সহ? না স্যার ডিসকাউন্ট না স্যার ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট দিয়ে তারপরে আচ্ছা। তাহলে এই যে আমার স্যার যে বলল জি স্যার ডিসকাউন্ট সহ। তাহলে উনি কি পাস করছে না ফেল করছে? ফেল করছে। আজকের জন্য ফেল করছে, সামনে পাস করবে ইনশাআল্লাহ নাকি? জি স্যার তাহলে এই যে ম্যাথটা আপনাকে বলে দিলাম। কারণ আপনি যদি এটা না বুঝতেন আপনি কি করতেন? ওই 1000 টাকার উপর 15% ভ্যাট করে 1150 টাকা বলতেন। আসলে সেটা হবে না। এটা হবে 1035 টাকা। 1000 টাকা থেকে 10% ডিসকাউন্ট মাইনাস করে 900 টাকা, 900 টাকার উপর 15% ভ্যাট করে 1035 টাকা। কথা বুঝতে পারছি স্যার? জি স্যার জি স্যার তাহলে এই ম্যাথটা করার কারণে তাহলে কি এটা মুখস্থ করা লাগবে না? এটা আজীবন মনে থাকবে? রাজীবন মনে থাকে আজীবন মনে থাকবে। ইম্পোর্ট কি জিনিস? আমদানি। এটা কি বলার কিছু আছে স্যার? না। এটা না হচ্ছে স্যার বাংলাদেশের ভৌগোলিক এরিয়ার বাইরে থেকে যদি কোনো কিছু বাংলাদেশে আমি কিনে নিয়ে আসি তাহলে সেটাকে কি বলবো? ইম্পোর্ট। যদি বাংলাদেশের ভৌগোলিক এরিয়ার বাইরে আমি কোনো কিছু পাঠাই তাহলে সেটা সাপ্লাই করি তাহলে সেটাকে কি বলবো? এক্সপোর্ট বলবো। তবে এক্সপোর্ট বলতে এটাকে বোঝাবে, সাথে সাথে কি ডিম এক্সপোর্ট কে বোঝাবে? কাকে বোঝাবে? ডিম এক্সপোর্ট। গত ক্লাসে আমরা বলেছিলাম ডিম এক্সপোর্ট কারা? যারা ডিরেক্ট এক্সপোর্টার, তাদের কাছে যে সাপ্লাই দিচ্ছে র মেটেরিয়ালস গুলা, সে হচ্ছে ডিম এক্সপোর্টার, রাইট? জি স্যার আচ্ছা, এই যে দেখেন এখানে বলছে ম্যানুফ্যাকচারিং। আমরা ম্যানুফ্যাকচারিং বলতে এই শব্দটা শুনলে আমাদের কাছে কি মনে হয় স্যার? মনে হয় যে একটা মেশিনারি থাকবে, সেখানে র মেটেরিয়ালস দিব, সেখানে প্রসেস হয়ে একটা গুডস তৈরি হবে, রাইট? এরকম না স্যার ব্যাপারটা? স্যার এই এরকম শব্দটা শুনলে এরকমই তো মনে হয় নাকি? জি স্যার আসলে বাস্তবতা হলো ভ্যাট আইনে ম্যানুফ্যাকচারিং বলতে বুঝাবে যদি আপনি কোনো গুডস কে কি করেন, তার আকার আকৃতি বা গুণগত মান এটা সামান্য পরিমাণে যদি আপনি পরিবর্তন করেন তাহলে সেটা ম্যানুফ্যাকচারিং হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? ম্যানুফ্যাকচারিং এর মানে এই না যে এটার সাথে একটা মেশিন ইনভলভ থাকতে হবে, সেখানে প্রসেস হবে, তারপর একটা প্রোডাক্ট তৈরি হবে। কথা বুঝতে পারছি কিনা স্যার? এখন যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, সে আপনি সুগার মিল, চিনির কল, তাই না, যেখান থেকে চিনি উৎপন্ন হয়, সেখান থেকে আপনি হয়তো সুগার মিল থেকে বস্তায় করে চিনি কিনেছেন। এক বস্তা 100 কেজি থাকে। কত কেজি থাকে? 100 কেজি। আপনি 100 কেজির বস্তায় করে চিনি কিনে এনেছেন, এনে আবার 1 কেজি করে প্যাকেট করে বিক্রি করছেন। মেবি 1 কেজি প্যাকেট করছেন, তারপর বিক্রি করছেন। তাহলে আপনি কিনছেন কি সাইজে স্যার? আমি বলছিলাম যে আকার আকৃতি সামান্য পরিবর্তন করলে, তাহলে আপনি কিনছিলেন 100 কেজি সাইজে, রাইট? এক বস্তা 100 কেজি এরকম সাইজে, কিন্তু বিক্রি কি 100 কেজি সাইজে করছেন না 1 কেজি সাইজে করছেন? কেজি স্যার তাহলে কি আকারের কোনো পরিবর্তন হয়েছে না হয় নাই? হয়েছে স্যার তাহলে আকারের পরিবর্তন হয়, তাহলে এটাকে কি বলবো? ট্রেডিং বলবো না ম্যানুফ্যাকচারিং বলবো? ম্যানুফ্যাকচারিং কথা বুঝতে পেরেছি স্যার? ইয়েস একদম সিম্পল। মনে করেন আপনি বড় ড্রামে করে সরিষার তেল কিনে নিয়ে এসেছেন বা সয়াবিন তেল কিনে নিয়ে এসেছেন, এনে আপনি 200 ml 500 ml 1 লিটারের বোতলে করে তেল ভর্তি করে বিক্রি করছেন। তাহলে কি আপনি কিনছেন তো 200 লিটারের ড্রাম, সাইজ ছিল 200 লিটারের, বিক্রি করছেন 500 ml বা 1 লিটার করে। সাইজের কি কোনো পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? হয়েছে স্যার তাহলে এটাকে আমরা কি ট্রেডিং বলবো না ম্যানুফ্যাকচারিং বলবো? তাহলে ভ্যাট আইন অনুযায়ী আসলে ট্রেডিং বলতে বোঝায় যেখানে কোনো ধরনের কোনো কিছু আপনি আকার আকৃতি এবং গুণগত মান কোনো কিছু আপনি পরিবর্তন করবেন না, সেটাকে বলে ট্রেডিং। যেমন আপনি একটা ল্যাপটপ কিনেছেন, যেভাবে কিনেছেন এভাবে ল্যাপটপটা বিক্রি করছেন, নাকি ল্যাপটপের মধ্যে আপনি কোনো মডিফিকেশন করছেন? যদি কোনো মডিফিকেশন করেন তাহলে সেটা কি হবে? ম্যানুফ্যাকচারিং। কথা বুঝতে পারছি স্যার? ওকে, এখন যে ডেফিনিশনটা, এটা ভ্যাট আইনের খুব একটা গুরুত্বপূর্ণ ডেফিনিশন, একটু মনে রাখতে হবে। যদিও এই ডেফিনিশনটা বাস্তবে আমরা যা জানি বুঝি তার সাথে সামান্য একটু ব্যতিক্রম। এখন মনে করেন আপনাকে যদি বলি যে আপনি একটা ফিনিশ গুড তৈরি করেন, যেটা হচ্ছে একটা কেক। আমরা বাজার থেকে কেক কিনি না স্যার? বিভিন্ন ধরনের কেক কিনি তো নাকি? বেকারি থেকে কেক কিনি কিনা স্যার আমরা? জি স্যার এখন যদি আপনাকে বলে যে একটা কেক তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে, আপনি বলতে পারবেন না? জি স্যার বলেন তো কি কি উপকরণ লাগবে? লাগবে ডিম লাগবে তারপর পানি চিনি ময়দা লাগবে, দুধ লাগবে। তারপর ফ্লেভার লাগবে, রাইট? আর কি লাগবে? এগুলা শুধু এগুলা দিলে কি কেক তৈরি হয়ে যাবে? না স্যার লেবার দিতে স্যার হবে বেকিং পাউডার লাগবে স্যার, তারপর আগুন লাগবে, ওভেন লাগবে। ওভেন লাগবে, লেবার দিতে হবে, রাইট? লাগবে না? জি পরিশ্রম স্যার লাগবে না? তাহলে একটা জিনিস তৈরি করার জন্য যা যা ওখানে লাগে সেটাকে আমরা নরমালি উপকরণ বলি, রাইট? ইংলিশে এটাকে বলে ইনপুট। যে আমি কি ইনপুট দিলাম তাহলে আমার ফিনিশ গুড আউটপুট হিসেবে বেরোবে, রাইট? এখন ভ্যাট আইনে বলছে যে ঠিক আছে, আপনারা যা যা জানেন উপকরণ হিসেবে বা ইনপুট হিসেবে, সেগুলোর মধ্যে এই যে বোল্ড করা আমি যেটু কালার হাইলাইট করলাম, এগুলোকে তারা উপকরণ হিসেবে কনসিডার করে। আর নিচে যে লাল কালার করা যে হলুদ, এগুলোকে কি হিসেবে কনসিডার করে না? উপকরণ হিসেবে। বুঝতে পেরেছি কিনা? তাহলে দেখেন কি কি কনসিডার করে। তারা বলছে যে র মেটেরিয়ালস, ল্যাবরেটরি রিয়েজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, তারপরে ফুয়েল টাইপের জিনিসপত্রগুলো, তারপর হচ্ছে প্যাকিং ম্যাটেরিয়াল, সার্ভিস,
মেশিনারিজ এন্ড স্পেয়ার্স, এগুলোকে কি হিসেবে কনসিডার করা হবে? উপকরণ, ইনপুট হিসেবে স্যার। ইনপুট হিসেবে কনসিডার করা হবে। তাহলে কোনগুলোকে করা হবে না? দেখেন এই কয়টা, এগুলোকে উপকরণ হিসেবে কনসিডার কি? লেবার। এই যে আপনি যে মনে করেন আপনি কেক তৈরি করছেন, সেখানে ম্যান পাওয়ার লাগবে না, লোক কাজ করতে হবে না, মিক্স করতে হলে এগুলোকে বেকিং করতে উঠানামা করানোর জন্য, প্যাকেট করার জন্য লাগবে না লোক। এই যে লোক কাজ করলো, লোকের যে শ্রমটা, সেটাকে লাগবে বলছে উপকরণ হিসেবে, সেটাকে উপকরণ হিসেবে কনসিডার করবে না। লেবারটাকে কি হিসেবে কনসিডার করবে না? তাহলে ওই লেবারটা না দিলে কি আসলে কেকটা হইতো স্যার? না, তাহলে লেবারটাকে তারা কনসিডার করছে না, যদিও এটা ইনপুট হিসেবে হওয়ার কথা, আইনে বলছে এটা ইনপুট না। তাহলে আমি কি জোর করে আর করতে পারবো স্যার? পারবো না। তারপর বলছে ল্যান্ড, ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং, অফিস ইকুইপমেন্ট, ফার্নিচার, দ্যাট মিন্স এগুলো যত আপনার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আছে, অ্যাসেট, রাইট? যত অ্যাসেট আছে সেগুলা। তারপর বলছে যে রিপেয়ার, মেইনটেনেন্স, ফার্নিচারে, তারপর স্টেশনারি আইটেম, রেফ্রিজারেটর, যেগুলো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলো থাকে সেগুলা। তারপর ইন্টেরিয়র ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, গাড়ির ভাড়া বা লিজ, এর হচ্ছে ট্রাভেল, এন্টারটেইনমেন্ট, এই যে দেখেন এমপ্লয়ি খরচগুলো, অফিস প্রিমিসেসের ভাড়া, শোরুমের ভাড়া, এগুলো যা আছে, এই 6টা জিনিসকে কি হিসেবে কনসিডার করবে না? ইনপুট হিসেবে। তো পরীক্ষায় আপনাদের এখানে দুই রকম কোশ্চেন আসে। কখনো কোশ্চেন করে যে ইনপুট হিসেবে নিচের কোনগুলো ইনক্লুড হবে, সেগুলো ইনক্লুড যেগুলো সেগুলো 4টা নাম দিলে, একটা ব্যতিক্রম নাম দিল, ওই নিচের গুলো একটা দিয়ে দিল, তাহলে সেটা আপনি ফাইন্ড আউট করবেন। আবার বলছে যে কোনগুলো ইনক্লুড হবে না। এই দুই ধরনের কোশ্চেন এখান থেকে আসে। কথা বুঝতে পারছি স্যার? এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে যেগুলো ইনপুট, এখন আসছে ইনপুট, ওইখানে দেখেন ইনপুট শব্দটা পড়েছি, সাথেই পরেরটা আসছে কি? ইনপুট ট্যাক্স। ইনপুট ট্যাক্স তার মানে ওই যে আপনি যে ইনপুট হিসেবে যে জিনিসগুলো ব্যবহার করেছিলেন, সেইটা কিনার সময় যে ট্যাক্সটা দিয়েছেন, কিনার সময় যে ট্যাক্সটা দিয়েছেন, সেটাকে বলছে ইনপুট ট্যাক্স। তাহলে উপকরণ কিনার সময় যে ট্যাক্সটা দিয়েছেন বা ইনপুট কিনার সময় যে ট্যাক্সটা দিয়েছেন, সেটাকে বলছে ইনপুট ট্যাক্স। কথা বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। তবে অ্যাডভান্স ট্যাক্সটা ছাড়া, কি ছাড়া? অ্যাডভান্স ট্যাক্স। কারণ অ্যাডভান্স ট্যাক্স কি কোনো ট্যাক্স না, এটা তো একবার বলেছিলাম, রাইট, গত ক্লাসে? জি স্যার, আজকে তারপর হচ্ছে আউটপুট ট্যাক্স। আউটপুট মানে হচ্ছে আমাদের ফিনিশ গুড, যেটা আমরা সেল করি, প্রোডাক্ট, ফিনিশ প্রোডাক্ট। মনে করেন আপনি কেক বিক্রি করছেন, তাহলে কেকটা হচ্ছে আপনার জন্য আউটপুট। কেকটা আপনার জন্য কি? আউটপুট। এই কেক বিক্রির উপর যে ট্যাক্সটা দিতে, ভ্যাটটা দিতে হবে, ট্যাক্সটা দিতে, সেগুলো হচ্ছে কি? আউটপুট ট্যাক্স। তাহলে আউটপুট বিক্রি যেটা করছেন, সেই ফিনিশ গুড সাপ্লাই যেটা, সেই সাপ্লাইয়ের উপর আপনি যে ট্যাক্সটা দিচ্ছেন, সেটা হচ্ছে আউটপুট ট্যাক্স। বুঝতে পারছি কিনা স্যার? তাহলে আপনি যদি উপকরণ কিনার সময় বা ইনপুট কিনার সময় যে ট্যাক্সটা দেন, সেটা হচ্ছে ইনপুট ট্যাক্স, আর ফিনিশ গুড বিক্রি করার সময় যে ট্যাক্সটা দেন, সেটা হচ্ছে আউটপুট ট্যাক্স। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। ওকে, দ্যাট মিন্স সহজ করে যদি বলি, উপর হচ্ছে কিনার সময় ট্যাক্স, আর আউটপুট হচ্ছে বিক্রির উপর ট্যাক্স। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন বল দেখেন, এখানে ট্যাক্স ফ্র্যাকশন, এটা যদি আমরা বলি, ওই এক্সাম্পলটা 100 টাকা প্লাস 15 টাকা, 115, সেই এক্সাম্পলে যাই, তাহলে দেখেন এই যে 100 টাকা হলো ভ্যালু অফ সাপ্লাই, তার সাথে 15 টাকা ভ্যাট, তাহলে এখানে ট্যাক্স ফ্র্যাকশন কত? এটা হচ্ছে 115 কে কি করতে হবে? 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করলে ভ্যাটটা বাইরে হবে। এখন যদি আমি মনে করি যে না, আমি যে গুডসটা বিক্রি করেছি, এই যে 1035 টাকা একটা গুডস বিক্রি করছিলাম ডিসকাউন্ট দিয়ে, মনে আছে কিনা স্যার? জি স্যার। তাহলে 1035 টাকার ভিতরে কি ভ্যাটটা আছে না নাই? আচ্ছা স্যার। আছে। তাহলে এটা 15% ভ্যাট। তাহলে 100 টাকা যদি ভ্যাট ছাড়া মূল্য হয়, তার সাথে 15% ভ্যাট হয়, তাহলে এই যে 1035 টাকা, এটা কি 115 না 100? 115 স্যার। 115। তাহলে 1035 কে 115 দিয়ে ভাগ করব, 15 দিয়ে গুণ করব, তাহলে কি পেয়ে যাবো? আর ভ্যাটের পরিমাণ। ভ্যাটের পরিমাণ। এই যে দেখেন, এই যে 1035 টাকাকে 100 প্লাস 15%, তাহলে 115 দিয়ে ভাগ করব, 15 দিয়ে গুণ করব, তাহলে ভ্যাট পাবো। এইটাকে বলে ট্যাক্স ফ্র্যাকশন। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, এখন বলছে যে ট্যাক্স পিরিয়ড। ট্যাক্স পিরিয়ড, এতক্ষণ শিখছিলাম ট্যাক্স, আউটপুট ট্যাক্স, ইনপুট ট্যাক্স, সব ট্যাক্স শিখলাম। এখন বলছে ট্যাক্স পিরিয়ড, সময়, বাংলায় বলে করমেয়াদ। বাংলা কি বলে? করমেয়াদ। তো ট্যাক্স পিরিয়ড গত বছর পর্যন্ত, মানে এই বছরের জুন পর্যন্ত, 2025 সালের জুন পর্যন্ত ছিল দুই ধরনের। কয় ধরনের ছিল? দুই ধরনের, এ বি ছিল। এই 2025 সালের জুলাইতে কি হয়ে গেছে? এটা 3 ধরনের হয়ে গেছে। কয় ধরনের হয়ে গেছে? 3 ধরনের। 3 ধরনের। ওকে, আমরা একটু সহজ করে যদি বলি, ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটির জন্য হচ্ছে প্রত্যেকটা ক্যালেন্ডার মান্থ হচ্ছে, এক একটা মাস হচ্ছে কি ক্যালেন্ডার মান্থ হচ্ছে ট্যাক্স পিরিয়ড। জানুয়ারি, ফেব্রুয়ারি, এভাবে 12টা মাস হচ্ছে, এক একটা মাস 12টা ট্যাক্স পিরিয়ড। কথা বুঝতে পারছি স্যার? ভ্যাট আর সাপ্লিমেন্টারি ডিউটির জন্য, কিসের জন্য? ভ্যাট আর ডিউটি। ভ্যাট আর সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রে নরমালি এক একটা ক্যালেন্ডার মান্থ হচ্ছে কি ট্যাক্স পিরিয়ড। আর টার্নওভার ট্যাক্স, কি ট্যাক্স? টার্নওভার ট্যাক্স। এই টার্নওভার ট্যাক্সের জন্য হচ্ছে ট্যাক্স পিরিয়ড হচ্ছে কোয়ার্টার, এক একটা কোয়ার্টার 3 মান্থ। যেমন জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল থেকে জুন, জুলাই থেকে সেপ্টেম্বর, তারপর অক্টোবর থেকে ডিসেম্বর। এই এক এক 3 মান্থ হয়ে এক একটা কোয়ার্টার হচ্ছে টার্নওভারের জন্য ট্যাক্স পিরিয়ড। পরীক্ষা যদি আসে যে টার্নওভারের ক্ষেত্রে ট্যাক্স পিরিয়ড কি হবে, আপনি তখন কি লিখবেন? এক একটা কোয়ার্টার, রাইট? আর যদি ভ্যাট আর সাপ্লিমেন্টারি ডিউটি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ক্যালেন্ডার এভরি মান্থ। একটা মাস, এভরি মান্থ। এভরি মান্থ। এভরি মান্থ বললে হবে না, এটা বলতে হবে ক্রিশ্চিয়ান মান্থ অথবা ক্যালেন্ডার মান্থ। কারণ এভরি মান্থ বলে বাংলা মান্থ তো হইতে পারে, হতে পারে না স্যার? আরবি মান্থ তো হইতে পারে। জি স্যার। ওকে, দেন এখন বলছে যে নতুন করে আসছে সি, এটা পরীক্ষা আসবে, কারণ এটা এবছর আইনের পরিবর্তন হয়েছে। তাহলে এটা দিয়ে আপনাকে টেস্ট করে আপনি জানেন কিনা, রাইট? বলছে যে 3 ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে, কয় ধরনের প্রতিষ্ঠান? 3 ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ট্যাক্স পিরিয়ডটা ভিন্ন হতে পারে। তাদের ক্ষেত্রে যারা কনস্ট্রাকশন বিজনেস করে, নির্মাণ সংস্থা, রাইট, কনস্ট্রাকশন বিজনেস করে, যারা প্রকিউরমেন্ট প্রোভাইডার, যারা কি
প্রকিউরমেন্ট প্রোভাইডার তারা কি করে, নরমালি তারা কোনো রেগুলার কোনো বিজনেস করে না, তারা কোনো একটা ওয়ার্ক অর্ডারে কাজ পাইলে তখন বিভিন্ন জন থেকে ওই মালগুলো কালেক্ট করে তারপর সাপ্লাই দেয়। যেমন গভর্নমেন্টের কি হয়, টেন্ডার হয়, সেখানে পার্টিসিপেট করে যত ধরনের রাজনৈতিক নেতা কর্মীরা আছে তারা ওইখানে টেন্ডারে কাজ পায়। আসলে সে রেগুলার কোনো ব্যবসা করে না, তার কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কিছু নাই, রেগুলার কেনা বেচা করে না, সে এরকম তার একটা ট্রেড লাইসেন্স থাকে, সে ওই টেন্ডারে কোনো একটা কাজ পাইলে দেখা যাবে গেল যে 200 ধরনের মাল সাপ্লাই দিতে হবে, সেই কাজটা পাওয়ার পরে এই মালগুলো বিভিন্ন জনের কাছ থেকে কালেক্ট করে গভর্নমেন্টকে সাপ্লাই দেয়। এই ধরনের লোকজনকে আমরা কি বলি, এই ধরনের ব্যবসা যারা করে তাদেরকে বলে প্রকিউরমেন্ট প্রোভাইডার, যোগানদার। তাদেরকে কি বলে, প্রকিউরমেন্ট প্রোভাইডার, বাংলায় বলে যোগানদার। ওকে সাপ্লায়ার বলা যাবে স্যার। বাবা, সাপ্লাই তো যিনি ম্যানুফ্যাকচারার সেও সাপ্লায়ার, যে ট্রেডিং সেও সাপ্লায়ার, সাপ্লায়ার তো পৃথিবীর সবাই সাপ্লাই দেয়। বাংলা বুঝছি না বুঝি নাই, বুঝতে সাপ্লায়ারের পারছি। মধ্যে ধরন আলাদা, এটা হচ্ছে প্রকিউরমেন্ট প্রোভাইডার। ওকে জি স্যার। ওকে দেন ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট যারা আছে, তাহলে পরীক্ষা আসবে যে 6 মান্থ এন্ডেড ট্যাক্স পিরিয়ড কাদের ক্ষেত্রে হতে পারে, এটা হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস প্রকিউরমেন্ট প্রোভাইডার, এটা কি ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট। এগুলোর ক্ষেত্রে 6 মাস হবে, কয় মাস হবে, 6 মাস। তাহলে জানুয়ারি থেকে জুন, আবার জুলাই থেকে ডিসেম্বর, তার ক্ষেত্রে তাহলে বছরে কয়টা ট্যাক্স পিরিয়ড তার জন্য, 2টা স্যার। 2টা। আনসার এখানে শেষ না, যদি যদি সে কি না হয়, উইথহোল্ডিং এন্টিটি না হয়, যদি সে অ্যাড সোর্সে ভ্যাট কাটার জন্য উচ্চ কর্তনকারী সত্তা না হয়, তাহলে গিয়ে সে এই হাফ ইয়ারলি হবে তার জন্য ট্যাক্স পিরিয়ড। কিন্তু যদি সে একটা কোম্পানি হয়, উইথহোল্ডিং এন্টিটি যে ডেফিনিশন আছে সেখানে সে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে অ্যাড সোর্সে ভ্যাট কাটার জন্য যদি তার অথরিটি চলে আসে, তাহলে সেক্ষেত্রে তার ট্যাক্স পিরিয়ড কিন্তু 6 মাস হবে না। সে কনস্ট্রাকশন বিজনেস করলেও হবে না। তাহলে আমাকে দেখতে হবে যে আগে সে এই 3 ধরনের কোন বিজনেস করে কিনা, নাম্বার 1। নাম্বার 2 চেক করতে হবে সে উইথহোল্ডিং এন্টিটি কিনা, রাইট? তারপর বলতে পারো যে তার ট্যাক্স পিরিয়ড 6 মাস হবে কিনা। কথা বুঝতে পারছি স্যার? স্যার বুঝে উইথহোল্ডিং এন্টিটি টাইপের একটু বুঝাতে না। জি স্যার, এটা আরেকবার একটু বললেন। কোনটা? এই যে উইথহোল্ডিং উইথহোল্ডিং এন্টিটি উইথহোল্ডিং Withholding এন্টিটি entity। শব্দটা এখন একটু মনে রাখেন, এটা সামনে পাবেন হোয়াইট করে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এটা জাস্ট একটু মনে রাখেন যে উইথহোল্ডিং এন্টিটি হলে তার ক্ষেত্রে 6 মান্থ হবে না, এইটুকু মনে রাখলে হবে। আমরা পরবর্তী ক্লাসে আমাদের উইথহোল্ডিং এর জন্য আলাদা ক্লাস আছে। কথা বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে দেন এই যে একটু আগে আমরা বলছিলাম না টার্নওভার ট্যাক্স, হ্যাঁ, এই যে এখন দেখেন টার্নওভার আসছে, কি আসছে, টার্নওভার। তো টার্নওভার বলতে কি বোঝায়? নরমালি টার্নওভার বলতে আমরা যেটা বুঝি, একটা বিজনেস থেকে যা যা আমরা সেল করে টাকা পাই সেগুলোকে কি বলে, টার্নওভার বলে, রাইট? সেলস, রেভিনিউ, Turnover। টার্নওভার তিনটা একই শব্দ নাকি? সেলস, রেভিনিউ, টার্নওভার তিনটাই একই শব্দ নরমালি ডিকশনারিতে। কিন্তু এই ভ্যাট আইনে এই টার্নওভার বলতে আমরা যেটা বুঝি নরমালি তাই বুঝায়, তবে সেখান থেকে কিছু জিনিস বাদ দিয়ে, সেখান থেকে কিছু জিনিস বাদ দিয়ে। কি বাদ দিয়ে? সেটা হচ্ছে যে ওই এক্সেম্পটেড সাপ্লাই, কি এক্সেম্পটেড সাপ্লাই, অথবা এই যে ক্যাপিটাল অ্যাসেট, এই যে দেখেন নিচে কালার করা আছে, দুইটা কালার আছে না স্যার? তাহলে যেসব সেলস গুলা এক্সেম্পটেড সেলস, সেটা টার্নওভার ক্যালকুলেশন আসবে না। ওকে, আর এটা কিসের জন্য? এটা শুধুমাত্র এটা ভ্যাটের রেজিস্ট্রেশন আওতায় পড়বে না টার্নওভার অ্যালিসমেন্ট আওতায় পড়বে, ক্যাটাগরি ভাগ করার জন্য, এটা অন্য কোনো কাজের জন্য না। আচ্ছা, আমাকে একটু 5টা মিনিট অ্যালাউ করেন, 5টা মিনিট। ভাই কেউ বলতে পারবেন 18 সার্চ এইটি নিয়ে বিভিন্ন ইনপুট আউটপুট পড়েছে, ওটা তো আমি এতে পাচ্ছিলাম না, মূল্য সংযোজন 2012-তে পাচ্ছিলাম না, এটা কি নতুন কিছু, নতুনটা? আচ্ছা, ওই যিনি ইনপুটের কথা বললেন, ওইটা হচ্ছে আপনি অরিজিনাল যে আইনটা আছে 2012 সালে, ওইটার যদি হচ্ছে আপনি ডকুমেন্টটা দেখেন ওইখানে পাবেন।
ওইটা 2020 সালে সম্ভবত আপডেট করা হয়েছিল। তো আমি হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইট সাজেস্ট করতে পারি, বিডি লস নামে একটা ওয়েবসাইট আছে। ওইখানে সব ধরনের আপডেট গুলো দেওয়া থাকে, আপডেটেড যেগুলো আছে বিভিন্ন ধারা বাদ হয় দেন হচ্ছে ইনক্লুডেড হয়, ওগুলো সহ ওইখানে দেওয়া থাকে, ওইটা আপনি ফলো করতে পারেন। ওয়েবসাইটটার নাম আরেকবার কি বলেন? বিডি বিডি লস, আপনি ভ্যাট এন্ড এসডি অ্যাক্ট 2012 লিখে সার্চ দেন, দেখবেন একটা ওয়েবসাইট আছে বিডি লস, ওইখানে আপনি পাবেন সকল ধরনের আপডেটেড। একটু যদি কমেন্টস এটা লিখে এই লগুলো কি ওখানে আছে? আর দোকানে আছে, কিন্তু দোকানে থাকলে কি হয় হচ্ছে গিয়ে আপনার প্রতিনিয়ত আপডেটেড গুলো পাওয়া যায় না। যেমন লাস্ট ইয়ারে আপনি যেটা কিনেছেন দেখবেন যে এই ইয়ারে এসে অনেকগুলো আর কি অনেক ধারা বাদ হয়ে গেছে বা অনেক ধারা আপডেট হয়েছে, এই কারণে আমি অনলাইনটাই ফলো করি বেশি। বুঝছি। ওকে ওকে। একটু ভাই ইয়েতে দিয়ে দিবেন, বিডি ল না, বিডি লস, একটু লিঙ্কটা দিয়ে দেন আপনি আপনার ঢুকে, আমি এখানে বিডি লস। ভাই কমেন্ট বক্স চেক করেন, দিয়েছি। আচ্ছা ঠিক আছে। ওকে, এটা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আমরা আপনাদেরকে যে ক্লাস ম্যাটেরিয়ালস গুলো শেয়ার করি বা ক্লাস নেই, সেগুলো সবগুলো আপডেটেড ম্যাটেরিয়ালস দিয়ে নেই, ঠিক আছে? সো যত চেঞ্জেস আসে সেগুলো আমরা এখানে ইনকর্পোরেট করি, ক্লিয়ার? এখন যারা প্রফেশনে ভালো করতে চান তাদেরকে যেটা করতে হবে, লয়ের বইগুলা কিনতে হয়। মানে আপনি যদি মনে করেন আমার শুধু এক্সাম পাস করার উদ্দেশ্য, তাহলে আপনি না কিনলেও চলবে, আপনার আইসিবি ম্যানুয়াল এবং ক্লাস লেকচার ফলো করলেই হবে। কথা বুঝতে পারছি কিনা? আর যদি মনে করেন আমি ভ্যাট ট্যাক্স এগুলা ভালো করে জানবো, ভবিষ্যতে এগুলো প্র্যাকটিস করবো, জবে এগুলো কাজে লাগে, তো সেক্ষেত্রে আপনাকে রেগুলার আপডেট থাকতে হবে। আপনি ওই যে যিনি বললেন যে আমি অনলাইনটা ফলো করি, অনলাইনে এটা তো হলো এক ধরনের একটা সাপোর্ট, কিন্তু অনলাইনে আপডেটও কতদিন পর করছে সেটাও একটা চিন্তার বিষয়। সে তো এমন না যে পরিবর্তনটা হইলেই সেখানে আপডেট করে ফেলতেছে, তারও তো একটা ইন্টারভেলে সে করে, ক্লিয়ার? তো আপনার পরিবর্তনগুলা সাথে ইকুইপ থাকার জন্য রেগুলার আপডেট বইগুলো কিনা লাগবে। দেন পরবর্তীতে কোনো এসআরও হইলে কোনো পরিবর্তন আসলে সেগুলার সার্কুলেশন গুলাকে নিজের আয়ত্তে রাখতে হবে। যারা রেগুলার প্র্যাকটিস করবেন বা জবে তাদের লাগবে। কথা বুঝতে পারছি কিনা স্যার? এক্সামের জন্য জি সেটা আপনি না করলেও হয়, ক্লিয়ার? তো উনি যেটা বলছেন সেটা হচ্ছে যখন এই আইনটা 2019 সালের নতুন হয়েছিল, মানে ইমপ্লিমেন্ট হয়েছিল, আইনটা তো 2012 সালের, কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে 2019 সালের জুলাইতে, তখন সেখানে এই ইনপুটের ডেফিনিশনটা ছিল না, ইনপুটের ডেফিনিশনটা ছিল না। 2020 সালে এসে ওই 20 সালে না, ওই 19 সালেরই একটা পরবর্তীতে এসে সেটা কি হয়েছে, সেটা ডেফিনিশনটা অ্যাড হয়েছে, সেজন্য ওই 18 এর ক হিসেবে আসছে। কথা বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার ক্লিয়ার। আমাদের যে ট্যাক্সের বইটা আসবে, বইয়ের মধ্যে তো আপডেট থাকবে না? শুধু আমি থাকবো না, ম্যানুয়ালটা বইটা তো সব আপনার কাছে থাকবে, আমি শুধু আপনার কাছে থাকবো না। সো আমার কাছ থেকে যেটুকু বুঝে নেওয়া সেইটার দিকে আপনার নজরটা বেশি থাকা উচিত। কথা বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। হ্যাঁ, ওই জি ডানে স্যার। বামে মুভমেন্ট করলে লস কার? আপনার? আমার কোনো লস নাই, আছে? ফোকাস না, থাকলে স্যার। দেখবেন যে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন। ওকে, এই যে তাহলে ভ্যাট আইনে টার্নওভারটা কি কাজে লাগতেছে? লাগতেছে শুধুমাত্র ওই যে আপনার ভ্যাটের রেজিস্ট্রেশন আওতায় আপনি পড়বেন, নাকি টার্নওভার অ্যালিসমেন্ট আওতায় পড়বেন, এই ক্যাটাগরিটা ভাগ করার জন্য টার্নওভার ক্যালকুলেশনটা দরকার। কথা বুঝতে পারছি স্যার? এটা অন্য কোনো পারপাসে না। কি পারপাসে? আওতায় করবো নাকি করবো না? এটা কি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে নাকি টার্নওভার অ্যালিসমেন্ট নিতে হবে, রাইট? তো এটা সিম্পল জিনিস হচ্ছে, জি স্যার। যদি টার্নওভারের অ্যামাউন্টটা কোনো একটা 12 মাসে, কত মাসে? 12 মাসে যদি টার্নওভারের অ্যামাউন্টটা 50 লাখ টাকার বেশি হয়, কত টাকার বেশি হয়? 50 লাখ। বেশি হয়, আর 3 কোটি টাকার পর্যন্ত, 3 কোটি টাকার উপরে না, তাহলে 50 লাখ টাকার উপরে 3 কোটি টাকা পর্যন্ত, তাহলে তার ক্ষেত্রে কি নিতে হবে? টার্নওভার অ্যালিসমেন্ট নিতে হবে। এই যে 50 লাখ টাকা যে অ্যামাউন্টটা ক্যালকুলেশন করবে, সেইটার ক্ষেত্রে বলছে যে এক্সেন্টেড যদি কোনো সেলস থাকে সেটা বাদ দিয়ে হিসাব করতে হবে। যদি কোনো ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে কোনো টাকা থাকে তাহলে সেটা বাদ দিতে হবে। তার মানে কি, তার রেগুলার বিজনেসের ট্যাক্সেবল যে সাপ্লাই, রেগুলার যে ট্যাক্সেবল সাপ্লাই, সেই ট্যাক্সেবল সাপ্লাইটাকেই টার্নওভার হিসেবে কনসিডার করবে ক্যালকুলেশনে। কথা বুঝতে পারছি কিনা স্যার? মনে করেন কেউ 8 কোটি টাকা বিক্রি করছে 12 মাসে, কত বিক্রি করছে? তার টার্নওভার হচ্ছে 8 কোটি টাকা, নরমাল সাপ্লাই হলো 8 কোটি টাকার, তার মধ্যে এক্সেম্পটেড সেলস, তার মানে যেটার উপর ভ্যাট দিতে হবে না, এক্সেম্পটেড সাপ্লাই সেরকম আছে 2 কোটি, তাহলে আর থাকলো কত? 6 কোটি। এখন যদি সে তার মেশিনারি অথবা তার বিল্ডিং অথবা তার একটা ল্যান্ড বিক্রি করে 4 কোটি টাকা পায়, তাহলে আর থাকলো কত? 2 কোটি। 2 কোটি। তাহলে তার টার্নওভার ক্যালকুলেশনে আমরা কত পাবো? 2 কোটি পাবো না 8 কোটি পাবো? স্যার, 2 কি একটুকুর 2 মধ্যে কোটি পাবো স্যার। হ্যাঁ, তো একটুকুর মধ্যে গোলা ফেলছেন। 8 কোটি টাকা টোটাল বলছি, ভ্যাট অনুযায়ী জি। টার্নওভার ক্যালকুলেশন করতে গিয়ে এক্সেম্পটেডটা বাদ দিব, ক্যাপিটাল অ্যাসেট বিক্রিটা বাদ দিব, বাদ দিয়ে আছে কত আমার কাছে? 2 কোটি। 2 কোটি। তাহলে আমার টার্নওভার তাহলে কত দাঁড়াইলো ভ্যাট অনুযায়ী? 2 কোটি দাঁড়ালো।
2 কোটি টাকা। তাহলে এই 2 কোটি টাকা কোন স্ল্যাবে পড়তেছে? 50 লাখের উপরে, 3 কোটির মধ্যে না 3 কোটির উপরে? 50 টাকার উপরে 3 কোটি পর্যন্ত 3 কোটির মধ্যে পড়তেছে। তো 3 কোটির মধ্যে পড়লে তাহলে তার কি ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে না টার্নওভার এনলিস্টমেন্ট লাগবে? টার্নওভার এন্ড টার্নওভার ইনভেস্টমেন্ট লাগবে। যারা টার্নওভারের মধ্যে পড়বে তাদের ভ্যাটের রেট কত? 4%। গত ক্লাসে পড়ছিলাম, রাইট স্যার? যারা টার্নওভারে পড়বে তাদের ভ্যাটের রেট কত? 4%, 4%। আর যারা ভ্যাটের রেজিস্ট্রেশনে পড়বে তাদের রেট কত? 15%. 15 হতে পারে, 7.5 হতে পারে, 1.5 হতে পারে, বিভিন্ন ধরনের Right, রেট, right. রাইট? জি। কথা বুঝতে পেরেছেন এখন? তাহলে কারো জি। যদি টোটাল যে সাপ্লাই, ভ্যালু অফ সাপ্লাই যেটা তার, সেখান থেকে যদি আমরা ওই এক্সামটেড ক্যাপিটাল অ্যাসেট এগুলা যেগুলা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে সেগুলো বাদ দিয়ে যদি রেগুলার তার ট্যাক্সেবল সাপ্লাইটা বের করি সেটাকে বলবো টার্নওভার। সেই টার্নওভারটা যদি 50 লাখের উপরে 3 কোটির মধ্যে হয় তাহলে টার্নওভার এনলিস্টমেন্ট নিতে হবে। যদি 3 কোটি টাকার উপরে হয় তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে ভ্যাটের রেজিস্ট্রেশন নেওয়া লাগবে। সেক্ষেত্রে কি করতে হবে? ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। কথা দুটো কি বুঝতে পারছি না পারি নাই? আচ্ছা স্যার। জি। এই 12 মাসের টার্নওভার বলতে 12 মাস বলতে বুঝায় সেটা হলো আপনার ফিউচার, মনে করেন আজকে থেকে সামনের 12 মাস অথবা আজকে থেকে পিছনের 12 মাস। তার মানে কি? পিছনের 12 মাস অথবা অনওয়ার্ড 12 মাস যেভাবেই হোক না কেন আপনার এস্টিমেটেড সেলস হোক অথবা অ্যাকচুয়াল সেলস হোক। বিগত 12 মাসের সেলস যদি আপনার লিমিটের মধ্যে যে লিমিটে পড়বে সেটা অথবা এস্টিমেটেড সেলস ওই লিমিটের মধ্যে যেখানে পড়বে সেই অনুযায়ী তাকে কি করতে হবে? এনলিস্টমেন্ট অথবা রেজিস্ট্রেশন নিতে হবে। কথা বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। ওকে। আচ্ছা, আমাদের এখানে কি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ডের বাইরে কেউ আছে? জি স্যার, সায়েন্স থেকে। স্যার আছি, ওকে। থাকলে কোনো অসুবিধা নাই। এখন মনে করেন আমরা কোথাও কোনো একটা কথা বলে ফেলছি। বলার সময় আমি বলছি হয়তো যে এটা অ্যামাউন্টটা 10 লাখ টাকা লিখে ফেলছি। ঠিক আছে? কিন্তু আসলে এটা হবে 8 লাখ টাকা। কত হবে? আচ্ছা। তাহলে আমি বলে ফেলছি, লিখে ফেলছি 10 লাখ টাকা, এন্ট্রি দিয়ে ফেলছি 10 লাখ টাকা। তাহলে এখানে এটাকে 8 লাখ টাকা আনতে গেলে কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট করা লাগবে না? এই অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কত করব অ্যাডজাস্টমেন্ট? 2 লাখ 10 লাখ থেকে 8 লাখ টাকা আসছে, 2 লাখ টাকা অ্যাডজাস্টমেন্ট করব। তাহলে 2 লাখ। তাহলে এখন বলেন তো ওই যে ফ্যামিলিতে বা কোথাও যদি আমরা বলি যে আমি তো এটা এরকম করতে চাই কিন্তু এখানে শোয়ার জায়গা বিছনায় মাত্র 2 জন শোয়ার জায়গা, এখানে ঘুমাচ্ছে 3 জন। বলে যে তাহলে একটু অ্যাডজাস্ট করো, বলে কিনা? জি স্যার। বলে। অ্যাডজাস্ট মানে কি? একটু স্যাক্রিফাইস করা। এটার রেগুলার যে স্ট্যাটাস, রেগুলার যে অবস্থা সেই অবস্থা থেকে একটু ভিন্ন রকম করা, রাইট? জি জি স্যার। তাহলে আমরা যদি কোনো একটা ট্রানজাকশন করি সেই ট্রানজাকশনের মধ্যে যদি কোনো পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তাহলে তো অ্যাডজাস্টমেন্ট করা লাগবে নাকি ঠিক থাকলে কোনো অ্যাডজাস্টমেন্ট করা লাগবে? লাগবে না তো। যদি এমন হয় যে আমি 10 লাখ টাকা সেল করেছি, করার পর 10 দিন পরে 2 লাখ টাকার সেলস রিটার্ন আসছে, তাহলে কি আমার সেলস 10 লাখ টাকা থাকবে না 2 লাখ টাকা কমে যাবে? 2 লাখ কমে যাবে স্যার। তাহলে আমি 8 লাখ টাকা আসতে গেলে তাহলে কি হইলো? সেলস রিটার্ন হইলো। সেলস রিটার্ন হওয়ার কারণে কি হইছে? আমার যে সেলসটা করছিলাম প্রথম যে ট্রানজাকশন সেই ট্রানজাকশন আগের মতো নাই। এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? রাইট স্যার। তাহলে এটাকে ওই চেঞ্জেসটা নেওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট লাগবে। তাহলে অ্যাডজাস্টমেন্ট ইভেন্ট মানে কি? অ্যাডজাস্টমেন্ট ইভেন্ট মিন্স অরিজিনাল কোনো ট্রানজাকশনের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হইলে তখন অ্যাডজাস্টমেন্ট ইভেন্ট ঘটে, রাইট স্যার? আর ওরকম যদি কোনো অ্যাডজাস্টমেন্ট ইভেন্ট ঘটে সেটার কারণে আপনার কি হবে? অরিজিনাল ট্রানজাকশনটা হয় বাড়বে নাইলে কমবে, নাকি স্যার? সমান তো থাকবে না। আপনি 10 লাখ টাকা সেল করছেন, সেলস রিটার্ন আসছে 2 লাখ, তাহলে কি সমান আছে না কমে গেছে? কমে গেছে। তাহলে এটা কমতে পারে আবার বাড়তেও পারে। এমন হলো যে আপনি সেলস করছেন কিন্তু ভুলে ইনভয়েস করার সময় কোয়ান্টিটিটা 1100 এর জায়গায় 1000 লিখে ফেলছেন। তাহলে কি আমি ইনভয়েসটা কি কম করছেন না বেশি করছেন? কম হয়েছে স্যার। কম হইছে। তাহলে কি করবেন? বাড়াইতে হবে। এখন কি করতে হবে? বাড়াইতে হবে। তাহলে বাড়াইলে কি হবে? তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা করলে ইনক্রিজ হবে। আরেকটা একটু যেটা করছি সেটা ডিক্রিজ হইছে। তাহলে অ্যাডজাস্টমেন্ট হইলে আগে ট্রানজাকশন থেকে হয় ডিক্রিজ হবে নাহলে ইনক্রিজ হবে। সমান তো থেকে যাবে। সমান হলে তার অ্যাডজাস্টমেন্ট দরকার নাই। জি নাকি? স্যার। তাহলে অ্যাডজাস্টমেন্ট ইভেন্ট কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। জি স্যার। যেই ঘটনার কারণে পূর্ববর্তী ঘটনাটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আনা লাগে তাহলে সেটাকে বলে অ্যাডজাস্টমেন্ট ইভেন্ট, রাইট? জি স্যার। আর এই অ্যাডজাস্টমেন্টের কারণে যদি ভ্যাট লায়াবিলিটি বাড়ে, কি বাড়ে? ব্যাড লাইবিলিটি। ব্যাড লায়াবিলিটি। লায়াবিলিটি বাড়ে, তাহলে সেটাকে আমরা বলবো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। সেটাকে আমরা কি বলবো? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এখন বলেন তো সেলস রিটার্ন হইছে, তাহলে কি আমার ভ্যাট লায়াবিলিটি বাড়বে না কমবে? লাইবিলিটি কমবে। 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 সেলস আর ওই যে যখন সেলস আমি বাড়াইলাম তখন কি হবে? ভ্যাট লায়াবিলিটি পারবে। বাড়বে। তাহলে সেলস রিটার্ন হলে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে, ভ্যাট লায়াবিলিটি কমতেছে। আর সেলস ইনভয়েসটা ভুল করছি বাড়াইতে হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ইনক্রিজিং। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে। তাহলে আমরা যারা কমার্সে আছি তারা সেলস এর ক্ষেত্রে যখন ক্রেডিট নোট হয় তাহলে ক্রেডিট নোট হলে কি হবে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ক্রেডিট নোট হলে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আর যদি ডেবিট নোট হয় তাহলে কি হবে? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। কথা বুঝতে পারছি না পারিনি স্যার? আচ্ছা স্যার। তো এগুলো মুখস্থ করা কিছু না, এগুলো বুঝলে সবগুলো আনসার করা যাবে। আচ্ছা এখন বলেন তো আপনাকে বলছে যে আপনি যদি কারো কাছ থেকে কোনো কিছু গুডস পারচেজ করেন তাহলে সাপ্লায়ারকে পেমেন্ট করার সময় তার কাছ থেকে এক্সট্রা ভ্যাট কেটে রাখতে হবে। কি কেটে রাখতে হবে? ব্যাড করতে হবে। ভ্যাট কেটে রাখতে হবে। না, আপনি তার কাছ থেকে কেটে রাখছেন, কেটে রেখে এখন কাকে জমা দিতে হবে? ভ্যাটটা কি আপনার টাকা না গভর্নমেন্টের টাকা? গভর্নমেন্ট। তাহলে আপনি মিস্টার এক্স এর কাছ থেকে সাপ্লাই নিছেন, তাকে পেমেন্ট করার সময় ভ্যাট কাটছেন। এটা আপনার জন্য কি লায়াবিলিটি না অ্যাসেট? লায়াবিলিটি। লাইবিলিটি। লায়াবিলিটি। তাহলে আপনি যখন এক্সট্রা কারো কাছ থেকে কেটে রাখেন তাহলে কি আপনার লায়াবিলিটি বাড়ছে? তাহলে কি বাড়ছে? লাইবিলিটি পারবে। তাহলে এই যে দেখেন প্রথম এক্সাম্পলটা বলছে যে উইথহোল্ডিং ট্যাক্স, তার মানে আপনি যদি এক্সট্রা কারো কাছ থেকে ট্যাক্স কাটেন সেটা আপনার জন্য কি লায়াবিলিটি বাড়ে, ভ্যাট লায়াবিলিটি বাড়ে, সেটা হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। তাহলে উল্টাটা যদি আপনি বিক্রি করেন আপনার কাছ থেকে যদি কেউ কেটে রাখে তাহলে কি হবে? স্যার কমবে। আমার লায়াবিলিটি। তাহলে সেটা হচ্ছে যে দেখেন এক্সট্রা যদি আপনার কাছ থেকে কেউ কেটে রাখে সেটা হচ্ছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। তাহলে এগুলো কি মুখস্থ করা লাগবে না এগুলো লজিক্যালি বোঝা যাবে? মূল কথা হলো যে এই ঘটনার কারণে আপনার ভ্যাট লায়াবিলিটি বাড়বে তাহলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যদি ভ্যাট লায়াবিলিটি কমে তাহলে কি হবে? ইনক্রিজিং। এখন মনে করেন ভ্যাট অফিস থেকে আপনাকে ইন্টারেস্ট ইম্পোজ করছে, তাহলে কি আপনার লায়াবিলিটি বাড়ছে না কমছে? স্যার বাড়ছে।
বাড়ছে। আপনার উপর একটা পেনাল্টি চার্জ করছে, তাহলে কি হবে? বাড়ছে না কমছে? বাড়ছে। আচ্ছা, যদি আপনাকে কোনো ধরনের এই ভ্যাট লাইবিলিটি তারা কি করে? মওকুফ করে দেয়, তাহলে কি আপনার ভ্যাট লাইবিলিটি বাড়বে না কমবে? কমছে। তাহলে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, রাইট? জি স্যার। তাহলে এইভাবে আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এখন বলেন তো ঢাকা শহরে কি এমন কোনো জায়গা আছে যেখানে পুরাতন ফার্নিচার বিক্রি করে? জি স্যার আছে। আছে। তাহলে তাহলে কোন ধরনের গুডস যদি আমরা কি করি, একবার বিক্রি হয়েছে, এরপর সেটা আরেকজনের কাছে বিক্রি করি, তাহলে সেটা সেকেন্ড হ্যান্ড হয়ে যাচ্ছে, রাইট? জি স্যার। সেটা কি হচ্ছে? সেকেন্ড হ্যান্ড। তাহলে সেকেন্ড হ্যান্ড গুডস এর ডেফিনিশন এখানে বলছে নরমালি আমরা যেটা বুঝি সেটা। তবে এই লাল কালার গুলো বাদ দিয়ে নরমালি আমরা সেকেন্ড হ্যান্ড বলতে যা বুঝি সব ঠিক আছে, শুধুমাত্র ব্যতিক্রম কোনগুলা? এই লাল লাল কালার গুলা। কি? এই দেখেন দামি মেটাল গুলা। কি দেখেন দামি মেটাল কি আছে? গোল্ড, মানে স্বর্ণ, রূপা, তাই না? প্লাটিনাম, গোল্ড, সিলভার, প্লাটিনাম, আর এই ধরনের সিমিলার টাইপের কোনো মেটাল যদি থাকে সেটা, তারপর ডায়মন্ড, রুবি, ইমারেল এবং সাফায়ার, এইসব এই দামি যেই মেটাল এবং পাথর আছে সেগুলা কখনোই সেকেন্ড হ্যান্ড হবে না। এগুলো যদি 10,000 কোটি বারও বিক্রি করা হয়, এটা প্রত্যেকবারই ফার্স্ট হ্যান্ড, নো সেকেন্ড হ্যান্ড। ক্লিয়ার স্যার? জি স্যার। পরীক্ষা আসবে যে নিচের কোনগুলা সেকেন্ড হ্যান্ড গুডস নয় অথবা গুডস, তাহলে সেক্ষেত্রে আমরা আনসার করতে পারবো কিনা? তাহলে এই কটা মনে রাখতে হবে, এগুলা সেকেন্ড হ্যান্ড হবে না, বাকি সব সেকেন্ড হ্যান্ড হবে, রাইট? জি স্যার। এই যে কার জন্য জি স্যার আসতে পারছে। কার মাথায় Withholding entity। ছিল উইথহোল্ডিং এন্টিটি আসছে। আসতে পারছে। বলছে যে গভর্নমেন্টের যে কোনো প্রতিষ্ঠান অথবা সেমি গভর্নমেন্ট এনজিও, কি এনজিও, ব্যুরো অ্যাফেয়ার্স থেকে পারমিশন নেওয়া কোনো প্রতিষ্ঠান অথবা সমাজ সেবা অধিদপ্তর, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যদি কি রেজিস্ট্রেশন নিছে এমন কোনো প্রতিষ্ঠান, তারপর হচ্ছে ব্যাংক, ইন্স্যুরেন্স, সিমিলার কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অথবা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেকেন্ডারি অর অ্যাবভ, তার মানে কি প্রাইমারি বাদ দিয়ে, তাহলে হাই স্কুল এবং তার উপরের যত প্রতিষ্ঠান, তাহলে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে কি উইথহোল্ডিং এন্টিটি। প্রাইমারি স্কুল উইথহোল্ডিং আমি স্যার উইথহোল্ডিং এন্টিটি না। না, আর একটা কোম্পানি হইলেই সাথে সাথে সে কি হয়ে যাবে? উইথহোল্ডিং হবে। উইথহোল্ডিং এন্টিটি। তাহলে এখন বলতো যত ধরনের প্রতিষ্ঠান বললাম এর বাইরে কি বাকি রয়েছে? বাকি রয়েছে প্রপার্টিশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম, রাইট স্যার? জি স্যার। হ্যাঁ, তো এই প্রপার্টিশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্মের নাম দেখেন এখানে উপরে নাই, এটুকুর মধ্যে নাই। তাহলে জি, স্যার। প্রপার্টিশিপ ফার্ম বা পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে বলছে যদি তার টার্নওভার, অ্যানুয়াল সেলসটা, অ্যানুয়াল সাপ্লাইটা কি হয় 10 কোটি। 10 কোটি টাকার 10 কোটির বেশি। বেশি হয়, তাহলে সে উইথহোল্ডিং এন্টিটি। 10 কোটি টাকার মধ্যে হইলে সে উইথহোল্ডিং এন্টিটির মধ্যে পড়বে না। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে উইথহোল্ডিং এন্টিটি ডেফিনিশন আমরা পেয়েছি স্যার। তাহলে এদের দায়িত্ব জি, কি? স্যার। উইথহোল্ডিং এন্টিটি কারা? এরা যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে তারা যখন কাউকে সাপ্লাই করবে, কাউকে কোনো পেমেন্ট করবে, পেমেন্ট করার সময় তার কাছ থেকে এক্সট্রা ভ্যাট কেটে রাখবে। এটা তার দায়িত্ব। এরকম দায়িত্ব যাদের পেমেন্ট করার সময় ভ্যাট কালেক্ট করবে। আপনি জি। সাপ্লায়ারকে পেমেন্ট করার সময় তার কাছে ভ্যাট কেটে রাখবেন অ্যাট সোর্সে। ঠিক আছে? ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স। কি করবেন? ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স। পেমেন্ট করার সময় ভ্যাট কেটে তাকে পেমেন্ট করবেন। বলেছেন। আরে বাবা, বিডিএস তো একই তো। ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স মানে কি? ভিডিএস কি বোঝায়? কথা খালি বলতেই থাকে কিন্তু শোনে না। নিজের মাথায় কোন একটা শব্দ জীবনে ঢুকছে, ওইটার মধ্যে আটকে থাকে। ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স, এটার প্রত্যেকটার প্রথম শব্দটা নিলে কি হয় স্যার? প্রথম অক্ষরটা নিলে কি হয়? বিডিএস হয় না? হয় কি না? জি স্যার। জি স্যার। তাহলে আমার স্যারে কি বলে শুনতে হবে, একটু শুনলে অনেক কিছু নিতে পারবেন, কিন্তু নিজের মধ্যে বলতে থাকলে দেখা যাবে যে আমি যেগুলো বলছি এগুলোর মধ্যে অনেক কিছু আপনি বাদ দিয়ে ফেলবেন, গ্যাপ হয়ে যাবে। তাহলে যাদের দায়িত্ব হচ্ছে পেমেন্ট করার সময়, কোন সাপ্লায়ারকে পেমেন্ট করার সময় তার কাছ থেকে ভ্যাট কেটে রাখতে হবে, এরকম যার দায়িত্ব তাদেরকে বলে উইথহোল্ডিং এন্টিটি। কথা বুঝতে পারছি কিনা? ইয়েস স্যার। ওকে, এখন বলেন তো বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান আছে যার সারা দেশে বিভিন্ন জায়গায় শোরুম আছে? এরকম কোনো ব্যবসা আছে? ওয়ালটন নাই? আছে স্যার অনেক। অনেক আছে। আছে। তাহলে যাদের এরকম একের অধিক স্থান থেকে সাপ্লাই করে আইডেন্টিক্যাল অথবা সিমিলার গুডস, কি গুডস? দুইটা শব্দ মনে রাখতে হবে। যারা একের অধিক স্থান থেকে সাপ্লাই করে, একের অধিক স্থান থেকে সাপ্লাই করে, কি সাপ্লাই করে? সিমিলার গুডস। আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস, আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস। সিমিলার গুডস। তাদের ক্ষেত্রে অপশন দেওয়া আছে যে তারা চাইলে তাদের এই যে মনে করেন ওয়ালটনের 100টা কি শোরুমের জন্য 100টা ভ্যাটের রেজিস্ট্রেশন না লাগে নরমালি, কিন্তু তারা চাইলে যেহেতু সে তার একের অধিক স্থান থেকে এবং সিমিলার গুডস সে বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তার এতগুলা আলাদা আলাদা ভ্যাটের রেজিস্ট্রেশন লাগবে না, সে একটা রেজিস্ট্রেশন নিলে হবে। সেই ক্ষেত্রে এই ধরনের রেজিস্ট্রেশনকে কি বলে? সেন্ট্রাল রেজিস্ট্রেশন। কথা বুঝতে পারছি কিনা স্যার? আপনার অনেকগুলা কোম্পানি, একটা আপনার কোম্পানি হচ্ছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রাইট? কিন্তু আপনার ফ্যাক্টরি আছে, আপনার হেড অফিস আছে, আপনার শোরুম আছে, ওয়্যার হাউস আছে, সব মিলে এরকম আপনার 70টা আউটলেট আছে, 100টা আউটলেট আছে। তাহলে 100টা ট্রেড লাইসেন্স, 100টা আপনার সেন্ট্রাল, 100টা কি ভ্যাটের রেজিস্ট্রেশন নেওয়ার কথা পুরাতন আইন অনুযায়ী। এই আইনে বলছে না আপনি কি করতে পারবেন, যদি আপনার বুকস অফ অ্যাকাউন্ট সেন্ট্রালি মেইনটেইন করেন এবং আইডেন্টিক্যাল বা সিমিলার গুডস একের অধিক স্থান থেকে সাপ্লাই দেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? একটা রেজিস্ট্রেশন নিলে হবে। ভ্যাটের কয়টা রেজিস্ট্রেশন নিলেই হবে? একটি। তাহলে একটা ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে গেলে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো ফুলফিল করলে সেক্ষেত্রে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে। প্রত্যেকটা জন্য আলাদা আলাদা শোরুমের জন্য আলাদা রেজিস্ট্রেশন নেওয়া লাগবে না। কথা বুঝতে পারছি না পারি নাই? জি স্যার। এইটা ডিটেইলস আমরা পরবর্তী ক্লাসে দেখব, যেখানে রেজিস্ট্রেশন পড়াবো সেখানে আমরা শিখব। ক্লিয়ার স্যার? জি স্যার। এই যে ক্রেডিট নোট আসছে, ক্রেডিট নোট মানে কি? সেলস রিটার্ন হলে কি হয়? ক্রেডিট নোট হয়, রাইট? ক্রেডিট নোট মানে হচ্ছে যেটার কারণে আপনার কি হবে? ভ্যাট লাইবিলিটি কমবে নাকি স্যার? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। দেখেন পেনাল্টি। পেনাল্টি কি? পেনাল্টি বলতে কি বোঝায়? পেনাল্টি বলতে
ভ্যাট অফিস থেকে যে কোনো মনিটারি পেনাল্টিকে বুঝাবে, তবে কি বাদ দিয়ে, এই দেখেন, বাট ডাজ নট ইনক্লুড, কি ইনক্লুড করবে না, বাট ডাজ নট ইনক্লুড এ ফাইন। কোর্ট থেকে যদি কোনো ফাইন করে, তাহলে ভ্যাট অফিসার করলে সেটাকে পেনাল্টি হিসেবে কনসিডার করা হবে, কিন্তু কোর্ট থেকে, আদালত থেকে যদি কোনো কি কোনো ফাইন করা হয়, তাহলে সেটা কি হিসাবে কনসিডার হবে না, পেনাল্টি হিসেবে কনসিডার হবে না। অথবা যদি কোনো ট্রায়াল হয়, দ্যাট মিন্স নরমালি তাহলে আদালত যেটা বিচার করে সেটা হলো অপরাধের বিচার করে, কিসের বিচার করে, অফেন্স। তাহলে অফেন্সের কোনো বিচার করলে যেটা ফাইন, সেটা পেনাল্টি ডেফিনিশনে পড়বে না। তাহলে ভ্যাট অফিসার কি করে, সে অপরাধের বিচার করতে পারে, অপরাধ হলে সেটা তখন চলে যায় কোথায়, কোর্টে। তাহলে ভ্যাট অফিসার হচ্ছে আপনার যে কোনো নন কমপ্লায়েন্সের, তাই না, আপনার ইরেগুলারিটিস বা নন কমপ্লায়েন্সের বিচার করে, তাহলে সেটা হচ্ছে পেনাল্টি। কিন্তু যদি অফেন্স হয়, অপরাধ হয়, তাহলে সেটার যে ফাইন সেটা পেনাল্টি হিসেবে কনসিডার হবে, সেটা ভ্যাট আইনে, তাহলে সেটা কি হবে, ফাইন। এই ফাইন মানে কি, ফাইন হচ্ছে, ফাইন আর পেনাল্টি দুইটা শুনতে একই রকম, তবে যেটা অফেন্স, মনে করেন আপনি একটা মার্ডার করলেন, এটা কি অফেন্স হবে না ইরেগুলারিটিস হবে না কি হবে, অফেন্স স্যার। অফেন্স। Offense. অফেন্স মিন হচ্ছে ফৌজদারি আইন অনুযায়ী বিচার হবে, রাইট, জি স্যার। সিভিল প্রসিডিউর অনুযায়ী, তাহলে কোর্ট বিচার করবে। তো অপরাধের ক্ষেত্রে ফাইন হয়, আর ইয়ের ক্ষেত্রে ভ্যাট অফিসার কি করে, ইরেগুলারিটির ক্ষেত্রে পেনাল্টি হবে। রাইট। ডেবিট নোট, ক্রেডিট নোট শিখলাম, ডেবিট নোটের ক্ষেত্রে কি হবে, পরীক্ষা আসতে পারে, ডেবিট নোট হলে কি ভ্যাট লাইবিলিটি ইনক্রিজ হবে, এটা কি ইনক্রিজিং হবে নাকি ভ্যাট লাইবিলিটি বাড়বে না কমবে, আনসার করা যাবে স্যার। ওকে, Yes, sir. ফেয়ার মার্কেট ভ্যালু, ফেয়ার মার্কেট ভ্যালু এইটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা যেটা বুঝি সেটাকেই ফেয়ার মার্কেট ভ্যালু বুঝায়, যে কাস্টমার এবং সেলার এবং বায়ারের মধ্যে রিলেশনশিপটা কি হবে না, কোনো ধরনের রিলেটেড পার্টি হবে না, রাইট, এবং এটার কারণে ওই যে প্রাইসটা নির্ধারণ হচ্ছে, প্রাইসটা কি হবে না, কম্প্রোমাইজ হবে না বা ম্যানিপুলেটেড হবে না। তাহলে এই ধরনের প্রাইসকে আমরা কি বলবো, ফেয়ার মার্কেট প্রাইস বলবো, রাইট। যদি এমন হয় যে আপনি একটা কোম্পানি আরেকটা পার্টনারশিপ ফার্মের কাছে বিক্রি করছে, ওই পার্টনারশিপ ফার্মের একজন আবার এই কোম্পানির ডিরেক্টর, তাহলে কি প্রাইসটা ম্যানিপুলেট হওয়ার সুযোগ আছে না নাই স্যার, আছে স্যার। আছে। তাহলে ফেয়ার মার্কেট ভ্যালুটা নির্ধারণ করতে গেলে যে একজন নরমালি সেলার বাই রিলেশনশিপের মাধ্যমে ফেয়ারলি যেই প্রাইসটা আসবে সেটাকে বলে ফেয়ার মার্কেট ভ্যালু, ক্লিয়ার স্যার। জি জি স্যার। ওকে, আপনাদের সবার বাসায় কি ইলেকট্রিসিটি, পানি বা গ্যাস কানেকশন আছে না নাই, আছে স্যার। আছে স্যার। আচ্ছা স্যার। গ্রেট, থাকলে ভালো। তাহলে এখন বলেন তো, আপনার বাসায় যে গ্যাসের কানেকশনটা, হ্যাঁ, এটা কি কন্টিনিউয়াস আপনি গ্যাসের সাপ্লাইটা পান, নাকি 1 ঘন্টা পর পর কেওয়াইসি দিয়ে যায়, কন্টিনিউয়াস পাই স্যার। কন্টিনিউয়াস পান। তাহলে এই যে কন্টিনিউয়াস পাচ্ছেন, এটাকে বলে প্রগ্রেসিভ সাপ্লাই, কি বলে, প্রগ্রেসিভ সাপ্লাই। সাপ্লাই। যেমন পানি, গ্যাস, বিদ্যুৎ, এগুলা, এইসব সাপ্লাইগুলা, যেমন আপনি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেন, তাহলে এটা কন্টিনিউয়াস আপনার নেটওয়ার্কটা থাকে, নাকি 2 মিনিট পর পর আপনি সাপ্লাই নেন, কথা বলেন, সাপ্লাই নেন, কথা বলেন, এরকম তো না, রাইট। তাহলে যেগুলো কন্টিনিউয়াস আপনি বেনিফিটটা পেতে থাকেন, সেটা হচ্ছে এই সেটাকে বলে প্রগ্রেসিভ সাপ্লাই। আরেকটা শব্দ আছে এখানে দেখেন, পিরিয়ডিক সাপ্লাই। পিরিয়ডিকটা মানে কি, এটা একটা ইন্টারভ্যালে হয়, এটা কি হয়, যেমন গ্যাস যেটা চলতেছে, পানি যেটা পাচ্ছেন, এটা কি থেমে একটা সময় পর পর পান নাকি কন্টিনিউয়াস পেতে থাকেন, কন্টিনিউ। যদি কন্টিনিউয়াস পেতে থাকেন এটাকে বলে প্রগ্রেসিভ সাপ্লাই। আর যদি একটা নির্দিষ্ট সময় পর পর ইন্টারভ্যালে আপনি পান, সেটাকে বলে পিরিয়ডিক সাপ্লাই। সেটাকে কি বলে, পিরিয়ডিক সাপ্লাই। পিরিয়ডিক সাপ্লাই। যেমন আপনার অফিসে যদি এমন হয় যে আপনি স্টেশনের যে সাপ্লাই দেয়, তাকে যদি আপনি কন্ট্যাক্ট করেন যে তুমি প্রতি সপ্তাহে মঙ্গলবার এসে আমাদেরকে স্টেশনে সাপ্লাই দিয়ে যাবা, তাহলে সেটা কি হবে, একটা ইন্টারভ্যাল পর পর আসতেছে, সেটা হচ্ছে পিরিয়ডিক সাপ্লাই, রাইট। জি স্যার। তারপর যদি এমন হয় যে আপনি কারোর সাথে আপনার কোম্পানি এমন কোনো অ্যারেঞ্জমেন্ট করে যে প্রতি মাসে একবার এসে আপনার কি করবে, আপনার প্রতিষ্ঠানের টোটাল ক্লিনিং এর কাজটা করে দিয়ে যাবে, একদম মেশিন দিয়ে পুরো অফিস ক্লিন করে দিয়ে যাবে, তো সেটা কি সাপ্লাই, পিরিয়ডিক সাপ্লাই। কি সাপ্লাই, পিরিয়ডিক স্যার। এটা একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে, রাইট। জি স্যার। আচ্ছা, আবার মনে করেন আপনি লিজে যদি কোনো অ্যাসেট কিনেন, তাহলে কি করেন, পেমেন্টটা কি একবারে দিয়ে দেন নাকি ইনস্টলমেন্ট আকারে পেমেন্ট করেন, ইএমআই সিস্টেমে পেমেন্ট করেন, ইনস্টলমেন্ট। হ্যাঁ? ইনস্টলমেন্ট না, আমাকে কেন জিজ্ঞেস করছেন, এটা কি না বুঝার মতো কিছু, স্যার প্রশ্নটা আবার জানতে পারি স্যার? অন্য কেউ কি আমার কোশ্চেনটা বলতে পারবেন, যিনি সুন্দর করে শুনতে যাচ্ছেন ওনাকে। স্যার বেসিক্যালি বলছে আমরা যে হচ্ছে লিজ নেওয়ার পরে যে পেমেন্টটা করি সেটা কি আমরা এককালীন করি নাকি সেটা আমরা ওই বিভিন্ন ইনস্টলমেন্ট। আচ্ছা বুঝতে পারছি স্যার, ইনস্টলমেন্ট হবে স্যার। এইটুকু বুঝতে যদি এতক্ষণ লাগে, তাহলে তো এই সিএ পড়তে তো বহু সময় লাগবে স্যার। আপনাকে আরো সিরিয়াস হইতে হবে, আপনাকে কি করতে হবে, আরো সিরিয়াস হইতে হবে। এই যে মনে করেন আপনি এলজি বাটারফ্লাই, তারা কি করে, সিঙ্গার, তারা আপনি তাদের কাছ থেকে যদি কোনো একটা ফ্রিজ কিনেন, সে বলবে ঠিক আছে ফ্রিজের দাম 1,20,000 টাকা, আপনি 12টা ইনস্টলমেন্টে 10,000 করে পেমেন্ট করবেন, তাহলে সে কি পুরো টাকাটা একসাথে দিচ্ছে না প্রতি মাসে 10,000 করে দিচ্ছে, ইনস্টলমেন্টে দিচ্ছি। তাহলে এই পেমেন্টটা যে দিচ্ছে, তাহলে এটার জন্য একটা করে ইনভয়েস হয়, এটার জন্য কি আলাদা একটা করে ইনস্টলমেন্ট আকারে ইনভয়েস হয়, তাহলে এটা হচ্ছে পিরিয়ডিক সাপ্লাই, কি পিরিয়ডিক সাপ্লাই। পিরিয়ডিক সাপ্লাই। এখন বলছে যে রেসিডেন্টের ডেফিনিশন, এটা তো আপনাদের ট্যাক্সের যে ডেফিনিশন, এটাও সেম ডেফিনিশন। ট্যাক্সের ডেফিনিশনটা কি রেসিডেন্ট পড়াইছে না স্যার? জি স্যার। ওকে, তাহলে এখানে সমালোচনা করি নাকি। ওকে, এই যে দেখেন ভ্যালু, ভ্যাট আইনে যত জায়গায় আপনি মূল্য দেখবেন, বাংলায় মূল্য অথবা ইংলিশে শুধু ভ্যালু দেখবেন, সেটা মানে হচ্ছে ভ্যালু অফ সাপ্লাই, তার মানে 100 টাকা, তার মানে কি 100 টাকা, তার মানে কর ব্যতীত মূল্য। ভ্যালু মানে কি, কর ব্যতীত মূল্য। মূল্য, এটাকে বলে ভ্যালু অফ সাপ্লাই। এই ভ্যাট আইনে যত জায়গায় পাবেন সব জায়গায় ভ্যালু, শুধু ভ্যালু শব্দ দেখলে বুঝবেন এটা কর ব্যতীত মূল্য।
আচ্ছা, এখন দেখেন বলছে যে ভ্যালু অফ ট্যাক্সেবল ইম্পোর্ট। ভ্যালু অফ ট্যাক্সেবল ইম্পোর্ট এটা বলতে কি বোঝায়? এটা আমরা একটা ম্যাথ দিয়ে আজকে দেখবো, দেখার পরে তখন দেখবেন যে আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ভ্যালু অফ ট্যাক্সেবল ইম্পোর্ট, ইম্পোর্ট যেসব গুডসগুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি সেটার ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করবে, সেটার কর ব্যতীত মূল্যটা কত হবে, সেটা হচ্ছে গিয়ে এই যে আদার দেন অ্যাডভান্স ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স বাদ দিয়ে, তাহলে কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি এন্ড আদার ডিউটিস হওয়ার পর যে অ্যামাউন্টটা হয়, তাহলে সেই অ্যামাউন্টটাকে আমরা কি বলবো? বিল অফ সাপ্লাই বলবো ইম্পোর্টের ক্ষেত্রে। এটা এখান থেকে বোঝা যাবে না সহজে, এটা আমরা একটু ম্যাথটা যখন একটু পরে করবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই স্লাইডটা এখন একটু ক্লোজ করবো। হ্যাঁ, আমাদের ইম্পর্টেন্ট যে ডেফিনিশনগুলো ছিল সেগুলো আমরা কভার করেছি। এখন আমরা একটা ব্রেক নিব 15 মিনিটসের। কতক্ষণ ব্রেক দিব স্যার? 15 মিনিট দিলে হবে তো নাকি না? হবে। কারণ ব্রেকটা একটু কম নিলে আমরা আজকে ক্লাসে আর একটু বেশি কিছু কভার করতে চাই। দেন পরবর্তী ক্লাসগুলোতে যখন রিভিশন হবে আপনার পড়াগুলো সহজ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে আমরা এখন 8:32 বাজে, আমরা 8:50 জয়েন করবো ইনশাআল্লাহ, নাকি 18 মিনিট দিলাম? হ্যাঁ, জি স্যার। জি স্যার, জি থ্যাংক ইউ। স্যার।
আসসালামু আলাইকুম, আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি তো এতক্ষণ তো আমরা থিওরিটিক্যাল ক্লাস করলাম, তো ওই ডেফিনেশন পার্টটুকু বুঝতে কি বিশেষ কোনো সমস্যা হয়েছে না ঠিক ছিল? ঠিক আছে স্যার। স্যার ঠিক ছিল। আচ্ছা, তো এখন কি একটা ম্যাথ করবো না আবার থিওরিটিক্যাল যাবো? স্যার একটা ম্যাথ করি না, থিওরিতে অনেক হলো। আচ্ছা, একটা ম্যাথ করি। তো আমরা এখন যেটা দেখবো সেটা হলো, বলেছিলাম যে ভ্যাট বাংলাদেশে কিভাবে ওয়ার্ক করে বা ইন্টারন্যাশনালি কিভাবে ভ্যাট মেকানিজমটা কাজ করে সেটা দেখাবো, তাই না? জি এই যে দেখেন, এই যে পার্টটুকু উপরে কি লেখা আছে বড় করে? স্ট্যান্ডার্ড মেকানিজম অফ স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজম অফ ভ্যাট। দ্যাট মিন্স এটা সারা পৃথিবীতে যেভাবে ভ্যাটটা ওয়ার্ক করে সেটা এখানে দেখানো আছে, ঠিক আছে? ওকে, দেখেন কি হয়। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে ভ্যাট যেই অ্যাপ্লাই হয় সেটার জন্য কয়টা স্টেজ বলেছিলাম স্যার ভ্যাটের? তিনটা। তিনটি। কি কি বলেছিলাম? স্যার ইম্পোর্ট, ম্যানুফ্যাকচারিং আর ট্রেডিং। ম্যানুফ্যাকচারিং। ইম্পোর্ট, ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং, এই হচ্ছে তিনটা স্টেজ, রাইট? জি স্যার। এখন এই এক্সাম্পলটাতে আমরা ধরে নিলাম যে যিনি ইম্পোর্ট করছেন তিনি হচ্ছে একজন ম্যানুফ্যাকচারার। তিনি একজন কি ম্যানুফ্যাকচারার? প্রথম ক্লাসে আমরা বলেছিলাম না যে সিমেন্ট ম্যানুফ্যাকচারার, মনে আছে? জি স্যার। ওকে, ধরে নিলাম সে ইম্পোর্ট করছে। ইম্পোর্ট করে যেই ম্যাটেরিয়ালসটা আনছে, র ম্যাটেরিয়ালস, সেটার ভ্যালু হচ্ছে 100 টাকা। ভ্যালু মিন্স ভ্যালু অফ সাপ্লাই, কর ব্যতীত মূল্য, রাইট? জি স্যার। এই যে কর ছাড়া মূল্য কত? 100 টাকা। তাহলে সে ইম্পোর্ট করছে, এটার ভ্যালু হচ্ছে 100 টাকা। তাহলে ইম্পোর্ট স্টেজে যদি 15% ভ্যাট হয় তাহলে 100 টাকার উপর তাকে কত টাকা ভ্যাট দিতে হবে ইম্পোর্ট স্টেজে? 15 টাকা। 15 টাকা। তাহলে দেখেন এই যে 100 টাকা, এই কলামে দেখেন এই যে 100 টাকা সে ইম্পোর্ট করলো, সেটার জন্য ইনপুট ট্যাক্স, আজকে আমরা শিখছিলাম না ইনপুটের উপর যে ট্যাক্স দেয়, কিনার সময় যে ট্যাক্স দেয় সেটাকে ইনপুট ট্যাক্স বলে, করছিলাম স্যার? জি স্যার। জি ওকে, স্যার। তাহলে এখানে ভ্যাট পেড অন ইনপুট এটা না বলে আমরা এখানে যদি ইনপুট ট্যাক্স বলি, এটাকে কি বলি? ইনপুট ট্যাক্স বলি। তাহলে ইনপুট ট্যাক্স তাহলে কত হলো? 100 টাকার উপর কত টাকা ভ্যাট দিয়ে আসবে সে? 15 টাকা। তাহলে ইনপুট হচ্ছে 100 টাকা আর সেটার উপর ট্যাক্স দিয়ে আসছে 15 টাকা। এই 15 টাকা হচ্ছে ইনপুট ট্যাক্স। সেটা কি ইনপুট ট্যাক্স? ইনপুট ট্যাক্স। তাহলে ইনপুট কেনার সময় যে ট্যাক্সটা দিচ্ছে সেটাকে আমরা ইনপুট ট্যাক্স বলছি। তাহলে 100 টাকার উপর 15 টাকা ইনপুট ট্যাক্স দিয়েছে। এইটুকু বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? না না ওকে, তাহলে এই যে চিটাং পোর্টে র মেটেরিয়ালসটা আসলো, তারপর সে কি করবে? পোর্টে গভর্নমেন্ট ম্যানুফ্যাকচার করবে, এটা চেঞ্জ করবে। পোর্টের মধ্যে ম্যানুফ্যাকচার করে ফেলবে। না স্যার ফ্যাক্টরিতে পোর্টে কাস্টম অ্যাসেসমেন্ট করে সেখান থেকে ডেলিভারিটা নিবে, ডিউটি পেমেন্ট করে তার ফ্যাক্টরিতে আনবে, তারপর সে প্রোডাকশন করবে, রাইট? ওকে, তাহলে তার এই যে 100 টাকা যে তার ইনপুট, তার সাথে ফ্যাক্টরিতে তার প্রসেসিং কস্ট কত? 40 টাকা। 40 টাকা। তাহলে 100 টাকা ছিল তার ইনপুট, তার সাথে আরো 40 টাকা অ্যাড হয়েছে, তাহলে কত হলো? 140। আর 25 টাকা সে প্রফিট যোগ করেছে। তাহলে এটা এখন টোটাল ভ্যালু কত দাঁড়াইলো? 65 টাকা। ভ্যালু অফ সাপ্লাই 165 টাকা। 165 টাকা। তাহলে এই 165 টাকা যদি আমরা দুইটা ভাগ করি, এটা বলতে পারি না তার ইনপুট ছিল 100 টাকা, তারপরে সে ভ্যালু এডিশন করেছে আরো 65 টাকা, এটা বলা যায় না? জি স্যার। জি স্যার। তাহলে 100 টাকা ছিল তার ইনপুট, তার সাথে 65 টাকা ভ্যালু এডিশন হয়েছে, হয়ে এটার এখন ভ্যালু সাপ্লাই কত দাঁড়াইছে? 165 টাকা। 165 টাকা। এই 165 টাকা এখন এই টাকা সে বিক্রি করে, তার সাথে ভ্যাট যোগ করে বিক্রি করে, তার সাথে কি করবে? করে বিক্রি করবে। ভ্যাট যোগ করে বিক্রি করবে। তাহলে 165 টাকার এটা হলো ভ্যালু সাপ্লাই, দ্যাট মিন্স এটা আউটপুট ভ্যালু। এটা কি? ফুড ভ্যালু। এটা হলো আউটপুট। এটা কি? আপনাদের আউটপুট। এই আউটপুটের উপর যে ট্যাক্স, সেটাকে আমরা কি বলি? আউটপুট ট্যাক্স, রাইট? আউটপুট ট্যাক্স। তাহলে দেখেন 185 টাকার উপর 15% যদি তার আউটপুট ট্যাক্স দিতে হয়, তাহলে কত টাকা ট্যাক্স আসে? 165 গুণন 15%, 24 টাকা 75 পয়সা আসে। কত আসে? 24 টাকা 75 পয়সা। তাহলে এখন দেখেন তো, তাহলে 165 টাকা যোগ 24 টাকা 75 পয়সা, তাহলে এটার কনসিডারেশন কত হবে? ভ্যাট সহ মূল্য, রাইট? তাহলে 165 প্লাস 24 টাকা 75, তাহলে দাঁড়ালে কত? 189 টাকা 75 189 টাকা পয়সা। 75 পয়সা। তাহলে এই যে ইম্পোর্টার ম্যানুফ্যাকচারিং করলো, করে তার ফ্যাক্টরি থেকে যখন ডিলারের কাছে সাপ্লাই দিবে, কার কাছে সাপ্লাই দিবে? ডিলার। তাহলে কত টাকাতে সাপ্লাই দিবে? 189 টাকা 75 পয়সা সাপ্লাই দিবে, ট্যাক্স সহ, রাইট? জি স্যার। কনসিডারেশন এত। আর ট্যাক্স ছাড়া জি কত? স্যার। 165। 165। 165। তাহলে ট্যাক্স সহ সাপ্লাই দিবে 189 টাকা 75 পয়সা, আর ট্যাক্স ছাড়া হচ্ছে 165। এই দুইটা কথা কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। না। জি স্যার। তাহলে দেখেন তার আউটপুট ভ্যাট কত আসছিল? 24 টাকা 75 পয়সা। 24 টাকা 75 পয়সা। তাহলে সে বিক্রি করার সময় 24 টাকা 75 পয়সা তার আসে, কিনার সময় যে ভ্যাটটা দিয়েছে সেটা সে কি করতে পারবে? ওই বিক্রির ভ্যাট থেকে অ্যাডজাস্ট করতে পারবে। এটাকে বলে রিবেট নেওয়া। কি নেওয়া? রিবেট নেওয়া। তাহলে বিক্রির উপর যে ভ্যাট, সেই ভ্যাট থেকে কিনার ইনপুটের উপর যে ভ্যাটটা দিয়ে আসে সেই ভ্যাটটা মাইনাস করে বাকি টাকাটা সে পেমেন্ট করবে। তাহলে দেখেন তার আউটপুট ভ্যাট আসে 24 টাকা 75 পয়সা, তাহলে ইনপুট স্টেজে কত টাকা ভ্যাট দিয়ে আসছিল? 15 টাকা। তাহলে 24 টাকা 75 থেকে 15 বাদ দিলে আর থাকে কত? 9 টাকা 75। এই 9 টাকা 75 পয়সা সে এখন কি করবে? গভর্নমেন্টকে পেমেন্ট করবে। তাহলে তাকে পেমেন্ট করতে হবে কত নতুন করে? 9 টাকা 75। তাহলে তার আউটপুটের উপর ভ্যাট আছে 24 টাকা 75, ইনপুটের উপর দিয়ে আসে 15 টাকা, এই 15 টাকা মাইনাস করে ব্যালেন্সিং ফিগার যে 9 টাকা 75 পয়সা, এটা সে এখন গভর্নমেন্টকে পেমেন্ট করবে। এইটুকু বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার। না স্যার। ওকে, তাহলে এখন আপনাকে যদি জিজ্ঞেস করি ম্যানুফ্যাকচারার যখন এটা বিক্রি করলো ডিলারের কাছে, কর ছাড়া মূল্য কত?
165 টাকা। তাহলে যদি ম্যানুফ্যাকচারার আউটপুট ভ্যালু 165 হয় তাহলে সেটা ডিলারের জন্য কি হবে? ইনপুট ক্রয় ভ্যালু। মূল্য। ইনপুট। তাহলে একজনের জন্য বিক্রয় মূল্য, আরেকজনের জন্য ক্রয় মূল্য, রাইট? জি স্যার। তাহলে 165 টাকা এখানে তার হচ্ছে আউটপুট, আর এর জন্য হচ্ছে ডিলারের জন্য হচ্ছে ইনপুট। এটা বুঝতে পেরেছি, রাইট? ডিলার পরবর্তীতে তার বিজনেস প্রতিষ্ঠানে এনে আরো 10 টাকা তার খরচ আছে, আরো 10 টাকা সে প্রফিট অ্যাড করছে, তাহলে সে ভ্যালু এডিশন করলো কত টাকা? 20 টাকা। 20 টাকা। আচ্ছা, উপরের লাইনে এখন যদি একটা জিনিস বুঝাই, আমরা বলেছিলাম যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভিএটি মানে কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তার মানে যা ভ্যালু এডিশন হবে তার উপর ট্যাক্স, ক্লিয়ার? এখন বলেন তো, আমি যদি ম্যানুফ্যাকচারের কথা চিন্তা করি, ইনপুট করছি 100 টাকা, তাহলে 100 টাকা তার ভ্যালু এডিশন, রাইট স্যার? 100 টাকা ইনপুট করছি, এটা তার কি ভ্যালু এডিশন? কত হলো? 100 টাকা। ঠিক স্যার। 100 টাকার উপর ভ্যাট 15% তাহলে 15 টাকা আসলো। এই 100 টাকার পরে সে কত টাকা ভ্যালু এডিশন করছিল স্যার? 65 টাকা। তাহলে এই 65 টাকার উপর 15% ভ্যাট করলে কত আসে স্যার? কে বলতে পারবেন? 65 গুণন 15%, 9.75। 9.75। তাহলে আমরা বলেছিলাম ভ্যালু এডিশনের উপর ভ্যাট দিবে। তাহলে ম্যানুফ্যাকচারার তার ফ্যাক্টরিতে ভ্যালু এডিশন করেছে কত? 65। তাহলে 65 টাকার উপর ভ্যাট কত আসে? 9 টাকা 75। দেখেন তো আমরা, এই যে 9 টাকা 75 আসছে ব্যালেন্স ফিগারটা স্যার। তাহলে আমার আউটপুট থেকে ইনপুট মাইনাস করার পর 9 টাকা 75 আসছে। এটাকে আমরা সরাসরি করতে পারতাম, এই যে 60 টাকা গুণন 15%, কারণ ভ্যালু এডিশনের উপর ভ্যাট। কথা বুঝছি না বুঝি নাই? জি স্যার। তাহলে আউটপুট থেকে ইনপুট বাদ দিলে কি থাকে? আসলে নতুন যে ভ্যালু এডিশন হলে সেটার উপর ভ্যাটটা আসে, রাইট? জি স্যার। তাহলে এখানে 60 টাকা ভ্যালু এডিশন ছিল নতুন, সেই 60 টাকার উপর 15% করলে দেখেন এই 9 টাকা 75। তাহলে সে কত টাকা ভ্যাট দিতে হচ্ছে? 9 টাকা 75 পয়সা। তাহলে তার ভ্যালু এডিশন হচ্ছে 65 টাকা, তার উপর 15% ভ্যাট 9 টাকা 75। একটু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, এখন দেখেন তো, যিনি ডিলার তার নতুন করে ভ্যালু এডিশন কত হইছে? 3 টাকা বাদ দিয়ে। 20 টাকা। তাহলে 20 টাকার উপর 15% করলে কত হয় স্যার? 3 টাকা। 3 টাকা। দেখেন তো এখানে 3 টাকা আসছে কিনা লাস্ট কলামে? জি স্যার। তাহলে দেখেন সে 165 টাকা ভ্যালু এডিশন 20 টাকা সহ 185 হইছে। 185 এর উপর 15% করলে কত আসছে? 27 টাকা 75। কত আসছে? 27 টাকা 75 পয়সা। বিক্রির উপর, রাইট? আউটপুট ভ্যাট আসছে 27 টাকা 75। সে কিনার সময় ভ্যাট কত দিয়ে আসছে? 24 টাকা 75 পয়সা। তাহলে 27 টাকা 75 থেকে 24 টাকা 75 বাদ দিলে থাকে কত? 3 টাকা। তাহলে আপনি এভাবে বের করতে পারেন 3 টাকা। আবার যতটুকু নতুন করে ভ্যালু এডিশন আছে সেটার উপর ভ্যাট রেট গুণ করলেও 3 টাকা। যে দুইভাবে যে কোনো ভাবে আপনি বের করতে পারেন। কথা বুঝছেন না বুঝেন নাই স্যার? জি স্যার। জি স্যার। ওকে। এখন উনি যে এটা বিক্রি করলো, তাহলে ডিলার কার কাছে বিক্রি করছে? রিটেলারের কাছে বিক্রি করছে। তাহলে ডিলারের যেটা কর ছাড়া মূল্য, সেটা আউটপুট, সেটা কার জন্য ইনপুট? রিটেল তাহলে রিটেলের জন্য কর ছাড়া মূল্য কত? 125 রিটেলার আবার তার 15 টাকা খরচ আছে, সে আরো 10 টাকা প্রফিট, সে আরো 25 টাকা ভ্যালু এডিশন করছে। কত টাকা ভ্যালু এডিশন করছে? 25 টাকা। তাহলে 25 টাকার উপর যদি আমরা 15% করি কত আসে? 3 টাকা 75 পয়সা। তাহলে এইভাবে বের করতে পারি। আবার যদি এই যে 210 টাকার উপর 15% করি তাহলে কত আসে? 31 টাকা 50 পয়সা। 50 পয়সা। তার থেকে কিনার সময় ভ্যাট দিয়ে আসে 27 টাকা 75 পয়সা। বিয়োগ করলে কত আসবে? 3 টাকা 75 পয়সা। যেভাবে করি না কেন রেজাল্ট সেম আসবে, রাইট? জি স্যার। এখন দেখেন তাহলে রিটেলার কার কাছে বিক্রি করছে এটা? কাস্টমার। ফাইনাল কনজিউমার কাছে। তাহলে ফাইনাল কনজিউমারের জন্য কর ছাড়া মূল্য কত? 210 টাকা। আর ট্যাক্স কত? 31 টাকা 50 পয়সা। তাহলে ট্যাক্স সহ মূল্য কত? কে বলতে পারবেন? স্যার 241.5। রাইট, 241 টাকা 50 পয়সা। তাহলে ম্যানুফ্যাকচারার 100 টাকা দিয়ে যেটা কিনে আনছিলেন, সেইটা আলটিমেটলি এই ভ্যালু এডিশন হয়ে ভ্যাট এর এই প্রসেস হয়ে আলটিমেটলি 241 টাকা বিক্রি হয়েছে, যার মধ্যে ভ্যাট ছাড়া মূল্য হচ্ছে কত? 210 টাকা। এখানে ভ্যাট আছে 31 টাকা 50 পয়সা। তাহলে এই 31 টাকা 50 পয়সা আলটিমেটলি কে পেমেন্ট করলো? কে বিয়ার করলো? ফাইনাল কাস্টমার। তাহলে মাঝখানে যারা আছেন ম্যানুফ্যাকচারার, তারপরে ডিলার, রিটেলার, তারা কি করে? এটা একজন আরেকজনের কাছ থেকে কালেক্ট করে না, নিজের থেকে দেয় না। তাহলে আলটিমেটলি এটা কার কাছে যায় পৌঁছায়? তাহলে আলটিমেটলি এই ভ্যাটটা ফাইনাল কনজিউমার বিয়ার করে। তাহলে এই যে কিভাবে একজনের কাছ থেকে আরেকজনের কাছে সাপ্লাই যাচ্ছে, কত টাকা সাপ্লাই হচ্ছে, ভ্যাট কত টাকা হচ্ছে, কে কত টাকা ভ্যাট পেমেন্ট করবে, এই জিনিসটা কি বুঝতে কোনো অসুবিধা আছে স্যার? আছে? এটাকে যদি আমরা সামারি করি তাহলে কি হবে দেখেন, ইম্পোর্টার 100 টাকা ভ্যালু এডিশন করছিল, ইনপুট স্টেজে কত টাকা ভ্যাট দিয়ে আসছে? 15 বলেন 15 টাকা। এই ম্যানুফ্যাকচারার ফ্যাক্টরিতে কত ভ্যালু এডিশন করছিল? 65 65 টাকা। এই যে দেখেন এখানে 65 টাকা লিখছে, রাইট? তাহলে 65 টাকা, 65 টাকার উপর 15% ভ্যাট হলে কত আসে? 9.75 এটা হলো ম্যানুফ্যাকচারিং স্টেজে ভ্যাট, রাইট? এটা কি ম্যানুফ্যাকচারিং স্টেজে ভ্যাট? তারপর দেখেন হোলসেলার বা যে ডিলার আছে সেটা তার ভ্যালু এডিশন কত এখানে যে? 20 টাকা স্যার। তাহলে 20 টাকা, 20 টাকার উপর 15% করলে 3 টাকা। এটা হচ্ছে ট্রেডিং বা সাপ্লাই স্টেজ। কি ট্রেডিং বা সাপ্লাই স্টেজ? আবার ডিলার থেকে যখন রিটেলার বিক্রি করলো ফাইনাল কনজিউমার কাছে, তখন সেই ভ্যালুয়েশন করছিল কত? 25 টাকা স্যার। সেটার উপর 15% করলে 3 টাকা 75 পয়সা। তাহলে পরে দুইটা হচ্ছে কি ট্রেডিং বা সাপ্লাই স্টেজ, এর আগে হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টেজ, আর হচ্ছে ইম্পোর্ট স্টেজ। তাহলে তিনটা স্টেজে কিভাবে ভ্যাটটা হলো সেটা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে। তাহলে দেখেন তার ভ্যাট ছাড়া তার টোটাল ভ্যালুয়েশন কত? একদম আলটিমেট 210 টাকা। কত? 210 টাকা 210 টাকা। আর তার সাথে বিভিন্ন লেভেলে ভ্যাট কত আসছে? 31 টাকা 50 পয়সা। পয়সা। তাহলে ভ্যালু এডিশনের সাথে উপর ভ্যাট। এখন যদি 210 টাকার উপর আপনি সরাসরি ভ্যাট করেন দেখেন তো কত আসে? সমান 210 গুণন স্যার সেমই আসবে স্যার 31.5। 31.5। তাহলে আমরা যে বলেছিলাম ভ্যালু ট্যাক্স মানে ভ্যালু এডিশনের উপর ট্যাক্স, কথা কাজে মিল আছে? জি স্যার। তাহলে এই যে বিভিন্ন লেভেলে যত টাকা ভ্যালু, যেই লেভেলে যত টাকা ভ্যালু এডিশন হচ্ছে সেই লেভেলে সেই স্টেজে তত টাকা ভ্যাট। এইটুকু বুঝতে পেরেছি? জি জি ফাইনালি তাহলে কি হলো? 210 টাকা টোটাল ভ্যালু এডিশন হলো, টোটাল ভ্যাট হলো 31 টাকা 50 পয়সা। তাহলে ভ্যাট সহ মূল্য কত দাঁড়ালো? 241 টাকা 50 পয়সা। এই 241 টাকাকে বলছি আমরা কনসিডারেশন, আর 210 টাকাকে বলছি ভ্যালু অফ সাপ্লাই, আর 31.50 হচ্ছে ভ্যাট বা ট্যাক্স বলছি। এটাকে কি বলছি? ট্যাক্স বলছি, রাইট? এটা এসডি এবং ভ্যাট মিলেই হচ্ছে ট্যাক্স হবে। এসডি এবং ভ্যাট মিলে কি হবে? ট্যাক্স হবে। তাহলে আমরা ট্যাক্সের ডেফিনিশন শিখছিলাম না আজকে কি স্যার বলেন তো? ভ্যাট, টার্নওভার ট্যাক্স আর এসডি কে কি বলে? ট্যাক্স ট্যাক্স বলে।
তাহলে গত ক্লাসে যা শিখলাম, আজকে যা শিখলাম, সব মিলাই যখন এই ম্যাথটার মধ্যে কিভাবে একজনের কাছ থেকে আরেকজনের মুভমেন্ট হয়, কোন স্টেজে কত টাকা ভ্যালুয়েশন হলো, কত টাকা ভ্যাট হলো, কোনটা কোন স্টেজ, টোটাল ভ্যাটটা কে বিয়ার করলো, টোটাল জিনিসটা বুঝতে কি কোনো অসুবিধা হলো স্যার? নো স্যার তাহলে এইখানে আমরা এখন আমাদেরকে শিখতে হবে যে স্ট্যান্ডার্ড মেকানিজম কেন বললাম। আমি তো ভ্যাট মেকানিজম বললেই পারতাম, রাইট? স্ট্যান্ডার্ড কেন বললাম? স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজমের কয়েকটা কন্ডিশন আছে, শর্ত আছে। কি আছে? শর্ত আছে। কি? নাম্বার 1 হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজমে ভ্যাটের রেট হবে একটা। ভ্যাটের রেট কয়টা হবে? একটা। দেখেন তো এখানে আমরা যত জায়গায় করছি সব জায়গায় 15% ব্যবহার করছি না স্যার? নাকি ভিন্ন কোনো রেট আছে? জি স্যার। তাহলে এখানে একটা মাত্র রেট থাকবে। কয়টা রেট থাকবে? একটা রেট একটা। এবং সব যেই বিক্রি করছে সে তার আউটপুটের থেকে ইনপুট ভ্যাটটা মাইনাস করতে পারবে, রিবেট নিতে পারবে। কি নিতে পারবে? ভ্যাট রিবেট নিতে পারবে। দ্যাট মিন্স ভ্যাট রিবেট মিন্স আউটপুট থেকে তার ইনপুট ট্যাক্সটা বাদ দিতে পারবে। কি করতে পারবে? ইনপুট ট্যাক্স বলতে পারবো। তাহলে এখানে দেখেন তো প্রত্যেকটা লেভেলে যখন বিক্রি করছিল তারা তার আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাটটা বিয়োগ করতে পারছিল না? পরেই তো সে বাকিটুকু পেমেন্ট করছে নাকি? এই যে লাস্টের কলামে জি স্যার জি এখানে কি এমন কোনো কেউ আছে যে মাইনাস না করে পেমেন্ট করতে হয়েছে? আছে কেউ? নো স্যার নাই। তাহলে স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজমে ভ্যাটের রেট হবে একটা। সকল ক্ষেত্রে সকল স্টেজে কি করতে পারবে? সবাই ভ্যাটের রিবেট নিতে পারবে, ইনপুট ট্যাক্সটা মাইনাস করতে পারবে। কি করতে পারবে? ইনপুট ট্যাক্সটা মাইনাস করতে পারবে। দুটো কন্ডিশন বললাম। 3 নম্বরের কন্ডিশন হলো কোনো অ্যাড সোর্সে ভ্যাট কাটা লাগবে না। কি করা লাগবে না? অ্যাড সোর্সে কোনো ভ্যাট কাটতে হবে না। এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে সেই মেকানিজমটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজম। কথা বুঝতে পারছি? স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজম হইতে গেলে তিনটা কন্ডিশন ফুলফিল করতে হবে। নাম্বার 1, ভ্যাটের রেট কত হবে? ফিক্সড একটা। একটা। সকল ক্ষেত্রে ইনপুট ট্যাক্স কি করতে পারবে? রিবেট নিতে পারবে, মাইনাস করতে পারবে, রাইট? দুইটা। নাম্বার 3 কি হবে? ট্যাক্স ডিডাকশন কোনো স্যার এক সোর্সে কোনো ভ্যাট কাটা ভ্যাট যাবে কাটা লাগবে না। তাহলে এই তিনটা যদি কন্ডিশন ফুলফিল করে তাহলে সেই দেশের ভ্যাট মেকানিজমটাকে আমরা কি মেকানিজম বলতে পারবো? স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজম। তো সারা পৃথিবীতে অনেক জায়গায় এরকম স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজম চলে, কিন্তু আমাদের দেশে এটা চলে না। আমাদের দেশে ভ্যাটের রেট কি একটা? না স্যার, একাধিক। একাধিক। তো যার কারণে আমরা একটু জেনে রাখি যে সবাই কি করতে পারে না? ভ্যাটের রিবেট নিতে পারে না। ভ্যাটের রিবেট সবাই নিতে পারে না পারে না। তাহলে দ্বিতীয় কন্ডিশনটাও ফুলফিল হচ্ছে না, রাইট? নো স্যার তারপর আমাদের দেশে কি এর সোর্সে ভ্যাট কাটা লাগে না লাগে না? স্যার লাগে। লাগে স্যার লাগে। তাহলে তিনটা কন্ডিশনে আমাদের দেশে কি করছে? ফেল করছে। তাহলে সেটা কি বাংলাদেশে তাহলে স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজম বলবো না বলবো না? বলবো না তাহলে কি বলবো? একটা কিছু তো বলবো তাকে নাকি? কি বলবো? ডিসটর্টেড মেকানিজম। ডিস্টোর্টেড ভ্যাট মেকানিজম। ডিস্টোর্টেড মিন্স হচ্ছে বিচ্যুত, মানে লাইনের বাইরে চলে গেছেন, রেল লাইনের ট্র্যাকের বাইরে চলে গেছেন। তাহলে কি হবে? বিচ্যুত হয়ে গেল, তাই না? ডিস্টোর্টেড মেকানিজম। তাহলে বাংলাদেশে যেটা চলে এটা কি স্ট্যান্ডার্ড না ডিস্টোর্টেড? ডিস্টর্টেড স্যার। ওকে। তাহলে এখন দেখেন, তাহলে উপরে ম্যাথটাকে যদি এখন আমরা ভিন্ন ভিন্ন রেট চিন্তা করি এবং এটা যদি রিবেট না পাই সে চিন্তা করি, তাহলে ওই সেম ম্যাথটা করা যাবে না স্যার? দেখেন উপরের ম্যাথটাতে এই ইম্পোর্টারের এই পার্টটুকু যেটা আছে এটা ঠিক আছে। দেখেন 9 টাকা 75 পয়সা, উপরে 9 টাকা 75 পয়সা, রাইট? এটুকু কিন্তু ঠিক আছে। তাহলে পরিবর্তনটা কোথায়? পরবর্তীতে। কি পরিবর্তন? কারণ আমাদের দেশে যারা ট্রেডার তারা 15% রেটে ভ্যাট দেয় না। তারা কত পার্সেন্ট রেটে ভ্যাট দেয়? 7.5। এই জুন পর্যন্ত কত দিত? 5% দিত, এখন 7.5 দেয়, রাইট? 7.5 যদি 7.5% রেটে দেয় তাহলে সেক্ষেত্রে রিবেট পাওয়া যায় না। ইনপুট ট্যাক্স কি করা যায় না? মাইনাস করা যায় না। দেখেন তো উপরে আমরা কি করছিলাম? এই যে এখানে দেখেন তো এই কলমটাতে আমরা ইনপুট ট্যাক্স সবগুলো মাইনাস করছিলাম না স্যার? কিন্তু এখানে দেখেন তো যখন হোলসেলার বিক্রি করতেছে তার বিক্রির উপর ভ্যাট হচ্ছে 15 টাকা 75 পয়সা। এই দেখেন লাল কালার করা, এখানে কোনো ফিগার আছে? কোনো কি ইনপুট ট্যাক্স মাইনাস করতেছি? সে কিনার সময় ভ্যাট দিয়ে আসছে কত? 24 টাকা 75। এই 24 টাকা 75 এখানে মাইনাস করতেছি? এখানে না স্যার। করতেছি না। তাহলে এটা ভ্যাট রিবেট পাচ্ছে না। কি পাচ্ছে না? ভ্যাট রিবেট পাচ্ছে না। ওকে। তাহলে এখন দেখেন, তাহলে রিবেট যদি না পায় ব্যবসায়ী কি ভ্যাট নিজের পকেট থেকে দিবে না কাস্টমারের উপর চাপাই দিবে? কাস্টমার উপর চাপাই দিবে তাহলে দেখেন সে যে 24 টাকা 75 পয়সা ভ্যাট দিয়ে আসছিল সে কি করছে? এখানে আইসা উপরে ম্যাথে দেখেন আমাদের ভ্যালুয়েশন ছিল 10 টাকা 10 টাকা করে 20 টাকা, তাই না? এখন ভ্যালুয়েশন কত? 10 টাকা, মাঝখানে আবার ভ্যাট আছে 24 টাকা 75 আরো 10। তাহলে ভ্যাট যেটা দিয়ে আসছে ইনপুট ভ্যাট সেটা সে যেহেতু দেখাইতে পারতেছে না, তো এখন এটা কি করবে? সে এখন খরচে দেখা দিবে। কোথায় দেখা দিবে? খরচে। খরচে দেখা দেওয়া মানে হচ্ছে কি কাস্টমারের উপর চাপাই দেওয়া, রাইট? জি স্যার। যদি এটা মাইনাস করতে পারতো তাহলে এটা কাস্টমারের উপর চাপাইতো না, রাইট? আগের ম্যাথটাতে দেখেন এখানে এই ভ্যাটের কি কোনো কলাম আছে ভ্যালুয়েশনের মধ্যে? না স্যার। এখানে ছিল প্রসেসিং কস্ট আর প্রফিট, রাইট? এখন দেখেন এখানে কি আছে? পরের পার্টে ভ্যালুয়েশনের মধ্যে তিনটা পার্ট। কয়টা পার্ট? 3টা পার্ট। প্রসেসিং কস্ট আর প্রফিট দুটো সেম আগের মতো আছে। বাড়তি কি অ্যাড হইছে? ব্যাট। ভ্যাট এবং এসডি। ভ্যাট এবং এসডি। এসডি যেটা সে কি করতেছে? কিনার সময় দিয়ে আসতেছে, এটা সে এখন যেহেতু বেনিফিট নিতে পারছে না সেহেতু এটা তার ভ্যালুয়েশনের সাথে যোগ করে দিয়ে কাস্টমারের কাছে আদায় করছে। তাহলে দেখেন এখন এই 24 টাকা 75 যোগ করে দেওয়ার কারণে তার ভ্যালুয়েশন কত হইছে টোটাল? এখন ভ্যালু সাপ্লাই কত তার? 209। 209 টাকা 75 পয়সা। কত? 209 টাকা 75 পয়সা। কিন্তু আমাদের আগের ম্যাথে কত ছিল এটা? 185 টাকা। তাহলে দেখেন ওই 24 টাকা 75 পয়সা এখানে যোগ হয়ে যাওয়ার কারণে এটা 209 টাকা 75 পয়সা হয়ে গেছে। তাহলে এখন এটার উপর সে 7.5% ভ্যাট দিলে কত আসতেছে? 15.73। 15.73। তাহলে আগের ম্যাথে দেখেন আমি ভ্যাট কত দিতে হইছে? মাত্র 3 টাকা। কত দিতে হইছে? 3 টাকা। 3 টাকা। এখন এই স্টেজে আমাকে কত দিতে হচ্ছে? 15 টাকা 15.73। 73। তাহলে 3 টাকা বাদ দিলে তাহলে 12 টাকা 73 পয়সা বেশি দিতে হচ্ছে না? জি স্যার। ওকে। তাহলে এইখান থেকে যখন তার কাছ থেকে যখন রিটেলার কিনলো তাহলে রিটেলারের জন্য এই 15 টাকা 73 পয়সা কি হইছে? তার ইনপুট ভ্যাট, রাইট? জি স্যার।
আগের ছিল 24 টাকা 75, নতুন হলে 15 টাকা 73, সব মিলে টোটাল ইনপুট ব্যাট কত হলো? 40.48 এটা সে বেনিফিট নিতে পারবে না, এই জন্য এটা তার কষ্ট যোগ করে দিবে। তাহলে এটা এখন তার দেখেন টোটাল কষ্ট কত দাঁড়ালো? 235 টাকা 48 পয়সা। এটার উপর 7.5% করলে কত আসতেছে? 18 টাকা। 41%, কিন্তু আগের ম্যাথে দেখেন আমাকে ব্যাট কত দিতে হচ্ছে? মাত্র 3 টাকা। 75%, তাহলে এখানে আমাকে আরো অনেক বেশি দিতে হচ্ছে, রাইট? তাহলে জি, স্যার। আলটিমেটলি দেখেন টোটাল কত ভ্যাট দিলাম? 24 টাকা 75, 15 টাকা 73, 18 টাকা 41, তাহলে টোটাল ভ্যাট কত দিলাম? 58 টাকা 89%, আর আগের ম্যাথে কত দিছিলাম? 31 টাকা 50 পয়সা। তাহলে আগের তুলনায় আমাদেরকে কত টাকা ভ্যাট বেশি দিতে হইলো? 27 টাকা। 39%, তাহলে দেখেন এই দুইটা মেথড আমরা কম্পেয়ার করে দিয়েছি। আগের ম্যাথে দেখাই ভ্যাট দিতেছে আমার এইটুক, এই যে 31 টাকা 50 পয়সা, রাইট? জি স্যার। আর এখনকার ম্যাথে কি বলতেছে? 58 টাকা 59। তাহলে দেখেন ইম্পোর্ট স্টেজে আর ম্যানুফ্যাকচারিং স্টেজে কোনো বাড়তি দিতে হয় না, রাইট? ওই হোলসেলার আর রিটেলার এখানে এসে দেখেন এখানে 72 টাকা 33 পয়সা বেশি দিয়েছে, এখানে 14 টাকা 60 পয়সা বেশি দিতেছে। আলটিমেটলি কত টাকা বেশি দিয়েছি আমি? 27 টাকা 39%, তাহলে এই যে বাংলাদেশের এই যে ডিস্টর্টেড ভ্যাট মেকানিজমের কারণে যারা কাস্টমার তারা বাড়তি কত টাকা পেমেন্ট করতে হচ্ছে? 27 টাকা 39%, তাহলে যদি এটা নিয়ম মতো সব চলতো তাহলে আপনি এটা কিনতে পারতেন 241 টাকায়, রাইট? জি কিন্তু এটা যেহেতু নিয়ম মতো চলছে না, এখন এটা আপনি কিনতে হচ্ছে 263 টাকা 89 পয়সায়। আপনি 27 টাকা 40 পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে। কথা বুঝতে পারছি না পারিনি স্যার? জি স্যার, ঠিক আছে। তাহলে দেশের ব্যবসায়ীরা যদি কমপ্লায়েন্স ঠিকমতো করে, যদি ভ্যাট মেকানিজম ঠিকমতো গভর্নমেন্ট ইয়ে করে, তাহলে আলটিমেট যারা কনজিউমার তারা কি হবে? বেনিফিটেড হবে। কথা বুঝতে পারছি না পারি নাই? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের দেশে ভ্যাট মেকানিজম কিভাবে চলে আর কিভাবে চলার কথা দুইটা কি বুঝতে পেরেছি? জি স্যার। আপনাদের ম্যানুয়ালের অনেকগুলো ম্যাথের দুটো পার্ট এখানে করা হয়ে গেল, রাইট? এখন আমাদেরকে একটা ম্যাথ করতে হবে, সেটা হচ্ছে ইম্পোর্ট স্টেজে এই যে 100 টাকার উপর যে ভ্যাট দিলাম 15 টাকা, তাই না? এই যে ইম্পোর্ট স্টেজে ভ্যালু 100 টাকা কিভাবে হইলো আর 15 টাকা ভ্যাট কিভাবে হইলো সেটার ক্যালকুলেশন আমাদেরকে শিখতে হবে। এটাকে বলে অ্যাসেসমেন্ট ভ্যালু বের করা, রাইট? অ্যাসেসেবল ভ্যালু বের করতে হবে। এই অ্যাসেসেবল ভ্যালুর উপর ডিউটি ক্যালকুলেশন হয়। সেটা কিভাবে ক্যালকুলেশন হয় সেটা হচ্ছে এখানে চার্ট আমরা দিব। আগে আমাদেরকে অ্যাসেসেবল ভ্যালুটা বের করতে হবে। অ্যাসেসেবল ভ্যালু বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। কি আছে? ফর্মুলা আছে। ফর্মুলাটা সিম্পল। এই যে দেখেন এখানে ব্রাউন কালার করা, এখন যেখানে হাইলাইট করে আছে দেখা যায় কারসার। জি স্যার, দেখা যাচ্ছে। এখানে কি লেখা আছে? সিআইএফ এর সাথে ল্যান্ডিং চার্জ যোগ করে তার 1% উপর তাকে কি করতে হবে? এক্সচেঞ্জ রেট দ্বিগুণ করলে আমরা কি পাবো? অ্যাসেসেবল ভ্যালু পাবো। মানে টাকায় পাবো। কিসে পাবো? টাকায়। টাকায় পাবো। তাহলে আমরা ইম্পোর্ট করলে হয় ডলারে কিনি, নইলে কি ইউরোতে কিনি, পাউন্ডে কিনি, তাই না? ফরেন কারেন্সিতে। তাহলে ফরেন কারেন্সিকে টাকায় কনভার্ট করতে হবে, রাইট? জি স্যার। তাহলে এটা বলছে যে সিআইএফ ভ্যালুর সাথে ল্যান্ডিং চার্জ যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে না নিচে। সিআইএফ ভ্যালুর সাথে ল্যান্ডিং চার্জ 1% যোগ করলে যা হবে তাকে এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করলে অ্যাসেসেবল ভ্যালু পাওয়া যাবে। কথা বুঝতে পারছি কিনা? জি স্যার। এখন সিআইএফ ভ্যালু কি সেটা বুঝতে হবে। এই সিআইএফ ভ্যালু বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে ইনকো টার্মস। কি টার্মস? ইনপুট ইনকো টার্মস। আপনাদের ম্যানুয়ালে এগুলো কিছু নাই, আছে? এগুলো কিছুই নাই। মেনু আচ্ছা ম্যানুয়ালে এগুলো কিছুই নাই। এগুলো এডিশনাল আমি দিচ্ছি বুঝার জন্য, নইলে শিখার অনেক গ্যাপ থেকে যাবে। এই যে ইনকো টার্মস, এই ইনকো টার্মসটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। দ্যাট মিন্স বাংলাদেশের একজন ব্যবসায়ী একটা শব্দ বললে এই শব্দটা পৃথিবীর অন্যান্য দেশের বিজনেসম্যানরা একই মিনিং বুঝবে। এই কারণে ইনকো টার্মস গুলো করা হয়েছে, রাইট? মানে বাংলাদেশে যেটাকে এফওবি বলবো এটা দিয়ে কি বোঝায় সেটা সারা পৃথিবীর সব বিজনেসম্যানরা একই জিনিস বুঝবে। কথা বুঝতে পারছি কিনা? তাহলে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস এইটা কারা প্রণয়ন করে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তারা কি করে? তারা এই ইনকো টার্মস গুলো করে। ইনকো টার্মস এর মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে আমাদের দেশে ব্যবহার হয় এই তিনটা ম্যাক্সিমাম টাইম কোনগুলো ব্যবহার হয়? এই তিনটা ব্যবহার হয়। এই তিনটা দিয়ে বোঝা যায় যে আমি কি ভ্যালুতে ইম্পোর্ট করছি। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝি তাহলে সহজে বুঝবেন। এখন মনে করেন আপনি চায়না থেকে একটা গুডস কিনতেছেন। চায়না থেকে কি কিনতেছেন? গুডস কিনতেছেন। চায়নার সাপ্লায়ারের সাথে যদি আপনার কন্ডিশন হয়, সে চায়নাতে ওই গুডসটা চায়নার যে পোর্ট আছে পোর্ট পর্যন্ত আপনাকে দিবে। এটার ভ্যালুটা কত পর্যন্ত আছে? পোর্ট পর্যন্ত। তার মানে মালের দামটা আপনার গাড়িতে উঠে দেওয়া পর্যন্ত। আর যদি ফ্যাক্টরি হয় তাহলে ফ্যাক্টরি থেকে আপনার ট্রাকে তুলে দেওয়া পর্যন্ত, রাইট? তাহলে দেখেন তাহলে ফ্রি অন বোর্ড তার মানে কি? তুলে দিলেই শেষ। কোথায় তুলে দিলে শেষ? ট্রান্সপোর্টে। কোথায় তুলে দিলে শেষ? পাসপোর্টে। ট্রান্সপোর্ট ক্যারিয়ারে। কোথায় তুলে দিলে? ক্যারিয়ারে। ক্যারিয়ার এটা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার হতে পারে, লোকাল ক্যারিয়ার হতে পারে, তাই না? ক্যারিয়ার এটা কি হতে পারে? জাহাজ হতে পারে, এরোপ্লেন হতে পারে, ট্রাক হতে পারে, তাই না? তাহলে আপনি যদি আপনার ফ্যাক্টরি থেকে বিক্রি করেন, বাংলাদেশের পার্সপেক্টিভ যদি চিন্তা করি, আপনার ফ্যাক্টরি গাজীপুরে, আপনি যদি যার কাছে বিক্রি করছেন কাস্টমার যদি আপনার ফ্যাক্টরি থেকে মালটা নিয়ে যায় তাহলে সেখানে শুধুমাত্র মাল দামটা আছে, রাইট? আর যদি এমন হয় যে আপনি আপনার ফ্যাক্টরি থেকে গাড়ি দিয়ে কাস্টমারের গোডাউনে পৌঁছায় দেন তাহলে এটা কি মালের দামের সাথে একটা ভাড়া আছে না স্যার? জি স্যার। তাহলে যেইটার ক্ষেত্রে আপনি পৌঁছায় দিচ্ছেন না, পৌঁছানোর খরচটা আপনার না, সাপ্লায়ারের না, এটা হচ্ছে ফ্রি অন বোর্ড। কথা বুঝতে পারছি? সেটা শুধু কস্ট, সেটা মালের দাম শুধু। কথা বুঝতে পারছি কিনা? জি স্যার। আর যদি এমন হয় যে না, গাড়ি ভাড়াটা সহ সে আপনার কাছ থেকে নিচ্ছে তাহলে সেটা হচ্ছে সিএফআর, কস্ট এন্ড ফ্রেট। ভাড়া সহ মূল্য। কি সহ মূল্য? ভাড়া সহ মূল্য। এটাকে বলে সিএফআর, কস্ট এন্ড ফ্রেট। ওকে। আর যদি এমন হয় যে না, এটা পথে অ্যাক্সিডেন্ট হতে পারে, ইন্স্যুরেন্স কভারেজ দিতে হবে, যদি এটা ইন্স্যুরেন্স সহ আপনার কাছ থেকে সেই পেমেন্টটা নেয় তাহলে কস্ট ইন্স্যুরেন্স ফ্রেট। তাহলে এর মধ্যে কি আছে? কস্ট ইন্স্যুরেন্স ফ্রেট, সিআইএফ, কস্ট ইন্স্যুরেন্স ফ্রেট। এই তিনটা যোগফল হয়ে যদি হয় সেটা, তাহলে এখন আপনাকে বলেন তো স্যার, কেউ যদি এফওবিতে বিক্রি করে তাহলে এটার ভ্যালুটা সিআইএফ ভ্যালু থেকে কম হবে না বেশি হবে? রেফোবিতে সেল করলে কম হবে। রাইট। এখন যদি মনে করেন এফওবি যদি 100 টাকা হয়,
তাহলে ভাড়া যদি 20 টাকা হয় আর ইন্স্যুরেন্স যদি 5 টাকা হয়, তাহলে দেখেন সিআইএফ হবে 125 টাকা, রাইট? আর এফওবি হবে কত? 100 টাকা। আর সিএফ ভাড়া কত হবে? 120 20 টাকা। কথা বুঝতে পারছি না পারি নাই? জি স্যার ওকে। বুঝতে তাহলে পারছি সিআইএফ ভ্যালু মানে কি? কস্ট, ইন্স্যুরেন্স, ফ্রেট তিনটা যোগ করলে যা হয় সেটাকে সিআইএফ বলে, রাইট? তাহলে আমাদের Yes, এই ম্যাথে yes, sir. সিআইএফ ভ্যালুটা আমরা বের করব। এখানে কোশ্চেনে বলা আছে এফওবি 1 লাখ। এফওবি কত বলা আছে? $1,00,000। তাহলে এই যে দেখেন আমি এখানে 1 লাখ লিখেছি। তারপরে বলেছে যে ফ্রেট আমাদের কোশ্চেনে বলা আছে $25,000। কত বলা আছে? $30,000 তাহলে আমি এখানে 25,000 লেখার কথা। এখানে কত লেখার কথা? 25,000 কিন্তু আমি লিখছি কত? 20,000 তাহলে আমি একটু পাশে লিখি। এটা লেখার কথা 25,000, রাইট? কিন্তু আমি জি, লিখেছি কত? 20,000 20। কেন লিখেছি? সেটা হচ্ছে এই যে এখানে, কারণটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। জি স্যার অ্যাকচুয়াল ফ্রেট হলো 25,000, কিন্তু আইনে বলেছে যে এটা এফওবিটা কি হবে? এফওবি ভ্যালু 20% এর বেশি হবে না ফ্রেট। ফ্রেট কত পার্সেন্ট বেশি হবে না? 20% বেশি হতে পারবো না তাহলে আমার 1 লাখ টাকা যদি এফওবি হয় তার 20% কত হয়? 20,000 তাহলে আমার ফ্রেট 25,000 হইলো আমাকে 20,000 টাকা বেশি অ্যালাউ করবে না, রাইট? তাহলে আমার ফ্রেট কত ধরবে তারা? 20,000 20,000। ক্লিয়ার? জি স্যার ওকে। তারপর আমাকে বলছে যে ইন্স্যুরেন্স লাগবে। আমার কোশ্চেনে দেখেন এখানে ইন্স্যুরেন্স দেওয়া নাই। আছে এখানে ইন্স্যুরেন্স? না স্যার নাই। তাহলে ইন্স্যুরেন্স না দেওয়া থাকলে তাহলে ইন্স্যুরেন্স কত হবে? সেটা আইনে বলছে ইন্স্যুরেন্স হবে যে এফওবি ভ্যালুর 1%। কত পার্সেন্ট? 1% 1 তাহলে লাখ এফওবি কত ছিল? 1 লাখ। 1 লাখের 1% করলে কত হবে? 1,000 1000। বুঝতে পারছি না পারি নাই? জি স্যার তাহলে এগুলো মিলে কত হলো এখন? 1,21,000 21,000। তারপর আমাদেরকে বলছে যে সিআই ভ্যালুর সাথে কি যোগ করতে হবে? ল্যান্ডিং চার্জ 1%। তো ল্যান্ডিং চার্জ 1% কার উপর 1%? সিআই CIF ভ্যালুর উপর। তাহলে 1,21,000 এর উপর 1% করলে কত হবে? 1210। 1210 কত হবে? 1210 তাহলে সিআই ভ্যালুর সাথে ল্যান্ডিং চার্জ যোগ করলে তাহলে কত দাঁড়াবে? 22,210 $1,22,210। এটাকে আমি এক্সচেঞ্জ রেট 100 টাকা ধরে নিলাম যে তার এক্সচেঞ্জ রেট। তাহলে এটা কত হবে? টাকা কত হবে? 1,22,21,000 টাকা, রাইট? 22,21,000 right, sir. জি স্যার এইটা হচ্ছে আমার অ্যাসেসেবল ভ্যালু। তাহলে অ্যাসেসেবল ভ্যালু কেউ যদি জিজ্ঞেস করে কি বলবেন? অ্যাসেসেবল ভ্যালু হচ্ছে সিআই ভ্যালুর সাথে ল্যান্ডিং চার্জ যোগ করতে হবে। 1% ল্যান্ডিং চার্জ যোগ করলে যা হবে তাকে এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করলে অ্যাসেসেবল ভ্যালু পাওয়া যাবে। এটা কি বলা যাবে না যাবে না? জি স্যার হবে স্যার। যাবে। এখন পরীক্ষা যদি আমাকে সরাসরি সিএফ ভ্যালু দেওয়া না থাকে তাহলে আমার সেটা বের করতে হবে। তাহলে সিএফ কিভাবে বের হবে? সিএফ হচ্ছে তিনটা যোগফল। কার যোগফল? তিনটা যোগফল। কিসের? কস্ট ফ্রেট আর ইন্স্যুরেন্স হ্যাঁ, কস্টটাকে আমরা বলি এফওবি। তাহলে এফওবি ভ্যালুর সাথে ফ্রেট যোগ করব, ইন্স্যুরেন্স যোগ করলে কি হবে? সিএফ আসবে। এখন যদি কোশ্চেনে আপনার সিএফআর দেওয়া থাকে, কস্ট এন্ড ফ্রেট দেওয়া থাকে তার মানে তার সাথে কি যোগ করলে হবে শুধু? শুধু ইন্স্যুরেন্স শুধু insurance. 1% মাথায় ঢুকতেছে কিনা? জি স্যার জি স্যার। তাহলে এই যে এটাকে টাকাতে কনভার্ট করলে কত হলো? 1,22,21,000 টাকা। স্যার এই এখানে আমাদের 20% কি স্যার ইয়ে যে 20% এর বেশি যে হবে না এটা কি স্যার প্রশ্নে উল্লেখ থাকবে স্যার এই 20% জি না স্যার, এটা আপনার নলেজ থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে। বাকিটা আপনার কি থাকা লাগবে? মানে এটাও স্যার ইন্স্যুরেন্সের মতো যে বলা না থাকলে 1% এটা হলে 20%। আপনাদের বলা শেষ হলে তাহলে আমি বলবো। ওকে স্যার ওকে। এটা এমন না যে আমি মুখস্থ বলছি 20% এর জন্য 20%, ওইখানে বলছি 1% এর জন্য 1%। এটার অবশ্যই গাইডলাইন থাকতে হবে। অবশ্যই কি থাকতে হবে? আইনের রেফারেন্স থাকতে হবে। আপনাকে যখনই কোনো ট্রেনার, সিনিয়র কোনো টিচার আপনাকে কোনো কিছু শিখাবে, আপনাকে অবশ্যই কি করতে হবে? জানতে হবে যে এই যে শিখাইলো সেটা রেফারেন্সটা কোথায়, আইনে কোথায় বলা আছে, রাইট? জি স্যার যেমন সিএফআর, এফওবি বললাম, এগুলো কোথায় বলা আছে? ইনকো টার্মস। এই যে এখানে ইনকো টার্মসে বলা আছে। আপনি ওই গুগলে গিয়ে সার্চ করবেন ইনকো টার্মস, দেখবেন যে চলে আসবে। ওকে। দেন এই যে 1% এটা হবে, সেটা হবে, 20% হবে, এগুলো বলা আছে। যে দেখেন বাম পাশে রেড কালার করা আছে। স্যার রেড কালার, বাম পাশে কোনো কিছু রেড কালার করা আছে? জি স্যার আছে। কি আছে? ডিফারেন্স রেফারেন্স। Custom কাস্টম valuation. একটা SRO আছে, একটা বিধিমালা আছে। কাস্টমস ভ্যালুয়েশন ডিটারমিনেশন অফ ভ্যালু ফর ইম্পোর্টেড গুডস, মানে আমদানিকৃত পণ্যের শুল্ক মূল্যায়ন বিধিমালা। কি? আমদানিকৃত পণ্যের শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000। বিধিমালা। 2000 সালের একটা SRO আছে। 2000 সালে একটা ট্যাক্সের কাস্টমসের একটা SRO আছে। সেইখানের মধ্যে বলা আছে এই যে 1%, তারপর 25% এগুলো কোথায় বলা আছে? এই বিধিমালায় বলা এই বিধিমালায় বলা আছে। এই বিধিমালাটা গতদিন মনে হয় আপনাদেরকে আমি ইমেইলে পাঠিয়েছিলাম। কেউ কি দেখেছিলেন না? তুলো চেক করেন না কি পাঠাইছি? করছিলাম স্যার বাট জান না এখন। এরকম হলে বোঝা যাবে যে কে কতদিনে পাস করবে। কি? এটা দিয়ে ডিপেন্ড করবে যে কার কতদিন লাগবে পাস করতে। এক সপ্তাহ আগে ম্যাটেরিয়াল শেয়ার করছি কিন্তু আপনি দেখার সময় পান নাই। এটা দিয়ে বোঝা যায় যে আপনি কতটা সিরিয়াস। এই যে দেখেন কি লেখা আছে? শুল্ক মূল্যায়ন, আমদানি পণ্যের শুল্ক মূল্যায়ন বিধিমালা। কি? এইটার মধ্যে কিভাবে এগুলার ভ্যালু ক্যালকুলেশন হবে সব ডিটেইলস বলা আছে। আর ওই যে 1% আর 20% যেগুলো বলা আছে সেগুলো আমি একটু দেখাই দেই, তাহলে রেফারেন্সটা মনে থাকবে। অনেকে দেখবেন যে আপনাকে ফর্মুলা দিবে, ম্যাথ করতে বলবে, কিন্তু কেউ আপনাকে ওই রেফারেন্স বা কোথায় আছে এটা সে বলবে না, অথবা সে নিজে অনেক সময় জানেও না। এইজন্য আমাদেরকে যেটা শিখবো সেটা কি? সোর্সটা কোথায়, রেফারেন্সটা আমাদেরকে জানতে হবে। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা স্যার? জি জি আচ্ছা, আমি কি বলছিলাম? এই ভাড়াটা কত পার্সেন্ট হবে? কবি 20% বলছিলেন। 20% আছে স্যার এখানে? 20%। জি স্যার আছে? আছে স্যার আছে। তাহলে এফওবি ভ্যালুর 20% হবে কি? ভাড়া, রাইট? আর এখানে বলছিলাম যে ইন্স্যুরেন্স কত পার্সেন্ট হবে বলছিলাম? 1% আছে স্যার এখানে? আছে স্যার। জি জি স্যার তাহলে এটা কি আমার ইচ্ছাকৃত মন করা কোনো কথা না রেফারেন্স আছে? না স্যার রেফারেন্স আছে। ডিফারেন্স
রেফারেন্স আছে। তো আমরা যখনই শিখবো রেফারেন্স সহ শিখবো, আজীবনের জন্য শিখতে হবে। আন্দাজে বড় ভাই বলছে, পরে চাকরিতে গেলাম, আমি আমার এমডি কে বললাম যে স্যার এটা তো এত পার্সেন্ট হবে, এমডি বললো যে ঠিক আছে তাই করো। এখন বড় ভাইকে আবার ফোন দিয়েছেন, বড় ভাই আর ফোন ধরে না, তখন আপনার চাকরি আছে না নাই? নাই, ওকে, তো আমাদেরকে হা হা ইমোজি দিচ্ছেন কে স্যার, কত আনন্দ। হুম, ওকে। এখন আমরা স্ক্রিনে কি কিছু আছে এখন? no, নাই। তাহলে দেখেন এই যে আমরা এখন এখান থেকে কি পেয়ে গেলাম, অ্যাসেসেবল ভ্যালু কত পাইলাম স্যার? 1,22,21,000 টাকা, রাইট? জি স্যার। ওকে, তাহলে এটা অ্যাসেসেবল ভ্যালু গেল। এখন আমাদেরকে বলছে যে ডিউটি ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন করতে হবে? ডিউটি ক্যালকুলেশন করতে, কাস্টমসে যে ডিউটিটা পেমেন্ট করতে হবে সেটা করতে হবে। সেই কাস্টম ডিউটির মধ্যে এই 6টা জিনিস থাকে নরমালি, আরো বেশি থাকতে পারে, নরমালি এগুলো থাকে। কি কি থাকে দেখেন, সিডি, আরডি, এসডি, কোন কালারটা দিলে দেখা যাবে ভালো। ওকে, তাহলে দেখেন এখানে দেখেন সিডি, সিডি মানে হচ্ছে কাস্টম ডিউটি, সিডি মানে কি? custom এসডি মানে সাপ্লিমেন্টারি ডিউটি, এসডি মানে কি? সাপ্লিমেন্টারি ভ্যাট তো সাপ্লিমেন্টারি বুঝি, ভ্যাট তো বুঝি নাকি? জি স্যার, এআইটি মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। আরডি মানে হচ্ছে রেগুলেটরি ডিউটি, আরডি মানে কি? রেগুলেটরি ডিউটি, আর এটি মানে হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। রেগুলেটরি এটি মানে কি? অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স মানে বাংলায় আগাম কর, কি? আগাম কর। আগাম কর। ওকে, এখন এই যে দেখেন এই 6টা ডিউটি ক্যালকুলেশন করতে হবে। কয়টা ডিউটি ক্যালকুলেশন করতে হবে? 6টা। তাহলে প্রথমে আমরা কি দিয়েছি দেখেন, অ্যাসেসেবল ভ্যালু। তাহলে অ্যাসেসেবল ভ্যালুটা কোথায় পেয়েছি? একটু আগে বের করে রাখছি না? জি। তো সেটা আমরা এই যে 1,22,00,000 বসাইলাম। দেন বলছে যে সিডি বের করতে হবে। তাহলে অ্যাসেসেবল প্রথমে ডিউটি কোনটা বের করতে হবে? সিডি, CD, আরডি, এভাবে সিরিয়াল, আমি যেভাবে দিছি এভাবে সিরিয়াল বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলোর ক্ষেত্রে দেখেন এখানে কয়টা কালার আছে দেখেন তো, এই 6টার মধ্যে কালার কয়টা? তিনটা। তিনটা। তিনটা কালার মিন্স এই 6টা ডিউটি বের করতে গেলে তিনটা বেসিস। কয়টা বেসিস? তিনটা বেসিস। তিনটা বেসিস। তাহলে সিডি, আরডি এবং ইনকাম ট্যাক্স, সিডি, আরডি এবং কি অ্যাডভান্স Income ইনকাম ট্যাক্স, এই তিনটা ক্যালকুলেশন হবে একই ফিগারের উপর। কি হবে? একই ফিগারের উপর। তাহলে এটা দেখেন বেসিস কি লেখা আছে? এভি, অ্যাসেসেবল ভ্যালু। এবি মানে কি? অ্যাসেসেবল ভ্যালু। অ্যাসেসেবল ভ্যালু। তাহলে আমি যে অ্যাসেসেবল ভ্যালু বের করলাম সেইটার উপর সরাসরি পার্সেন্টেজ দিলে সিডি পাবো, সরাসরি পার্সেন্টেজ দিলে আরডি পাবো, সরাসরি পার্সেন্টেজ দিলে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পাবো। তাহলে তিনটা ফিগার পেয়ে যাবো, রাইট? জি স্যার, দেখেন তো এই যে 1,22,00,000 এই তিনটার উপর সিডি জি স্যার, 25%, আরডি 3% আর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5%, সরাসরি চলে আসবে। তাহলে এটা সহজ, রাইট? জি স্যার, ওকে, এখন বলছে যে তারপর বের করতে হবে এসডি, বের করতে হবে। কি বের করতে হবে? এসডি, এসডি, সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটি কিভাবে বের করব? অ্যাসেসেবল ভ্যালুর সাথে সিডি আর আরডি যোগ করব। তাহলে অ্যাসেসেবল ভ্যালু ছিল 1,22,00,000, তার সাথে সিডি 30,55,000 আর এসডি কত, আরডি কত ছিল? 3,66,000। এই তিনটা ফিগার, রাইট? এই তিনটা ফিগার যোগ করলে হয় 1,56,000। দেখেন তো এটা বেসিস কি 1,56,000 আসছে? জি। এই 1,56,000 এর উপর 20% কোশ্চেন দেওয়া আছে, এই যে 20% দিলাম, এসডি বের হয়ে গেল। তাহলে এসডি বের হওয়ার পর কি করতে হবে? অ্যাসেসেবল ভ্যালু, সিডি, আরডি এবং এসডি, এই চারটা যোগ করলে যা হবে, এই চারটা যোগ করলে ভ্যালুয়েটেড ট্যাক্স। যেটা হবে সেটার উপর ভ্যাট হবে, সেটার উপর এটি হবে। ক্লিয়ার? তাহলে দেখেন এই চারটা যোগ জি। করলে কত আসতেছে? 21,87। দেখেন এই যে 21,87, 21,87। তাহলে ভ্যাটের বেস ভ্যালু 21,87, আবার এই অ্যাডভান্স ট্যাক্স আগাম করেরও বেস কত? 21,87। তাহলে আমাদেরকে এই তিনটা বেসিস মনে রাখলে সহজে আমরা ডিডি ক্যালকুলেশন করতে পারবো। কি বেসিস? যে সিডি, আরডি, এসডি, ভ্যাট, এআইটি, এটি এভাবে সিরিয়ালে থাকবে। তার মধ্যে সিডি, আরডি এবং এআইটি আমি সরাসরি অ্যাসেসেবল ভ্যালুর উপর এটি বের করে ফেলতে পারবো, রাইট? তাহলে দেখেন এই যে এখানে একটা, দুইটা, তিনটা, এই তিনটা আমার একই কালার হবে, ব্লু কালার হবে, তিনটা একই বেজের উপর করতেছি, রাইট? জি। আর এসডিটা হচ্ছে কিসের উপর? ওই যেটা হচ্ছে অ্যাসেসেবল ভ্যালুর উপর। সাথে ওই তিনটা যোগ করে যা হবে তার উপর, রাইট? জি। আর ভ্যাট এবং এটি হবে কি? এই চারটা চারটা। সহ যোগ করে যা হবে তার উপর। এটা মনে থাকবে না মুখস্থ করা লাগবে? ইনশাআল্লাহ মনে থাকবে। মনে থাকবে। তাহলে কিভাবে অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করতে হয়, কিভাবে ডিউটি ক্যালকুলেশন করতে হয় সেটা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা সামারি করি তাহলে আমরা কি বলতে পারি? অ্যাসেসেবল ভ্যালু হচ্ছে 1,22,00,000, এটা বলতে পারি না? জি। আচ্ছা, আর ডিউটি কি বলতে পারি? সিডি 30,00,000, আরডি 3,66,000, এসডি 31,00,000, ভ্যাট, এটি, এআইটি। এখন বলেন তো এই যে এখানে যে 6টা জিনিস আছে, সিডি, আরডি, এসডি, ভ্যাট, এআইটি, এটি, এর মধ্যে যেটা এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটা কি ভ্যাটের সাথে কোনো রিলেশন নাকি ইনকাম ট্যাক্সের সাথে রিলেশন? ইনকাম ট্যাক্স। তাহলে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, তাহলে এটা কি হবে? বছর শেষে যখন আমাদের প্রতিষ্ঠানের নেট প্রফিট বের করব সেখান থেকে ট্যাক্স যত টাকা আসবে তার থেকে অ্যাডভান্স ট্যাক্সটা মাইনাস করে বাকি টাকাটা ট্যাক্স দিতে হবে, রাইট? জি স্যার। তাহলে এই যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটা কি আমার এক্সপেন্স নাকি আমার কারেন্ট অ্যাসেট? কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট, এটা অ্যাডভান্স কারেন্ট, রাইট? এটা কারেন্ট অ্যাসেট। ওকে, তাহলে এটা বুঝতে পেরেছি স্যার? জি স্যার। তাহলে এটা কি আমার প্রোডাক্টের কস্টে যাবে? না, স্যার। না। তাহলে এটা আমার কারেন্ট অ্যাসেট, সিএ, এটা কি কারেন্ট অ্যাসেট। ওকে, দেন অ্যাডভান্স ট্যাক্স, আগাম কর, আমরা কি বলেছিলাম এটা কি কোন ধরনের কর? না স্যার। হ্যাঁ স্যার, এটা আবার ফেরত দিয়ে দিবি। দিবে কখন? যদি আমি কমপ্লায়েন্স করি। কি করি? আমি যদি রিটার্ন Compliance সাবমিট করি, আমি যদি রিটার্ন সাবমিট করি, ভ্যাট রিটার্ন সাবমিট করি, যদি আমি ভ্যাট রিটার্ন সাবমিট না করি তাহলে কি আমাকে এটা ফেরত দিবে? না স্যার, দিবে দিবেন না। তাহলে যেই ব্যক্তি, যেই প্রতিষ্ঠান কি করে না, ভ্যাট রিটার্ন সাবমিট করে না, তাহলে তার জন্য এটা খরচ, রাইট?
জি স্যার। আর যে রিটার্ন সাবমিট করবে তার জন্য এটা কি খরচ হবে? না হবে স্যার। না। এটা তার কারেন্ট অ্যাসেট থাকবে, পরবর্তীতে সে রিফান্ড নিয়ে গেলে তাহলে অফ হয়ে যাবে, রাইট? এটাও কারেন্ট অ্যাসেটে থাকবে। এরপরে ভ্যাট, আমরা যে আজকে শিখছিলাম স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজম, আর এটা হচ্ছে কি Distorted. ডিস্টর্টেড। সে যদি ইনপুট ট্যাক্স রিবেট নিতে পারে তাহলে কি খরচে যাবে না স্যার। না? তাহলে যদি সে রিবেট নিতে পারে তাহলে কোথায় দেখাবো? স্যার অ্যাসেট হিসেবে দেখুন। অ্যাসেট হিসেবে দেখাবো, আউটপুট ভ্যাট থেকে এটা অ্যাডজাস্ট করবো, রাইট? জি স্যার। জি। তাহলে যেই জিনিস যেই ডিউটি গুলা আমরা রিফান্ড অথবা অ্যাডজাস্ট করার সুযোগ পাবো সেগুলো কি আমার খরচে যাবে? না স্যার। যাবে না। তাহলে কেউ যদি কমপ্লায়েন্স ঠিকমতো মেইনটেইন করে রিবেট পায় তাহলে তার ক্ষেত্রে এই তিনটা কি হবে না, খরচে যাবে না, রাইট? রাইট স্যার। আচ্ছা, এখন হচ্ছে তাহলে সিডি, আরডি এবং এসডি যত ডি আছে, যত কি আছে ডি। ডি আছে, এই ডি গুলো কি হবে? এক্সপেন্সে চলে যাবে। কোথায় চলে যাবে? এক্সপেন্স। এক্সপেন্স। এক্সপেন্সে চলে যাবে। এক্সপেন্সে চলে যাওয়া মানে কি? আমি যে র মেটেরিয়ালস কিনছিলাম সেই খরচের সাথে ওইটার কস্ট এড হয়ে যাবে, রাইট? আচ্ছা জি। তার মানে আমি যে র মেটেরিয়ালস কিনছিলাম ফ্যাক্টরিতে যখন ঢুকতেছে, ফ্যাক্টরিতে তখন ওই ইনভেন্টরি যে ভ্যালুটা সেই ভ্যালুর সাথে কি হয়ে যাবে? এই তিনটা ডিটি যোগ করে ইনভেন্টরি ভ্যালুটা বেড়ে যাবে। বুঝাতে পারছি না পারিনি স্যার? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে এবার নিচের দিকে আসলে যদি বুঝি, দেখেন তাহলে আমাদের অ্যাসেসেবল ভ্যালু কত হচ্ছে? 1,22,00,000। তাহলে এটা চিটাং পোর্ট থেকে আনার সময় আমার ট্রাকে ভাড়া লাগবে না? জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে চিটাং পোর্টে যেই সিএনএফ এজেন্ট আমার কাজ করে তাকে কমিশন দেওয়া লাগবে না? জি স্যার। তাহলে তার কমিশনের খরচটা আমি যোগ করলাম, ঠিক আছে? 70,000 টাকা। এরপর সিডি দিলাম, আরডি দিলাম, এসডি দিলাম, বলছি যে তিনটা খরচে যাবে, যোগ করছি স্যার। জি স্যার। আর ওই চিটাং থেকে আনার জন্য গাড়ি ভাড়া, লোডিং আনলোডিং আমার 1,00,000 টাকা খরচ হয়েছে। তাহলে আমার ফ্যাক্টরিতে পৌঁছাতে পর্যন্ত কত টাকা খরচ হলো? 1 কোটি। এই বললাম ফ্যাক্টরিতে পৌঁছানো পর্যন্ত যে খরচ সেটাকে কি বলে? ল্যান্ডেড Landed কস্ট বলে। landed cost। কথা বুঝতে পারছি না পারি নাই? জি স্যার। পেরেছি। আজকের ক্লাসে ভ্যাট শিখতেছি, ট্যাক্স শিখতেছি, অ্যাকাউন্টিং শিখতেছি, অনেক কিছুই Yes. শিখতেছি। কিন্তু আমার কি এগুলো নিয়ে এত আলোচনা করার দরকার ছিল না? আছে? কোনো দরকার নেই। আর- কারণ আমার ম্যানুয়াল ধরে আপনার যে টপিক বলছো আমি সেটা সিরিয়াল ধরে তোতা পাখির মতো আপনাকে পড়াই দিয়ে যেতে পারতাম কিনা? জি স্যার। তাহলে তখন কি হইতো? আপনি এগুলো ফিগার হয়তো যোগ বিয়োগ করে গুণভাগ করে মুখস্থ বের করতে পারতেন। কিন্তু এইটা বাস্তব জীবনে কিভাবে ইমপ্লিকেশন হয়, কিভাবে এটার অ্যাকাউন্টিং হয়, কিভাবে এটার পরবর্তী জার্নি হয়, এটা কোথায় গিয়ে পৌঁছায় সেটা আপনি বুঝতে পারতেন না। পারতেন? না স্যার। এই যে দেখেন এখানে ভ্যাট আর এটি আমি এটা কি করি নাই, যোগ করি নাই। কেন? কারণ আমরা ধরে নিয়েছি যে তারা ভ্যাটটা রিবেট পাবে, ইনপুট ভ্যাটটা রিবেট পাবে আর রিটার্ন সাবমিট করবে, সেজন্য সে কি এটিটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবে। একদম সাথে রেফারেন্স আপনাকে দিয়েছি, এটা কোথায় বলা আছে, মুখের কথা না, রাইট? জি জি। তাহলে যদি এমন হতো যে না সে রিবেট দিতে পারবে না, সে আউটপুট ভ্যাট 15% না, কমে রেটে বিক্রি করে 7.5% 10% বিক্রি করে, তাহলে এখানে তখন ভ্যাটটা যোগ হয়ে যেত, রাইট? আর সে রিটার্ন সাবমিট করে না, তাহলে এখানে এটিটা যোগ হয়ে যেত। তাহলে তার তখন কি হতো? ল্যান্ডেড কস্টটা বেড়ে যেত। কথা বুঝতে পারছি না পারি নাই? আচ্ছা। এই যে দেখেন, এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, আমি অ্যাসেসেবল ভ্যালুর সাথে বিভিন্ন খরচগুলো যোগ করলাম, ডিডি যোগ করে ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমরা কি বের করলাম? ল্যান্ডেড কস্ট বের করলাম, রাইট? কিন্তু আমার জানার বিষয় অ্যাসেসেবল ভ্যালুটা এটা কি আসলে আমাদের অ্যাকচুয়াল কস্ট বলেন তো, নাকি তারা আমাদের কাছ থেকে ডিউটি বের করার জন্য একটা ভ্যালু বের করছে? স্যার এইটা অ্যাকচুয়াল কস্ট না, কেননা স্যার এটার পরে আমরা অনেকগুলো কস্ট আরো ইনকার দিয়েছি। মনে করেন আগে না হোক ওইখান পর্যন্তই ধরি না কেন, মনে করেন অ্যাসেসেবল ভ্যালু যেখানে এরপর এগুলো বাদ দিলাম, তো ততটুকু পর্যন্ত ধরলো কি এটা আমার অ্যাকচুয়াল কস্ট? আমার না স্যার, অ্যাকচুয়াল তাও ফ্রেট ছিল অ্যাকচুয়াল 25,000, কস্ট না। জি যেমন স্যার। আমার অ্যাকচুয়াল ফ্রেট ছিল 25,000, আমার সে যোগ করছে কত হাজার? স্যার 20,000 20% যোগ করে নিন। 20। 20। জি স্যার। তারপর তারপরে হচ্ছে আমার insurance ছিল ইন্স্যুরেন্স না। ছিল না, সে ইন্স্যুরেন্স যোগ করছে 1,000, ঠিক আছে? জি কারণ স্যার। বাস্তবে হয়তো আমার ইন্স্যুরেন্সের 5,000 হতে পারে, তাই না? অ্যাকচুয়াল। জি স্যার। তাহলে অ্যাসেসেবল ভ্যালু কখনোই আমার অ্যাকাউন্টিং ট্রানজাকশনের জন্য ফিগার না। কথা বুঝাতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে অ্যাসেসেবল ভ্যালু হচ্ছে গভর্নমেন্ট আমার কাছে একটা ডিউটি ক্যালকুলেশন করে, সেটার জন্য সে একটা বেসিস বের করে, এটা তার জন্য তার ভ্যালুয়েশন। এইটা আমাদের বুকস অফ অ্যাকাউন্টস এর কোনো এন্ট্রিতে যাবে না। বুকস অফ অ্যাকাউন্টস আমাদের এন্ট্রিতে যাবে না। আমাদের এন্ট্রিতে যাবে কি? আমি যে এলসি করছিলাম সেই এলসির জন্য কত টাকা পেমেন্ট করতে হয়েছিল, কত টাকা আমার ইনভয়েস হয়েছে, সেইটা হচ্ছে আমার কস্ট, রাইট স্যার? জি স্যার। যেমন আমি $1,00,000 এফওবি করছিলাম, 112 টাকাতে আমাকে ডকুমেন্ট সেটেল হয়েছে, তাহলে কত হবে? 1,12,00,000, রাইট? ফ্রেট ছিল $5,000, 112 টাকা করে 5,60,000। আমাদের ইন্স্যুরেন্স ছিল অ্যাকচুয়াল $1,500, সরি $1,500, 112 টাকা করে এগুলো আসলো। এরপর সিএনএফ ছিল কত? 1,22,000, 1%, এটার উপর 1% আসলো। দেন সিডিআরডি যেটা আমরা ওখান থেকে বের করলাম সেটা আসলো, ওখান থেকে ওই ডিউটি ক্যালকুলেশন থেকে ওই ফিগারটা নিয়ে আসলাম, রাইট? তাহলে আমাদের অ্যাকাউন্টিং হবে, আমরা যে এলসি করেছিলাম, সাপ্লায়ার আমাকে যে ইনভয়েস করেছে সেই ইনভয়েস অনুযায়ী আমার অ্যাকাউন্টিং হবে, তাই না স্যার? কথা বুঝতে পারছি কিনা? জি স্যার। এখন মনে করেন আপনি যখন এলসি করছেন $1,00,000, এলসি যখন ওপেন করছেন তখন হয়তো এক্সচেঞ্জ রেট ছিল আপনার 100 টাকা। এক্সচেঞ্জ রেট কত ছিল? 100 টাকা। কিন্তু যখন আপনি সাপ্লাই পাইছেন, এটা ডকুমেন্টটা সাবমিট করছেন, তখন এটা ব্যাংক আপনাকে চার্জ করতে কত করে? 112 টাকা করে আপনার এলসির আপনার এগেইনস্ট লায়াবিলিটি ক্লেম করছে। তাহলে আমাদের অ্যাকাউন্টিংটা আমরা কখন করব? এটা কি এলসি ওপেন করলেই আমরা অ্যাকাউন্টিং করে ফেলবো, নাকি যখন আমার ডকুমেন্টটা এস্টাবলিশ হবে, লায়াবিলিটি ক্লিয়ার হবে তখন, অব্লিগেশন ক্লিয়ার হবে তখন? ওকে দাও। রাইট। তাহলে আমি যখন এলসি করেছিলাম তাহলে তখন আমার এন্ট্রি কি হবে?
তখন কি আমি $1,00,000 পুরোটা দিয়ে দিয়েছিলাম? নো। তখন আমরা কি করছিলাম? তখন আমরা হয়তো একটা মার্জিন দিয়েছিলাম, অ্যাডভান্স দিয়েছিলাম ব্যাংকে, রাইট? জি। তখন আমার এলসি মার্জিন $20,000 টাকা 10%, দিলাম, অথবা 15%। 10% বা 20% যেটা দিলাম, ঠিক আছে? তাহলে এখানে মার্জিনের এন্ট্রি দিব, রাইট? তার পরবর্তীতে সে এই এলসি ওপেনিং চার্জ, তারপরে এলসি কমিশন নিবে, রাইট? বিভিন্ন ধরনের চার্জগুলো নিবে, সেগুলো আমার এলসি খরচে যাবে। তাহলে এখানে আমার এখানে কি হবে? এলসি এক্সপেন্স গুলো অ্যাড হবে না স্যার? এটার সাথে আর কি হবে আমার? এলসি এক্সপেন্স গুলা অ্যাড হবে। তাহলে এই যে এলসি রিলেটেড যে এক্সপেন্স গুলো আছে, এলসি এক্সপেন্স সেগুলো আমার অ্যাড হবে। তাহলে এলসি কমিশন থাকবে, তারপরে আপনার অনেক সময় কি থাকে, নেগোসিয়েশন ব্যাংকের চার্জ থাকে, এই চার্জ থাকে, সেই চার্জ থাকে, বিভিন্ন রকম সেই চার্জগুলো আছে, ওপেনিং চার্জ যেগুলো, কমার্শিয়াল কস্ট বলা যায়। রাইট, সেগুলো এখানে আসলো। এখন তাহলে আমি এন্ট্রি দিব হচ্ছে যে এলসি কস্ট গুলো এন্ট্রি দিব, আর মার্জিনটা দিব শুরুতে। এগুলো সব আমার কি থাকবে? ডাইরেক্ট এক্সপেন্সে চলে যাবে, নাকি এই আপনার এলসি মার্জিন তো আমার অ্যাসেটে থাকবে, তাই না? অ্যাডভান্স হিসেবে থাকবে। আর যেটা এলসি কস্ট গুলো যেগুলো হচ্ছে সেগুলো আমরা কোথায় রাখবো এটা বলেন তো? স্টক ইন ট্রানজিট কোথায় রাখবো এটা? স্টক ইন ট্রানজিট, তার মানে এই গুডসটা এখন আমার ফ্যাক্টরিতে আসে নাই, রাইট? এটা অন দা ওয়েতে আছে। তাহলে এই যে এলসি রিলেটেড যত খরচ হবে সেগুলো আমরা জমাবো নাকি? এগুলা এখনো খরচে বুক করবো না, এটা হচ্ছে আমাদের ওই স্টক ইন ট্রানজিটে থাকবে। পরবর্তীতে যখন মালটা আসবে তখন আমরা এই এলসির অবলিগেশন ক্রিয়েট হলে সেই টাকাটা দিয়ে এটা করবো, তার সাথে এলসির জন্য যে খরচগুলো জমাইছিলাম সেগুলো এখানে যোগ করবো, এলসির ফ্রেট, এলসির ইন্স্যুরেন্স, সিএনএফ এক্সপেন্স, সিডিআরডি, এসডি এগুলো যোগ করবো। দেন হচ্ছে সাথে ওই যে ইয়ে থেকে, পোর্ট থেকে যে আমার ট্রান্সপোর্ট কস্ট। ট্রান্সপোর্ট খরচ, সেগুলো আমি যোগ করে দিব। $1,00,000 আমার খরচ হচ্ছে, আমি কি করবো? $1,00,000 যোগ করে দিব, দিয়ে আমার ফ্যাক্টরিতে পৌঁছানো পর্যন্ত কত টাকা খরচ হলো তাহলে? এটাকে ল্যান্ডেড কস্ট বলে, 1,87,000 কত হলো? 1,87,000। এখন দেখেন, আমার তো ডিটি ক্যালকুলেশন করলে শেষ, একটু দেখাই দিলে শেষ হইতো। তাহলে আমি ল্যান্ডেড কস্ট আনলাম, এরপর আমার ফ্যাক্টরিতে ধরলাম যে এটার পরে আমার 40% কস্ট অ্যাড হয়, কি হয়? প্রোডাকশন কস্ট 40% অ্যাড হয়। তাহলে 1,87,000 উপর প্রোডাকশন কস্ট 40% যোগ করলাম, 74,00,000 আসলো। এবং এই দুটো মিলে যত টাকা কস্ট হবে তার উপর আমি 30% প্রফিট মার্কআপ করি, তাই না? কস্টের উপর প্রফিট মার্কআপ করি কত পার্সেন্ট? 30%। তাহলে এই দুটো যোগ করলে আমার আসছে 2,61,00,000, এটার উপর 30% করলে 78,54,000। তাহলে আমাদের এখন ভ্যালু অফ সাপ্লাই কত পাইলাম? 3,40,40। তার সাথে 15% ভ্যাট যোগ করবো, করে সেলস ভ্যালু পাবো না, ইনক্লুডিং ভ্যাট, জি স্যার। এই 3,91,00,000। তাহলে এখন দেখেন তার আউটপুট ভ্যাট কত আসছে? 51,05,000। এখন বলেন তো, উপরে আমরা ক্যালকুলেশন করে বের করছি না যে সে কিনার সময় কত টাকা ভ্যাট দিয়ে আসছে? 28,15,000। তাহলে দেখেন তো 50,00,000, 51,00,000 থেকে 28,15,000 ইনপুট ভ্যাট মাইনাস করার পর কি হবে? 22,89,000 টাকা। 22,89,000 আসবে। তাহলে আমি যদি এখানে মাইনাস না করি, এটাকে একটু প্লাস চিহ্ন দিয়ে রাখি, তাহলে দেখেন, তাহলে আমরা বলছিলাম যে ইনপুট ভ্যাটটার রিবেট দিতে পারবে। তাহলে 51,00,000 টাকা তার ভ্যাট আসছে, সেখান থেকে ইনপুট ভ্যাটটা ইনপুট হিসেবে যেটা 28,00,000 দিয়ে আসছে সেটা মাইনাস করে বাকি এখন সে কত টাকা ভ্যাট দিবে? 22,89,000। তাহলে দেখেন, এটা ইম্পোর্ট করে, এটা প্রসেস করে, বিক্রি করে, আলটিমেটলি এই কোন কোন ডিউটি গুলো কোথায় যাবে, ভ্যাটটা কিভাবে আমি অ্যাডজাস্ট করবো, টোটাল প্রক্রিয়াটা কি এখানে বুঝতে পারছি না, পারি নাই? এটা হলো একজন ম্যানুফ্যাকচারার যদি হয়, সে যদি ভ্যাটের রিবেট পায় সেজন্য এরকম। এরপরে এই পাশে আছে ট্রেডার। ট্রেডার হলে কি হবে? ট্রেডার ভ্যাটের পার্সেন্টেজ কত এখন স্যার? 7.5%। কত পার্সেন্ট? 7.5। 7.5%। এখন বলো তো, যদি 7.5% সে বিক্রি করে তাহলে সে কি ভ্যাটের রিবেট পাবে? না স্যার। পাবে। না, স্যার। তাহলে এই ট্রেডার ক্ষেত্রে আমরা তিনটা ক্যাটাগরি ভাগ করেছি। একটা হচ্ছে সে রিটার্ন সাবমিট করে না, কি করে না? রিটার্ন সাবমিট করে না। Return submit করে না। রিটার্ন সাবমিট না করলে কি পাবে না? অ্যাডভান্স ট্যাক্সটা কারেন্ট ট্যাক্স হিসেবে গণ্য হবে না। তাহলে দেখেন তো, যেহেতু গণ্য হবে না, তাহলে দেখেন তার ক্ষেত্রে কি করছি, যে রিটার্ন সাবমিট করে না তার ক্ষেত্রে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ছাড়া বাকি 5টাই খরচ দিয়ে দিছি না স্যার? জি 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 স্যার। আর যে রিটার্ন সাবমিট করে তার ক্ষেত্রে শুধুমাত্র একটা খরচ বাদ দিছি, কোনটা বাদ দিছি? অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্স। কারণ সে রিটার্ন সাবমিট করলে অ্যাডভান্স ট্যাক্সটা তার রিফান্ড পাবে, রাইট? ডিক্রিজিং নিতে পারবে, সেজন্য এটা খরচে যাবে না, বাকি 4টা খরচে যাবে, রাইট? এরপর দেখেন, ট্রেডার রিটার্ন সাবমিট করে প্লাস সে 7.5% না 15% ভ্যাট দেয়। কত পার্সেন্ট ভ্যাট দেয়? 15। তাহলে তাহলে ওদিকে আগে রিবেট নিতে তার পারবে। ক্ষেত্রে তার ক্ষেত্রে সে ভ্যাট রিবেট পাবে, রাইট? জি। তাহলে সেক্ষেত্রে সে কি পাবে? ভ্যাটের রিবেট পাবে, এই যে রিবেট পাবে। তাহলে রিবেট পাইলে কি হবে দেখেন তো, তাহলে ভ্যাটটা আর এটি এই দুটো তার খরচে আসবে না, রাইট? তাহলে কোন ধরনের সিনারি হলে কি করতে হবে, কোনটা খরচে যাবে, কোনটা যাবে না, তাহলে এই ম্যাথের মধ্যে কি সব বোঝা যায় না? যায় না? স্যার যাচ্ছে। তাহলে দেখেন, এই যে ট্রেডার যদি নিয়ম মাফিক ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারতো, তাহলে আপনার ভ্যাট দেওয়া লাগতো মাত্র কত? 34,00,000 টাকা। কত টাকা? এই যে দেখেন লাস্টে লেখা আছে 34 টাকা ভ্যাট। কিন্তু যদি কমপ্লায়েন্স না করে তাহলে কত টাকা ভ্যাট দিতে হয়? 56 লাখ। তাহলে যিনি কাস্টমার আমাদেরকে কত টাকা এই নন কমপ্লায়েন্সের কারণে বেশি ভ্যাট দেওয়া লাগতেছে? 21 লাখ 57,600। তাহলে আমি যেটা ভ্যাট মেকানিজমে শিখেছি সেটাই অ্যাসেসেবল ভ্যালু করে, ইম্পোর্ট ডিউটি ক্যালকুলেশন করে, সেখান থেকে ম্যানুফ্যাকচারিং করে, বিক্রি করে, ট্রেডিং করে, বিক্রি করে, টোটাল আলটিমেটলি কোনটা কোথায় যাবে সব কি বুঝতে পারছি না, পারি নাই? জি স্যার। স্যার পেরেছি। পেরেছি। এখানে যা যা বললাম এগুলো আপনারা আপনাদের ম্যানুয়ালটা খুলে দেখবেন, সেখানে পড়লে এখানে যা আলোচনা করছি সেই জিনিসগুলো সেখানে ক্লিয়ার হয় কিনা, আপনাদের বইতে এগুলো সব ক্লিয়ার করা আছে কিনা, নাকি আংশিক আংশিক দেওয়া আছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আজকে আর মনে হয় বেশি না পড়ায় নাকি? স্যার ট্রেডার চাইলে কি স্যার 15% দিতে পারবে নিজের ইচ্ছা? দিতে পারবে। এটা আমরা ওই যে গত প্রথম ক্লাসে বলেছিলাম, আপনি কিন্তু তাহলে প্রথম ক্লাসে ঠিকমতো শোনেন নাই। সেখানে আমরা বলছিলাম যে ভ্যাটের রেট 15%, এটা কোথায় বলা আছে?
সেকশন 15 এবং এটা রেট বিভিন্ন রিডিউস হতে পারে, গভর্নমেন্ট চাইলে সেটা রিডাকশন করতে পারে পাবলিক ইন্টারেস্টে, সেটা বলেছিলাম। এবং লাস্টের লাইনে বলেছিলাম যে কেউ চাইলে 15% রেটে ভ্যাট দিতে পারবে। তার মানে আপনি প্রথম ক্লাসে সিরিয়াস ছিলেন না। যারা এরকম সিরিয়াস থাকবেন না, মিস করবেন, তাদের পরীক্ষা পাস করতে একটু সময় বেশি লাগবে। এই যে ইনকো টার্ম বলছিলাম, আমি মাত্র সেখান থেকে কয়টা টার্মস ব্যবহার করছিলাম? তিনটা। তিনটা। এফওবি, সিএফআর, একটা কি সিআইএফ। CIF দেখেন এই চারটা দিয়ে এত সুন্দর করে বোঝানো আছে যে যদি আমি এফওবি দেখি তাহলে দেখেন বায়ারের অব্লিগেশন কত পর্যন্ত, সেলের অব্লিগেশন কত পর্যন্ত, দেখা যায় সেলের লেখা, সেলের অব্লিগেশন লোডিং অন দা ক্যারেজ, তার মানে ট্রান্সপোর্টে তুলে দিলে শেষ। আর যখন সিএফআর তখন দেখেন ক্যারেজ চার্জ সহ সেলারের রেসপন্সিবিলিটি, রাইট? যখন সিআইএফ তখন ইন্স্যুরেন্স সহ কার রেসপন্সিবিলিটি? সেলারের। তাহলে দেখেন এই চারটা সুন্দর করে এটাতে একদম বোঝানোর কিছু না, এটার মধ্যে সুন্দর করে সব দেওয়া আছে। এটা বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ওয়াইড যতগুলা ইনকোটার্ম ব্যবহার করা হয় ম্যাক্সিমাম মানে রেগুলার, সেগুলো এখানে দেওয়া আছে। তার মধ্যে আমাদের দেশে তিনটা ব্যবহার করা হয়, এফওবি, সিএফআর আর সিআইএফ। আর ইন্ডিয়াতে পাঠানোর সময় অনেক সময় লোকালি তখন সিপিটি করা হয়, বা বাংলাদেশের ভিতরে হলে সিপিটি হয়। কি হয়? সিপিটি। সিপিটি হচ্ছে ওই যে স্থানে গাড়িতে পৌঁছায় দেওয়ার কথা বলে সেটি পর্যন্ত। হয়তো আপনার গোডাউনে পৌঁছাবে না, হয়তো বলবে যে আপনার ফ্যাক্টরি হচ্ছে গাজীপুর, হয়তো বলবে যে চিটাগং থেকে কুমিল্লা পর্যন্ত পৌঁছায় দেওয়া, একটা নির্দিষ্ট লোকেশনের কথা বলে দিবে, সেটাকে বলে সিপিটি। কথা বুঝতে পারছি স্যার? ক্যারেজ পেইড টু কোন একটা প্লেস। ক্লিয়ার? যারা এই এডিশনাল জিনিসগুলো দিয়ে না বুঝবেন তাদের জন্য মুখস্থ করতে হবে। আর যারা এগুলো নিয়ে লজিক্যালি বেসিক ঠিক করে বুঝবেন তাদের জন্য মুখস্থ করার কিছু নাই। যে কোনো সময় যে কোনো জায়গায় এসব ম্যাথ দিলে আপনি ইনস্ট্যান্ট করে ফেলতে পারেন। কথা বুঝতে পারছি স্যার? জি স্যার। তো গত ক্লাস আর আজকের ক্লাস, এতে আপনাদের আমরা যেভাবে ক্লাসগুলো নিচ্ছি, এতে আপনাদের কি কোনো সাজেশন অথবা কোনো কিছু বা ভালো মন্দ এটা নিয়ে কোনো ক্রিটিসিজম কিছু থাকলে একটু আলোচনা করলে আমাদের জন্য ভালো হয়। স্যার এক্সেলটা কি দিয়ে দিবেন আমাদেরকে? এক্সেলটা আমরা শেয়ার করবো না গ্রুপে দেওয়া আছে একটা কারণে, কারণ হচ্ছে আপনাকে ওই পিডিএফটা দিয়েছি, পিডিএফ থেকে এক্সেলে যখন আপনি নিজে নিজে তৈরি করবেন, এই যে একবার আপনার মাথায় জিনিসটা ঢুকলো আর সারা জীবন মাথা থেকে ঢুকবেন মানে বেরোবে না। কিন্তু যদি এক্সেল দিয়ে দেয় আপনি ওইটা গুণ করে এটা হয়, সারা জীবনে আপনার মাথায় ঢুকবে না। আপনি জাস্ট এই দেখে দেখে কপি পেস্ট যখন দরকার তখন একটু দেখলে গুণ করবেন, রিয়েল পড়াশোনাটা হবে না। কথা বুঝতে পারছি স্যার? জি স্যার। জি জি তো আপনাদের যদি কোনো সাজেশন বা কোনো কিছু বলার স্যার থাকে। আমাদের তো বই দেওয়া হয় নাই, বই এখন আমরা পাই নাই হাতে। বই না পাইলে পাবেন, সমস্যা কি আছে? একটা জিনিস আমি আপনাদেরকে বলি, পড়াশোনা তো আপনারাও করছেন, আমরাও পড়াশোনা করে পাস করে আসছি, তাই না? জি স্যার। আমাদের সময় রেজিস্ট্রেশন পেতে মানুষের 3 মাস 4 মাস 6 মাস লেগেছে। আমরা কি করেছি? আমরা কি আপনাদের মতো ওই বই আসবে ম্যানুয়াল রেজিস্ট্রেশন করেছি, ম্যানুয়ালটা পাবো তখন পড়বো এটার জন্য আমরা অপেক্ষা করি নাই। আমরা সি পড়ার চিন্তা করছি তখনই আমরা মার্কেট থেকে বই কিনে নিয়েছি। এটা আপনাকে অনেক দূর আগায় দিবে। আর আপনি বইয়ের জন্য অপেক্ষা করে থাকবেন হবে না। আপনি এখন কি করেন? আগে ম্যানুয়ালটা আছে সেটা আপনি পড়েন। নতুন যে চেঞ্জেস আসছে সেটা এটা অক্টোবরের 20 তারিখের মধ্যে আপনারা 20-25 তারিখের মধ্যে কি পাবেন? পেয়ে যাবেন। ম্যানুয়ালটা পেয়ে যাবেন। ওকে? জি স্যার, বুঝতে পারছি। তো আপনাদেরকে যে ট্রেনাররা পড়াচ্ছে, যে টিচাররা পড়াচ্ছে, এখানে তারা সব আপডেট জিনিসগুলো পড়াচ্ছে। তো আপনি টিচারদের সাথে থাকলেই আপনার পাসটা হয়ে যাবে। কিন্তু আপনারা কি করেন? সেটার মধ্যে থাকেন না। ঠিক আছে স্যার? জি স্যার। জি। তো কারো কিছু যদি বলার থাকে তাহলে আমরা একটু শুনতে পারি। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। স্যার আমরা তো ভ্যাটের ক্ষেত্রে আমরা ট্যাক্স পিরিয়ড সম্পর্কে জানি, বাট এখানে কি রিটার্ন সাবমিট করার জন্য কোনো স্পেসিফিক ডেট আছে বা গাইডলাইন আছে? এটা নিয়ে একটু জানতে পারলে। আচ্ছা, আমি এখন কি আপনাকে একটা কোশ্চেন করতে পারি? জি স্যার, অবশ্যই। আচ্ছা, মনে করেন আপনি নার্সারিতে ভর্তি হয়েছেন। কোথায় ভর্তি হয়েছেন? নার্সারি। নার্সারিতে। তখন কি আপনি জিজ্ঞেস করবেন, স্যার আমি কি জেএসসি বা পিএসসি অথবা আমি কি এইচএসসি পরীক্ষা কবে দিতে পারবো? এটা তখন জিজ্ঞেস করবেন? না স্যার, তখন জিজ্ঞেস করবেন। নাকি ওই সময় পর্যন্ত ওই এইচএসসি তে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন? জি স্যার, অপেক্ষা করুন। আপনি কি আমার আনসার পেয়েছেন? জি স্যার, পেয়েছি। আমি পড়াচ্ছি আপনাকে চ্যাপ্টার 1 এ। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, স্যার এই সিনেমার সর্বশেষ রেজাল্টটা কি? সেটা আমাকে বলে দেন। তাহলে কি সঠিক হবে স্যার? না স্যার। আপনাকে আমার সাথে থাকতে হবে। আমার আগে দৌড়াইলে আপনার এই দৌড়ানোর প্রসেসটার মধ্যে বিভিন্ন জায়গায় আপনি ভুল স্টাইলে দৌড়াবেন। পায়ের মধ্যে আপনার কি হবে? ক্র্যাম্প হবে, টান করবে, ইনজিউরড হবেন। কিন্তু যদি ওই যিনি ট্রেনার আছেন তার পলিসি অনুযায়ী আপনি দৌড়ান, তাহলে আপনার ইনজুরি হওয়ার চান্সেস নাই এবং সঠিকভাবে দৌড়ানো শিখবেন। কথা বুঝতে পারছি স্যার মিস্টার হাসান? জি স্যার, বুঝতে পেরেছি। কখনোই ওই ইঞ্জিনের আগে ট্রেনের বগি লাগাই দিলে হবে না। ইঞ্জিনের পিছনেই যাইতে হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর কারো কোনো কিছু বলার আছে? স্যার এক্সেল শিটটা একটু শেয়ার করলে ভালো হয় স্যার। ভালোর জন্য, আপনার জন্য যেটা ভালো সেটা তো আমি বুঝি কি ভালো, এজন্য আমি এটা শেয়ার করবো না। আপনি এটা করে আপনার নামটা আমি লিখে নিলাম, রাবেয়া আক্তার 739। আপনার হোমওয়ার্ক আপনি এক্সেলটা তৈরি করে আমাকে নেক্সট ক্লাসে শেয়ার করবেন। ওকে স্যার? স্যার আমি জব করি স্যার, এজন্য এক্সেল শিটটা দিলে স্যার আমি এটা সেই জন্যই তো টাইম আরো দিতে বেশি পারবো, দরকার, আপনি নিজে এটা করতে হবে। আপনার এটা অ্যাসাইনমেন্ট, আগামী ক্লাসে সিআর যিনি আছেন ওনার কাছ থেকে এক্সেল শিটটা রিকভার করবেন। ঠিক আছে? স্যার আমি চেষ্টা করব স্যার, কোন চেষ্টা কথা করব। বলবেন? কিন্তু সবাই স্যার আমি পুরো ক্লাস সবাই এক্সেল থাকতে পারি না শিটটা স্যার, এই কারণেই স্যার। যিনি থাকতে পারবেন না তাদের জন্য কোনো ধরনের আমাদের কি নাই, সহমর্মিতা নাই। দ্যাট মিন্স হচ্ছে আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই, সেক্ষেত্রে আরেকজন আপনার জন্য কেন দায়িত্ব পালন করবে ম্যাডাম? স্যার আমি থাকতে পারি না, আমার ব্যক্তিগত প্রয়োজন ছিল আর কি কোনো স্যার, এই অসুবিধা নেই, কারণে এটা নিয়ে আমরা কথা খবর বলছি চেয়ে না। নিচ্ছি। এটা আপনার দায়িত্ব, আপনারটা আপনি করবেন। এটা নিয়ে আমরা কারো পার্সোনাল সমস্যা নিয়ে গ্রুপে আলোচনা করব না। ওকে? আমরা সম্মিলিত সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। ইন্ডিভিজুয়াল আলোচনা ইন্ডিভিজুয়ালি থাকবে। ওকে? স্যার আপনি আর কারো কিছু পিডিএফ বলার এর আছে? কথা বলতে একটু বুঝতে পারিনি স্যার। বুঝি নাই। কোন পিডিএফটা দেখে এক্সেলটা বানাবো ওটা বুঝতে পারিনি। এটা তো বুঝবেন না কারণ আপনি পড়াশোনার মধ্যে নাই। গত ক্লাসে আমি পিডিএফটা পাঠিয়ে দিয়েছিলাম, 1 সপ্তাহ আগে পাঠিয়ে দিয়েছিলাম।
আচ্ছা আজকে যে আপনার অ্যাসেসেবল ভ্যালু, ডিটি ক্যালকুলেশন এগুলা এক সপ্তাহে পাঠিয়ে দিচ্ছি, আপনি কিন্তু গুলো চেক করেন না, আর আপনি এখন এই জন্য বলতেছেন যে কোনটা। এগুলো দিয়ে ডিপেন্ড করে কে কত সময় লাগায় পাস করবে। মিস্টার স্যার আমার একটা নাইম question, শুনেছেন? স্যার আপনি তখন স্যার বলছেন স্যার মানি লেনদেনে স্যার এর উপর কোনো ভ্যাট থাকে না স্যার, কিন্তু আমি স্যার ব্যাংকের লেনদেন করলে স্যার ব্যাংকে একটা ভ্যাট কাটে স্যার, এটা কি বিষয়? এই মিস্টার সামিউল উল্টাপাল্টা কথা বললে, আপনি মনে করেন ব্যাংকে 10 লাখ টাকা রাখছেন, তো 10 লাখ টাকার উপর কি 15% ভ্যাট দেন? না না স্যার, স্যার আমার অ্যাকাউন্ট থেকে যদি অন্য অ্যাকাউন্টে লেনদেন করি স্যার সেই ক্ষেত্রে সেটা তো অন্য জিনিস। ব্যাংক চার্জ দিচ্ছে আপনার কাছে, কি দিচ্ছে? ব্যাংক চার্জ দিচ্ছে, ব্যাংক চার্জের উপর ভ্যাট হচ্ছে। ব্যাংক যখন আপনাকে একটা সার্ভিস দিচ্ছে, সেটার জন্য চার্জ দিচ্ছে, সে সার্ভিসের উপর ভ্যাট হচ্ছে, নাকি আপনার টাকার উপর ভ্যাট হচ্ছে? না স্যার সার্ভিসের উপর। তো সেটা না বলবেন, তাহলে টাকার উপর কি ভ্যাট হচ্ছে? ভ্যাট টাকার উপর হচ্ছে না, এটা তো সে আপনাকে একটা সার্ভিস দিয়েছে, সার্ভিসের জন্য যে সে ফিটা নিয়েছে, সেই ফির উপর ভ্যাট হইছে। কথা জি স্যার, ক্লিয়ার? জি জি জি। থ্যাংক ইউ। গত ক্লাসে যে আপনি পিডিএফ গুলো প্রোভাইড করছেন স্যার, কোন প্রোডাক্টের উপর কত পার্সেন্ট ট্যাক্স, আমরা এই ভ্যাট এগুলোকে আমরা এ টু জেড মুখস্থ করে ফেলবো? অনেক কঠিন কথা জিজ্ঞেস করলেন। আপনাকে কি আমি সব মুখস্থ করে ফেলতে বলছি? আপনাকে প্রথম যে একটা সামারি ক্লাস দিয়েছিলাম, একটা পিডিএফ, যেখানে আমাদের ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল পড়ছিলাম, থার্ড শিডিউলের রেটগুলো ওইখানে সামারি যেটা ছিল সেটা আপনাকে পড়তে হবে। কিন্তু আরেকটা হচ্ছে গিয়ে থার্ড শিডিউলের, যেটা আপনার কিছু স্পেসিফিক সার্ভিসের কথা বলেছি, তারপর কিছু হচ্ছে আপনাদের মেনুলে কিছু স্পেসিফিক দেখবেন যে সার্ভিস এবং গুডসের জন্য অল্প কিছু লিস্ট করে রেট দেওয়া আছে, সেগুলো আপনাদের মুখস্থ করতে হবে। কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।